আমি প্রথমেই এই শ্রোতার সঙ্গে একটু পরিচিত হতে চাই। আপনার নামটা একটু বলবেন? আমার নাম হালিমা। আপনার নাম হালিমা, পুরো নামটা জানতে চাই। মুসাম্মাদ হালিমা। মুসাম্মাদ হালিমা। আর কোনো নাম আছে? আর কোনো নাম নেই। আচ্ছা, সবাই আপনাকে হালিমা নামে ডাকে নাকি অন্য কোনো? হালিমা নামে ডাকে। আচ্ছা, আমরা হেলোইন 920 বেসিক কিছু নিয়ম ফলো করি, লাইক আপনার বয়স, আপনি কোথায় থাকেন, কোথায় বড় হয়েছেন, এগুলো একটু জানতে চাই। বয়সটা কত? আমার বয়স 27 বছর। এই মুহূর্তে 27 বছর। থাকছেন কোথায়? মিরাজনগর। মিরাজনগরে আপনি থাকছেন। ওকে, মিরাজনগরটা কি ঢাকার মধ্যেই? হ্যাঁ। আমার কি মানে খুব একটা জানা নেই, আমি এই এলাকা সম্পর্কে তেমন একটা জানি। যাত্রাবাড়ির পরেই সোনিয়াকড়া রায়েরবাগ, তারপর মিরাজনগর। আচ্ছা, এমনিতে আপনি আপনার জন্ম জেলা কোনটি? আমার জন্ম খাগড়াছড়িতে, দেশের বাড়ি বিক্রমপুর। দেশের বাড়ি বিক্রমপুর, জন্ম হয়েছে খাগড়াছড়িতে। আচ্ছা, মানে খাগড়াছড়িতে কি ছোটবেলা কেটেছে? ছোটবেলা 5-6 বছর বয়স ওখানে আমি থাকি, তারপরে আমার শৈশবটা ঢাকা শহরে, তারপরে আমি বড় হওয়া। একটু জানি যে আপনার বাবা কি করেন বা করতেন? আমার বাবা বিক্রমপুরে ছিল, তারপর ব্যবসার কারণে তার সিলভারের ব্যবসা ছিল, এটার জন্য সে খাগড়াছড়ি চলে যায়। আচ্ছা, সিলভারের ব্যবসা ছিল তার, সে সিলভার ব্যবসা করত। উনি কি বেঁচে আছেন? না, উনি বেঁচে নেই। কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। ফাইন, আমরা শুরু করতে চাই আপনার জীবনের গল্প, একেবারে শৈশব থেকে শুরু করতে চাই। ছোটবেলা আমি যখন আমার জ্ঞান বুদ্ধি হয় তখন আমি দেখি যে আমি খাগড়াছড়ি, তখন আমার 6 বছর বয়স। আমার মা নাই, সৎ মা ছিল ঘরে। আমরা 2 ভাই, কিন্তু জানতাম একটা বোন আছে আমার, বড় বোন। সেটা কোথা থাকে? ঢাকা। মানুষের তো শুনতাম, তখন একটু জ্ঞান বুদ্ধি আমার আসতেছে। আমি জানলাম যে বড় বোন ঢাকা থাকে। আশেপাশের মানুষ আমার বলতো যে তোমার তো একটা বোন আছে। তো আমার আরেকটা কথা বলি ভাইয়া, ওইখানে আমার সবাই কালাবুড়ি বলে নাম ডাকতো। মানে আপনাকে ডাকতো কালাবুড়ি? হ্যাঁ, মানে এটা বলতো কেন, আমি কালোর মধ্যে নাকি খুব মায়াবী ছিলাম, এই জন্য আর কি কালোবুড়ি বলে ডাকতো আমার মা। এটা মা ডাকতো আর কি, মা নামটা রেখে গেছে। তো মা মারা যায় আমার 15 মাস বয়সে। আমার ছোট মা আমাদেরকে খুব অবহেলা করতো, প্রচুর পরিমাণ। আমি যখন জানলাম যে আমার একটা বোন আছে, তখন তার অত্যাচারে একদিন আমি বাড়ি থেকে বের হয়ে যাই। কি ধরনের অত্যাচার করতো? সব দিক দিয়ে কষ্ট দিত। আমার 2টা ভাইরে খুব মারতো। বাবা কোনোদিন এগুলো দেখতো না, সে সারাদিন পরে এসে দেখতো যে আমাদের ভালোই দিন কাটতেছে, কোনো সমস্যা নেই আমাদের। বাবাকে বলতেন না এগুলো? না, কখনো না, কারণ বললেই তো মায়ের খেতে হবে আবার। তখন আমি খুব ছোট, তো জানতাম একটা বোন আছে। তো আমি একদিন মায়ের কষ্টে ঘর থেকে বাইরে হয়ে যাই, অনেক দূরে। আমি অনেক দূরে পলায় চলে যেতেছি। তো হঠাৎ করে ওইখানে এক লোক আমাকে দেখে বলে, তুমি কই যাও বুড়ি, কই যাও? আমি বলতেছি আমি আমার বুবুর কাছে যাব। ওই দেশে বোনকে বুবু বলে। না না, তুমি হারা যাবে, চলো। তাই না, আমার ভাইয়ের সাথে দেখা হয়, ফুরাদের সাথে। তো ফুরাদের হাতে দেখ নেই, ফুরাদ তো চলে যেতেছে, কই জানো, বুবুর কাছে যাবো, লয়ে যাও। ভাই আমার টাইনা বাসা আনছে, আমি জানি এখন ধরতে পারলে আমার আবার মারবো। তখন আমি ভাইয়ের হাতে অনেক জোরে কামড় দিই। তো ছোট মা মারে, আবার কেউ দেখতো না, সেদিন মারতো, এমন ভাবে মারতো গলায় পাড়া দিয়ে। খুব শৈশবটা অনেক অনেক আগে, কিন্তু স্মৃতি এতটাই বেশি বিদগ্ধ। হয়তো অনেকেই সৎমার ঘরে অনেক সুন্দরভাবে বড় হয়েছেন, এবং কেউ কেউ হয়তো বা এরকমও আছেন যারা হয়তো ওকে অনুভব করতে পারেন যে আসলে সৎমার যে যন্ত্রণাটা সেটা কতটা কষ্টের। এবং আমরা বিশ্বাস করি অনেক সৎমাই শুনছেন আজকের এই রেডিওর অনুষ্ঠানটা, তাদেরকে আমরা অনুরোধ করব যে যদি আপনি কখনো এই সৎমায়ের জায়গায় নিজেকে খুঁজে পান, তাহলে এই সন্তানদের যে কষ্টটা সেটা একটু অন্তর্দে অনুভব করার চেষ্টা করবেন, এবং এরা যে কতটুকু পরিমাণ ঘৃণা করে আপনাকে, এটা একটু বোঝার চেষ্টা করবেন প্লিজ। বলুন, আপনি বলুন। তারপর মারতো, অনেক অত্যাচার করতো। তো একদিন গলায় পাড়া দিয়ে গালের চামড়াগুলো টেনে টেনে মারতো। তো আব্বা এসে দেখতো গালগুলো খুব কালো হয়ে যেত আমার, দেখে বলতো, মা তোমার এগুলো কালো কেন? এই একটা উচিলে দেশে কাটাই দিত, কোনোদিন বলতাম না। আর বাবার সামনে খুব আদরে রাখতো। বাবা চলে গেলে নির্যাতন করতো, যেটা সত্য কথা সেটা আমি বলতেছি, হয়তো তারা শুনলে কষ্ট পেতে পারে, কিন্তু এটা স্বীকার করবে তারা যে এটা সত্য, এবং আশেপাশে সবাই জানে এটা। তো যাই হোক, লাখো শুক্রিয়া জানাই মাদের প্রতি, কিন্তু মা যে এরকম হতো সেটা আমি কখনো জানতাম না, কারণ আমি জানতাম এটাই বুঝি মা। এমনকি আমি তার বুকের দুধ চুরি করে খাই, আমি তো জানি না মার দুধ কেমন হয়। তো আমি একদিন দেখছি আমার একটা ছোট ভাইরে সে দুধ খাওয়াইতেছে, তা আমি তার টান্দা সরাই আমি দুধের স্বাদ দেখছি তার কেমন লাগে। এরকম একটা মানে মায়া পাওয়া, ভালোবাসা পাওয়া, মায়ের প্রতি যে একটা মমতা, এটা আমার ভিতরে সবসময় কাজ করতো। তাদেরকে খুব আদর করতো দেখতাম, কিন্তু বাবার সামনে আদর করতো, বাবা চলে গেলে আর আদর করতো না। খুব ভালো লাগতো, সারাক্ষণ কাজের মধ্যে রাখতো। আর ও দেশের মরিচ, ধান্য মরিচ আছে না, এগুলা খালি বলতো এগুলা বাইটে নিয়ে আসো, ওই বাড়তাম। আমার ভাইরে দিয়ে গরু চড়াইতে দিত, যাও গরু চড়াই নিয়ে আয়। পড়ালেখা করতে দিত না,
আবার খুব মারতো। আর ছোটবেলাতে সবাই একটা অভ্যাস থাকে প্রস্রাব করে বিছানায়, তো আমার এই অভ্যাসটা ছিল। তো আমার ভাইয়ের দেহগুলো ধোয়াইতো, আমাদের ধোয়াইতো, মুঠি ভরে লবণ প্রস্রাবের মধ্যে দিয়ে খাওয়াইতো আমাদের, বলতো এটি সবটি খাবি। প্রচুর কষ্ট হইতো, আমরা খাইতাম। এগুলো কেন করতো? এগুলা করলে নাকি প্রস্রাব আর করে নাই ভয়ে। মানে বিছানায় রাতের বেলা যে ঘুমের মধ্যে পুরো এক মুঠ লবণ খাওয়াইতো। এবং এটাও যেটা বললো এটা অনেকেই বিশ্বাস করতে পারবেন না, বাট দিস ইজ ট্রু। এটা করা হয় বাচ্চাদেরকে অনেক সময়, এগুলো এক ধরনের কুসংস্কার, যাতে রাতের বেলা বিছানা নষ্ট না করে, সে কারণে এই কাজগুলো করা হয়। ওকে, হ্যাঁ বলুন। বাবা একদিন বাসায় এসে দেখে যে আমি প্রচুর কান্নাকাটি করি, কিন্তু জানতে পারি না। কিন্তু আশেপাশের মানুষ বলে তোমার মেয়ের তো মারে, তুমি মেয়েটারে বাঁচাও। তো বাবা একদিন চুপ করে, বেশি দূরে যায় না, আশেপাশে থাকে, এসে দেখে যে আমার প্রচুর মারতেছে। এত মারে যে গলায় পাড়াটা দাঁড়ায় আছে, এর মধ্যে আমার বাবা এসে দেখে ফেলায়। দেখে তার ঢাকাটা সরাই, তুমি এটা কি করতেছো, নিষ্পাপ একটা বাচ্চারা তুমি মারতেছো। তো উনি নানান ধরনের বাহানা দেখালো, এটা করে না সেটা করে না, এই ওছিল ওই ছিল, নানান ধরনের দেখায়। তখন বাবা কি করে, আমাকে নিয়ে আমার বোনের কাছে এসে পড়বে ঢাকা। তো বাবার সাথে সাথে আমাকে একটা জামা পরায়, আমার ছোট ভাই তহিদ, আমার বড়ি দুনো ভাই। তো ওরা বলে চল আমরা তোদের ঢাকা দিয়ে আসুন, তোরা এখানে থাকা লাগবো না, চল বহুত হইছে। পরে রেডিমেডি করে নিয়ে আসলো। এর আগে ঘটনা হলো, আমার বোন যখন এখানে ছিল, এখান থেকে যাওয়ার ঘটনা হলো, আমার বোন অনেক অত্যাচার পায় এই সংসারে। বড় বোন হ্যাঁ, আকলিমা। যখন তার 12-13 বছর বয়স, তখন আমার মা মারা যায়। মারা যাওয়ার পরে আমার 3 ভাই বোনকে আমার বোন লালন করে। এদিকদা সৎমার জ্বালা, এদিকদা না খাওয়ার জ্বালা, এদিকদা অভাব, এদিকদা সব দিকে অবহেলা। তো চিন্তা করেন যে ভাই বোন শেষ করে দিই, মানে মনের কষ্টে সে কি করে, কিসের তেজন একটু বিষয় না, গোলায় সবাই খায়, আমি মরে যাবো। তো আমার কুলে নিয়ে আদর উদর করে কান্নাকাটি করে 20 টাকা আমার সামনে আনে, খাওয়ানোর জন্য আমি লাত্তিতে ফালাই দিই। ছোট ছিলাম, বুঝতাম না। ফালা দেওয়ার পর আফা আমার পেঁচাদের অনেক চিৎকার করে, সংগ্রাম করুন তোমাদের নিয়ে, আমি তোমাদের নিয়ে বাঁচবো। তখন আমাদের ওই অবস্থায় ফালাই দেয়, সে ঢাকায় এসে পড়ে। ঢাকায় এসে আমার ফুপুর কাছে কাজ করে, সে কালীগঞ্জে আমার ফুপু থাকতো, বড় ফুপু। ফুপুর বাড়িতে আমার বোন এসে থাকে এবং ওখানে কাজ করে। তো এদিকে তো আমরা এত ঘটনা তো সময় আমি জানি না, আমি তো জানি পরে। তো যখন আমার বাবার রওনা দিল আমাদের নিয়ে, যে চলো তোমাদের নিয়ে যাই, ঢাকা আসলাম। আসার পরে দেখলাম যে আপুর বিয়ে হয়েছে। তো আপু বিয়ে করে কেন, আপুর একটা উদ্দেশ্য, যে আমার যে যন্ত্রণা পাই আমি এখান থেকে আসছি, আমার 3টা ভাই বোন আমি বিষ খাই মেরে ফেলতে চাইছি, সেই ভাই বোনের নামের আমি যুদ্ধ করে তাদের বাঁচানোর জন্য ঢাকা শহরে আসছি, তাদের বাঁচানোর জন্য আমার কিছু একটা করা দরকার। তো আপা চিন্তা করলো যে আমি যদি একটা আনমেয়ের ছেলের বিয়ে করি, সে আমার ভাই বোন দেখবো না, আর যদি একটা বয়স্ক বা বউ মরে গেছে এরকম একটা লোকের বিয়ে করি, তাহলে মনে হয় ভাই বোন দেখবো। তো ফুপুর বাড়িতে কাজ করতো। তো একদিন এক লোক আমার ফুপুর বাড়িতে ভাত খেতে আসে। আপুর দেখে খুব পছন্দ করে কয় তোমার আমি বিয়ে করতে চাই, বিয়ে করবো আমারে। আপা খুব লজ্জা পেত, ফুপু রাজি হয়নি, ফুপু বিয়ে দিতে চায় না। তা আপা বিয়ে করে, একটা সত্য নেয় দুলাভাইয়ের সাথে, যে দেখেন আপনি আমাকে বিয়ে করতে চান, ঠিক আছে, আমার 3টা ভাই বোন যদি আপনি পালেন তাহলে আমি আপনাকে বিয়ে করবো। তো আপায় বলে যে আপনার তো বউ আছে। কয় না, আমার বউ পাগল, আমার 2টা ছেলে মেয়ে আছে। বউ যেহেতু পাগল, আমার একটা মানুষ দরকার, আর তোমার 3টা ভাই বোন যেহেতু আছে, আমি শুনছি আমি ওদের পালবো, প্রস্তাবটা ফালাও না, এটা বলে। তা আপা না করে দেয়। আপা ওইদিকে আর কি এখন কাজ কাম করে, চিন্তা করে না আমার ভাই বোন তো দিদা অবহেলা আছে, যেভাবে হোক আমার এটা রাজি হইতেইব। তো ভালো ভালো জায়গাতে সম্বন্ধ হয়, কিন্তু আপা এগুলা অ্যাকসেপ্ট করে না। বিয়ে হয় তার সাথে, বিয়ে হওয়ার পর ভদ্রলোক বউ থাকা অবস্থায় আরেকটা বিয়ে করে। হ্যাঁ, বলে যে তার ওয়াইফ পাগল, আর 2টা বাচ্চা আছে, তাদের দেখাশোনা করার জন্য তার। এটা কি আপনার বোন তখন খোঁজ নিয়েছিল, বা এটা কি নিশ্চিত ছিল? কিভাবে নেবে, আমার আপু এমন সাদা সিধা ছিল যে দুনিয়া সম্পর্কে তার কোনো নেই। তখন রক্ষা করার দরকার ছিল তার ভাই বোন, আর কিছু চিন্তা করেনি, তার লাইফের চিন্তা সে করেনি। সে বলার পর দুলাভাই বলে আমি তোমাকে এখানে সবকিছু করে দিব, তুমি তোমার ভাই বোনদের মানুষ করবা, আর আমি তাদের দায়িত্ব নিলাম। তো আমার আপু ফুপুর উপর অনেক কষ্ট নিয়ে রাজি হয়। তো ওইদিকে বড় ভাই আর মানে আমার আপা ছোট যে ভাইটা, ও থাকে আপার কাছে, ওখানে থাকে ফুপুর বাড়িতে, আর আমার আপা আর আমি, আমার ওই ভাইটা তহিদ, ও থাকি খারগাছড়ি। ওই সময় আমাদের ওই অবস্থা হইতেছে। তো যাই হোক, এদিকে বিয়েটা হয়। বিয়ে হওয়ার পর আমার আপু ঘর ভাড়া কিভাবে নেয় এগুলো জানতো না। তো মানুষের বারিন্দায় এক হিসেবে তারা শুইতো। তো আমার ফুপু আবার বুদ্ধি করে ঘর লয় না দেখে বলতো যে এটা পাই না, ওদের শরীরে ফিকা মারো। তো আর এক করতে নির্যাতন করতে পেবে। তো দুলাভাই টাকা ছিল অনেক, কিন্তু ঘর নিতে পারতো না।
তারপরে ঘর নিল, নেওয়ার পরে আচ্ছা তারা সংসার গোছালো। এর মধ্যে বাবা আমার নিয়ে আসে, ওই যে মা মারতে দেখে তখন নিয়ে আসে। তা আমি আমার আপারা পাওয়ার পর ওই যেটা ভয় আসছে আমার ভিতরে, ওইখানে যেটা নির্যাতনের, আপারে পাওয়ার পর আপারা আঁচল আর ছাই না, মানে আপা ছাড়া আমি আর কিছু বুঝি না। আমি যেখানে যাবো, টয়লেটে গেলেও আমি তার ভিতরে ঢুকাইনি, যে হারায় যদি যায় আবার। দুলাভাই খুবই আদর করে আমাদের সন্তান, যেভাবে পালে ওইভাবে আদর করে প্রচুর। হঠাৎ একদিন আপা শুনতে পায় তার ওয়াইফ আছে। সে পাগল না, না, সে আসে আপার বাড়িতে, আসার পর অনেক খারাপ ব্যবহার করে। কয়দিন পরে শুনে আবার একটা বউ আছে, মানে আরো একটা বউ আছে। হ্যাঁ, আরো একটা বউ আছে। সেটাও শুনে তো আপা অবাক। আপা আবার একটা জিনিস ভাবে, আমার ভাই বোন তো সুন্দরভাবে পালতেছে, তার অর্থ দিক দিয়ে, টাকা পয়সা দিক দিয়ে ভালোই ব্যয় করতেছে আমাদের প্রতি। থাক, আমার ভাই বোন যদি মানুষ হয়, আমার আর কিছু দরকার নেই, এদের উপরে আমার জীবনটা চলুক। তো যাই হোক, দুলাভাই ব্যবসা বাণিজ্য করতে আস্তে আস্তে অনেক টাকা পয়সার মালিক হলো, আস্তে আস্তে দিন ঘুরলো। তখন আমাকে যদি কোনো স্কুলে ভর্তি করে, তো দুলাভাই একটু হিংসা ভাবে নিত। ওই কি করতো, এমন দূরে যায় বাসা নিত জানি আমি স্কুলে আর না আসতে পারি। আবার যখন ওখানে ভর্তি করে, আবার এমন দূরে যায় বাসা নিত যেন আমি স্কুলে না আসতে পারি। আপনাকে স্কুলে পড়া কেটে চাইতো না, পড়তে দিত না আমাকে দুলাভাই। হ্যাঁ, কেন? মানে এটা হিংসা কাজ করতো কেমন যেন, মানে এটা কেমন যেন, সে এই খুব ভালোবাসে, আবার এই সে কেমন জানো। একদিন তার ওয়াইফ এসে ঘর ভর্তি মাল সামানা থাকে আমার বোনের, সব নিয়ে যায়, নিয়ে পুরো পাখার মধ্যে দিয়ে যায় আমাদের। দেখতাম প্রচুর কাঁদতো আমার বোন। সেদিন কানলে আমার বোন, আমি অসহায়ের মধ্যে তাকাতে দেখতাম, ভাবতাম যদি বড় হয়ে আমার বোনের কষ্ট আমি হইতে দিব না কোনোদিন। একদম ঘরে কিছুই থাকতো না। তো দুলাভাই আবার 2-3 দিন পর আবার সব নিয়ে আসতো। তো আবার বাচ্চা কাচ্চা হইতো না, অনেক বছর হয়ে গেছে বাচ্চা কাচ্চা হইতো না, আমাকে পাইলা বড় করতেছে। তো দেখা গেছে একদিন বাসা নিছে, তখন আমি বয়স 11 কি বা 12। তো একটা এলাকার একটা ছিল, আমাকে দেখে ছেলেটা ডাইরেক্ট অফার দেয়, আমি তোমার পছন্দ করি হালিমা, তুমি আমার প্রস্তাবে রাজি, আমি আস্তে করে আইসা পড়ি। যেখানে কিছু বলার নাই, আমি খুব মানে বাইরের সমাজটাকে আমি খুব ভয় পেতাম। তো এর মধ্যে আমাদের বাসার ফুয়াতো ভাই আসা যাওয়া করতো, তার জন্য মেয়েটি দেখতেছে। তো এর মা আবার আমাকে দেখে পছন্দ করে আপনার কাছে প্রস্তাব জানায় যে আমি তোর বোনটার পছন্দ হয়েছে, আমার ভাল লাগছে, আমি নিতে চাই আমার ছেলের। তো আমার আপু কয়, তোমার ছেলের তো বয়স ওর থেকে অনেক পার্থক্য, তো কিভাবে হয়। আপা আবার যার জন্য প্রস্তাব দিয়েছে তারাও খুব পছন্দ করতো, ভালো জানতো যে না আমার বোনের যদি এরম একটা ছেলের সাথে বিয়ে হয় খুব ভালো। এদিক দিয়ে আবার ওই এলাকার মধ্যে যে ছেলেটা, ও আবার আমার খুব জ্বালাতন করতেছে। আপা যেতেছে, এদিক দিয়ে আবার দুলাভাই প্রতিদিন ঝগড়া করে ঘরের মধ্যে আমার জন্য। ঝগড়া করে কেন, যে ওই যে সতীন, মানে ওনার ওই 2 ফ্যামিলি আছে, মানে আমার দুলাভাই এমন একটা মানুষ যে তারা শক্ত করে মুঠি করে ধরবে, তার কাছে সে ধরা দিবে। আর যে তারা মানে আদর করবে একেবারে খুব ভালো দামে, তার মূল্যায়ন সে দেবে না। তো এইভাবে দিন গেল। তো আমাদের দুঃসম্পর্কের ফুপু হয়। তো উনি যখন প্রস্তাবটা দিল যে আমি আমার ছেলের লেগে ওরা নিতে চাই, তারপর বলতেছে ঠিক আছে। তো ওনারা আবার যৌতুক দাবি করে। তো যে যৌতুক দাবি করে, আমার আপু বলে আমার বোনকে এত বড় হয়ে গেছে যে আমি বিয়ে দিব, এত টাকা দেওয়া দরকার নেই। তো যে ছেলেটার লোক প্রস্তাব দেয়, উনি আবার আমার যথেষ্ট পছন্দ করে ফেলায়, আসা যাওয়ার মধ্যে দেখে খুব পছন্দ করে। এদিক দিয়ে আবার একটা ছেলে ডিস্টার্ব করে, কোন দিন কোন ঘর ক্ষতি হয়ে যায়, বোনের উপরে একটা ঝড় আসবো, দেখা যাবে আরো অশান্তি। তা আপা এদিক দিয়ে প্রস্তাব যখন শোনার পর তো ওরা যৌতুক দাবি করে। তো এখন যে আমাদের বাসা আসা যাওয়া করতো, যে আমাকে পছন্দ করে, উনি বলে যে যৌতুক আমি চাই না, আমি ওরেই চাই। এই ভদ্রলোকের নাম কি ছিল? আব্দুল লতিফ। আব্দুল লতিফ ছিল। সে সম্পর্কে আপনার ফুফাতো ভাই হয়? হ্যাঁ, সম্পর্কের ফুফাতো ভাই হয় আর কি। তো উনি বলে যে আমি যৌতুক চাই না, আমি একটা সুন্দর মনে একটা মানুষ চাই। আর এটা ওর মধ্যে দেখছি, ও ছোট একটা মেয়ে হলো, মানে ওর ভিতরে ওটা অসহায়, ওর মা নাই, তখন বাবা আছে আমার। ওকে, আব্দুল লতিফ সে আসলে আপনাকে চাইছিল, কিন্তু কোনো যৌতুক চাচ্ছিল না। বলুন তারপর। তো উনি, ওনার মা যৌতুক ছাড়া বিয়ে করাবে না। অনেক জায়গায় মেয়েটে দেখে, কিন্তু মেয়েগুলো উনিই ভাঙায় দেয়। যারাই দেখাইতে নেয় সে যায়, গেলে বলে কি আমার বাচ্চা আছে, বউ আছে, এরকম বললে তার কেউ বিয়ে করবে না। তো ওনার লাইফে অনেক বন্ধু বান্ধব ছিল বা বান্ধবী ছিল, উনি সবকিছু মনে হইতেছে যে আমাকে তার দরকার, এমন কিছু সে ভাবলো। তো উনি আমাকে ঘরেতে তো বের করতে পারে না, বা আমার মন থেকে কোনো কথা জানতে পারে না, কারণ আমি বয়স ওরকম না, ছোট। আমার আপুর সাথে তার ফ্রেন্ডশিপের মতো চলাফেরা, বড় বোনের সাথে বন্ধুর মতোই, মানে ছোট ভাইয়ের মতোই খুব আদর করে আমার আপু, ভালো জানে। তা আমার আপুরে বলে যে আপা আমি একটা ছবি দেখবো, ছবিটা খুবই দুঃখের ছবি, আমি ওরা দেখাবো, লাইফ সম্পর্কে অনেক কিছু জানা যাবে, ওরা আমি নিতে চাই, তুমি একটু যাইতে দিবা। তারপর বলে আমার এত একটু বোন, ও না না ওইসব দরকার নাই, দেখ রে উড়ান্ত বয়স, তোর সাথে দিলে একটা কলঙ্ক হইব। তো বলে না আপা, আমার অনেক বন্ধু বান্ধব যেতেছে, এখানে আমি ওরা না আনলে আমি যেতে পারবো না, প্লিজ। এখানে মানে অনেক অনুরোধ করে, পায়াতে ধরে। তারপর বলে দেখ রে এটা সম্ভব না,
মানে দুজনের মধ্যে খুব রাগারাগি হয়ে যায়। তো বলে যে তুই কি করাইতে চাস, আমার বউ আমি নিমু, মানে রাগ করে বলতেছে ও তো আমার বউ, আগে পরে আমার বউ হইব, আপাকে একটা কথা হলো। তো আপা থেকে আর ছুটতে পারতেছে না, খুব মানে বিরক্ত। তো একমতে আপা রাজি হয়। তো উনি বলে দেখ আমি এটা সাদা কাগজ নিবো, সাদা কাগজটা সুন্দরভাবে আমি গুছাই দেবো, তুই একটা কালি আঁচড় পড়বে না। ওরা তক্ক করে, আমি খালি নির্বাক হয়ে তাকাই থাকতাম, এসব কিছু বুঝতাম না। তো যাই হোক, সকালবেলা উঠলাম, আমি আমার আপা গোসল করাইলো, গোসল করানোর পরে আমি ঘুমাই গেলাম। হঠাৎ করে দেখি যে এত সুন্দর গান ঘরের ভিতরে, চোখ মেলে দেখি যে সে আব্দুল লতিফ বসে আছে, আমাদের তাকায় আছে, চোখগুলো আর খুব লাল, মানে কান্নাকাটি করছে। তো উনি ডায়েরি পড়ছে, লাইফের সবকিছু বাদ দিয়ে সে কোরআন শিব ধরবে, মানে কোরআন শিবটা তাদের কাছে অনেক বড় কিছু তখন, কিন্তু আমার কাছে তখন ওই সময় আমি কিছুই বুঝি না। তা আমাকে কোরআন শিব ধরাইলো। আমার আপু কান্না করতেছে দেখলাম, সেও কান্না করতেছে, তারা ধরাইলো। সে বলল যে আমি হালিমনের দায়িত্ব নিলাম, আজ থেকে সে আমার স্ত্রী, আর আমি জীবনে যতদিন বাঁচবো সেই আমার স্ত্রী থাকবো, তার ছাড়া আমি আর কারো বিয়ে করব না, এটা সে বলে। আমার আবার বলতে বলে যা যা, আমি তা বলি। আমার বলতে বলে যে তোমার জীবনে একজনই, আর তোমার জীবনে আর কেউ আসবে না, তুমি ওর এই স্বামী বলে গ্রহণ করলা, বলো। আমি এবার ওদের সাথে সাথে বললাম, কিন্তু এটা যে অনেক বড় মূল্য এটা আমি তখন জানি না। প্রথম কথা হচ্ছে যে আমি যদি রিলিজিয়নের জায়গাটা থেকে বলি, ধর্মের জায়গা থেকে বলি, তাহলে এটা পুরোপুরি অন্যায়। কারণ আমাদের পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে কোনো ধরনের কোনো শপথ করার কথা কোথাও বলা হয়নি, এবং করলে এটা অপরাধ হবে, গুনাহ হবে। আর বিয়ে পড়ানোর একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটা আমাদের ধর্মে বলে দেওয়া হয়েছে। সুতরাং এই পদ্ধতি বাদ দিয়ে অল্টারনেটিভ কোনো কিছুর কথা বলাও হয়নি, সুতরাং এটা করার কোনো নিয়ম নাই। কিন্তু অনেকেই আমরা বিশ্বাস পাওয়ার জন্য পবিত্র কোরআন শরীফের উপরে হাত রেখে ধরনের শপথ করে থাকি, যেটা কবিরা গুনাহ এবং অন্যায়। এ ধরনের কাজ আল্লাহ পছন্দ করেন না, এবং এটা যারা করেন সামাজিকভাবে বা পারিবারিকভাবে যেটাই করুন না কেন, নিজেকে সত্য প্রমাণ করার জন্য করেন। অনেক সময় দেখা যায় নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য করেন, অনেকে বিভিন্ন ওয়াদা নেওয়ার জন্য করেন। এটা কিন্তু ভয়াবহ রকমের অপরাধ। এবং আপনারা যারা ইমাম আছেন, যারা ধর্ম বিষয়ে পড়াশোনা করেন, তাদের কাছ থেকে জানবেন এটা। যদিও আমি স্কলার নই বিষয়ে, কিন্তু এই ধরনের কাজ করা অন্যায়, এবং এই ধরনের কাজ আপনারা করবেন না। এই ধরনের কাজ করে ওয়াদা করলে আল্লাহ অবশ্যই অনেক বেশি বেজার হন। আমরা শুধুমাত্র প্রচার করছি এই কারণে যে ওনার জীবনের গল্পে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এভাবেই ঘটে গেছে সেই জন্য। কিন্তু আমরা অনুকরণের জায়গা থেকে অবশ্যই আপনাকে নিরুৎসাহিত করতে চাই, এমন কাজ দয়া করে করবেন না, এবং কেউ যদি করে তাকে আপনি অবশ্যই নিরুৎসাহিত করবেন। বলুন তারপর। তো আমাকে রেডি করে দেয়, আমি রেডি হয়ে বের হই, মানে নাসর বান্দা সে আমাকে নেবেই। তো আসলাম, টাইটানিক ছবি যখন দেখতে যাব, ঢুকতেছি। জীবনে প্রথম হলে ঢোকা? ছোটবেলা আপু দুলাভাইয়ের সাথে যাওয়া হয়েছে ছোট থাকতে। যখন এই ছবিটা দেখতে যাব, আমি জানি না ছবিটার কাহিনী আর কি হইতে পারে। হলের ভিতরে যখন ঢুকবো, তখন যে পুলিশরা বলে এতটুকু একটু মেয়ে, বলে এই ছবি কি এই ছবি দেখতে আসছে। আমি কি এই কথা কই কেন, কত ছবি তো দেখলাম, এই কথা তো শুনি না। খুব ভয় পেয়ে গেলাম। তো সে আবার মানে মিটি করে হাইসে লয়ে গেল আমারে। তো ওনার বন্ধু বান্ধব তো কেউই দেখি না, শুধু আমি। তো ছবির প্রথম অংশ দেখার পর আমি পুরো চোখ বুঝে ফেলছি, ওর পরে আমি আর চোখ মেলি না। ছবি শেষ, আমার পুরা, তো আমি তারে মনে হইতেছে খুব ভয় লাগতেছে আমার। তো আসার সময় সে আমার বলে যে হালিমন তুমি কি ভয় পেয়েছো? তুমি ভয় পেও না, তুমি কিন্তু আমার স্ত্রী। বাসা আসার আগে জানি দুলাভাই তখন বাসা ছিল না, এখন দুলাভাই বাসা আসার সময় হয়েছে। তো উনি আবার বলে যে এখন তো দুলাভাই এসে পড়ছে, চলো আমাদের বাসা তোমার নিয়ে যাই। আচ্ছা। তো নিয়ে আসলো ওনাদের বাসায়। ওনাদের বাসায় আনার পর ওনার মা তো মাথা খারাপ, এই যৌতুকের আগে মেয়েটা ঘরে এসে পড়ছে। তো উনি আমার বলতেছে যে হালিমন আমার মার মন জোগায় একটু কাজ করো। তা আমি এসব কিছুই বুঝি না, আমি তখন খুবই নার্ভাস, কখনো আমার বোনের কাছে যাবো। তো রাত্রে ছিলাম। যাই হোক, এর মধ্যে ওনার মা যায় আমার আপার বাসাতে, যায় দেখে যে প্রচুর ঝগড়া দুলাভাই আর আপার। ওই যে একজন এসে দুলাভাইয়ের কাছে লাগাই দেয় যে তোমার শালির তো বিয়ে দিয়ে দিচ্ছে, তুমি যে এত বছর কি করলা, এত মূল্য হলো না। তো দুলাভাইকে এতটুকু শালি আমার বিয়ে দিয়ে দিল। দুলাভাইয়ের ইচ্ছা ছিল দেশে বিয়ে দিবে, তার কুমিল্লাতে। তো পরে এদিন আমার মানে ওনার মা, লতিফের মা আসে, আইসা চিল্লান্দা বলে এই মেয়ে বিয়ে করাবে এক্ষণে। এর মধ্যে লতিফের বোন আবার সবসময় বিদেশ থাকে, উনি আবার ওই সময় ছিল পাশে কোথাও যেন বাসা নিয়ে আসছিল। তো উনি আসছে, এসে বলে কি বলেন মা, এতদিনের আশা আপনি নষ্ট করবেন, এখনই বিয়ে পড়াই দিবেন, এটা কোথাও হইলো নাকি, বাদ দেন, এই লতিফ তুই ওরা দিয়ে। তা আমি তো এটা মানে আমি এটা কিছুই বুঝতেছি না। তো উনি কি করে, আমাকে নদীর ওই পার আমার ওই যে ফুপুর বাড়ি দিয়ে যায়, যে ফুপুর বাড়িতে আমার আপুর বিয়ে হয় আমার দুলাভাইয়ের সাথে, যেখানে উনি থাকতেন, কাজ করতেন। তো ফুপুর বাড়িতে যাই, যাওয়ার পরে ওইখানে আমাকে রেখে এসে পড়ে। তো মাগরিবের আজান দিলে আমি একটা অভ্যাস ছিল কি, আমি মোনাজাত করতাম। তো আমি আল্লাহর কাছে খালি বলতাম যে আল্লাহ আমার বোন জীবন বড় কষ্ট করতেছে, আমিও এইভাবে আছি, আমি ডালে খালে আমার কোনো ই নেই, আল্লাহ তুমি এমন একটা জীবনের সাথে আমাকে মিলাই দেবা যার সাথে আমার জীবনটা যেন আমি সুন্দরভাবে কাটাতে পারি। তো লতিফ যখন আমার কাছে দেখা করতে আসতো, তখন অনেক দিন ওর বোন আটকে ফেলাইতো রে,
মানে 4-5 জন লোক লাগায় রাখছে আমার কাছে যে না আসতে পারে। আচ্ছা। তো লতিফ যাই হোক যৌতুকের জন্য পাগল না, আমাকে বিয়ে করার জন্য সে প্রচুর পাগল ছিল। যেভাবে ওর জীবনে আমি কলঙ্ক দিচ্ছি এইভাবে আমার দিয়ে তো এটা হইতেছে, এখন ওর দুলাভাই গ্যাঞ্জাম করতেছে যাক আমি ওরে বিয়ে করবো, আর এই মেয়েটা আমার ঘরে নিতে হবে, ওটা এতিম মেয়ে। তো উনি চুরি টুরি করে আসতো, এমনকি জুতার বাড়ি মায়ের যত রকমের আছে ও খাইতো। ওর বোন খুব বাজে ছিল, মা এবং বোন প্রচুর অত্যাচার করতো ওনার প্রতি। তো উনি দোকানের মধ্যে 4-5 জন কর্মচারী রাখতো, তো সে কি করতো, কর্মচারীরা খুব ভালোবাসতো ওরে। তো ওনাদের পড়ায় পড়ায় আইসা পড়তো, ঝড় তুফানে নদী পাড়ে, বুড়িগঙ্গা নদী, কালীগঞ্জ ওই পাড়ে যেতে গেলে বিশাল নদী। তো একদিন ভাবে নৌকা বসে যে হালিমনে যদি যায় দেখি, এখন ও তো অনেক লাজুক বা এরকম, যদি আমি যাই দেখি যে কোনো ছেলের সাথে কথা বলতেছে বা ইটি, তাহলে আমি ওর জীবনে আর যাবো না। তা আল্লাহর কি রহমত, মানে আমি যে এটা করতাম তো আর জানে না। তা আমি আয়সা দেখে যে আমি মোনাজাত করে চোখের পানি অজরে ভাসতেছে, আর আমি মোনাজাত করে এইভাবে রাখছি মুখটা, মানে 2 হাত ঢেকে রাখছি। তো আমি অনেকক্ষণ পর চোখ মিলা ঘুরে দেখি যে সে চোখের পানি ফালায় আমার বলে কি, আসলে আমি অন্যায়কারী। নিজেরই নিজে বলতেছে যে আসলে তুমি এত ভালোবাসো আমারে, মানে অবাক হয়ে যায়। যাই হোক আমি অবাক হয়ে গেলাম। তো ওর দেখা যাই হোক ও আমার একটা বুদ্ধি শিখা যায় যে আমার ফ্যামিলির থেকে আমার অনেক বিয়ে চাপ দিতেছে, হালিমান তোমার একটা কথা জিজ্ঞেস করো, তুমি মাথাটা নাড়বা। আমি কি আচ্ছা ঠিক আছে। তো এর মধ্যে অনেক জায়গায় বিয়ে লেগে নেয়, চুল ফালাই দেয় যেন ওরা কি পছন্দ না করে। তো তারপরও মাথা চুল ফালাই দেওয়ার পরে ওরা পছন্দ করে ফেলায়, মেয়েরা খুবই সুন্দর দেখতে। তো দেখা যায় পছন্দ করে ফেলা অনেক একটা বিরক্তকর না, যেখানে যেখানে। তো এখন বুদ্ধি একটা টেকনিক্যাল একটা বুদ্ধি করে যে তুমি এই কথাটা বলবা। আমি আচ্ছা ঠিক আছে, খালি মাথা ডালারবা গাছা। তো ওরা ভাই বোন আসছে, এসে বলতেছে হালিমন তোদের মধ্যে নাকি কি হয়েছে, আমার ভাসুর বলতেছে। আমি আবার ওই যে বলছে মাথা লাড়তে, উনি আবার দাঁড়ায় আমার মাথা লাড়তে বলতেছে, তাই আমি আবার মাথা লাড়লাম, কিন্তু এখানে যে কি কথা সেটা আমি জানি না। পরে শুনলাম কি যে উনি মাথা লাড়ার উদ্দেশ্য হলো আমার গর্ভের সন্তান আছে, সেটা যেন আমি তারে বলি, কিন্তু আমি কিন্তু এটা কিছুই জানি না। মানে উনি এসে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে, সেই প্রশ্নতে আপনি মাথা নাড়বেন। হ্যাঁ, মাথা। কিন্তু আলটিমেটলি কি প্রশ্ন কি কিছু আপনি কিছুই জানেন না বা জিজ্ঞেসও করি না। দ্যাটস রিয়েলি টেরিবল। ওকে। হ্যাঁ, তো এখন তো তারা বলে কি আর করার, বিয়ে তো হইতেই হইব। তো বিয়ে রাজি হয়, বিয়েতে শুক্রবারে বিয়ে। এখন আমার বোনের বাড়িতেও না, ফুপুর বাড়িতে বিয়ে হবে। তা আমার চাচারা আসে, সবাই আসে, বিয়ে সব আয়োজন চলতেছে। তো এর মধ্যে লতিফ আমার যখন যেদিন বিয়ে সেদিন যৌতুকের জন্য ওর মা আগায় না, মানে ওই বাড়িতে ঠাড়া দেওয়া বসে থাকে। তো উনি তো পুরা রেডি সব, এখন রাত বিকেল 5টা হয়ে যায়। এদিক দিয়ে আমার আপা দুলাভাইয়ের অত্যাচার আছে, খুব কষ্টে আছে, কি করব দিশা পায় না। আপা আবার এক বুড়িতে একটা চেন দিব বলে চেনটা লেগে টাকা নেয় হাতে, দুলাভাইকে দাও আমি কিনে দেবো। দুলাভাই নিয়ে আমি যাবো না, টাকাও দিব না। তারপর জিদ দেখ কষ্টে যে আমার বোনডারে তুমি শুরু থেকে এরকম করতেছো আমাদের সাথে, মানে আপার একটা কষ্ট লাগবে, আজকে মা নাই আজকে এরকম করতেছো। তারপর আবার কি করলো, একটা চাকু নিয়ে নিজের পেটে ঢুকে দিতে নিয়েছিল। দুলাভাই আবার ধরতে যায়, আপার হাতে এখন স্পট আছে, এটা দাগ পড়া যায় কঠিন ভাবে। তারপর যাই হোক উনি আসে, মানে আমার বিয়ের জন্য সব রেডি হয়। এর মধ্যে ওনারা আসে না যৌতুকের কারণে। তো উনি দেখলাম যে আমার পরে আসলো, অনেক কষ্টে বিয়ে রাজি হলো না। আমার বয়স নিয়ে সমস্যা হয়ে গেছে, 12 বছর 13 বছরে এখন আসে না, সেই মেয়ে বিয়ে দিবে, এখন একটা পুলিশ কেস মিস আছে। তো ওনারা 18 বছর বানায় বিয়ে দিল। যাই হোক বিয়ে হইলো। তো মজার ঘটনা কি, বউ সবার আগে তো কখনো যায় না, আমি সবার আগে দূরে চলে যেতেছি শ্বশুর বাড়ি। কিন্তু তখন আমি বুঝতেছি না এটা কি, বিয়ে হয়ে গেল। হ্যাঁ বিয়ে হয়ে গেছে, আমি সবার আগে দূরে চলে যেতেছি, সবাইকে ফেলেই, মানে আমি আগে আগে হাঁটতেছি। আমার কাছে মনে হচ্ছে এটা একটা খেলার একটা আনন্দ, জিনিসটা বুঝি না একদম। তো আসলাম ওনাদের বাড়িতে, আসার পরে তো যখন দেখলাম যে এক রুমে দিল, আমি এটা কি, এই রুমে কেন আমাকে দিবে, আমি খুব রাগ হয়ে গেলাম। না আমি এই রুমে শোবো না, আমি আপনাদের সবার সাথে শোবো। এরপর কান্না শুরু করে আমি তো আমার আপার কাছে যাবো, এখানে তো আমি এতক্ষণ থাকবো না। যাই হোক ফুফু বাড়িতে আমাকে নেওয়ার পর এমনি এমনি আমাদের সংসার চলতে থাকে। তো উনি যখন বাইরে যায় তখন আমার প্রতি অনেক নির্যাতন হয়। আমার শাশুড়ি আমাকে প্রচুর পরিমাণ খাটায়। ওষুধ তো আমি বুঝি না, যে যেমনি বলে অমনি মন জোগানোর জন্য চেষ্টা করি, সারাক্ষণই কাজ কাম করি। কিন্তু দেখা যায় উনি ঘরে আসলে আমাকে দেওয়ার কাজ করে না, আমাকে খুব আরামই রাখে। তো এর মধ্যে আমার আপু তো বাবু টাবু হয় না, তো উনিও টেনশনে পড়ে যায় যে আমার মনে বাবু হবে না। তো 13 বছর বয়সে আমার গর্ভবতী হয়ে, যাই হোক আল্লাহ পাক আমাকে একটা কন্যা সন্তান দেয়। তো মেয়েটা যখন পৃথিবীতে আসলো, আসার পর আমার বোন তো পৃথিবীতে না পাইছে, তার তখন সন্তান নাই, 18 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, আমাকে পালছে, আবার বাচ্চাটা পায়া সেই পাললো। তো একদিন আমি একটা কাঁচামরিচ খেতে যাই তরকারির সাথে, আপা দেয় না, কয় না আমার বাচ্চার সমস্যা হবে। আমি কি করে বালি দিয়ে তাকে চাপা দা মেরে ফেলতে লই,
বাচ্চাকে? হ্যাঁ। কেন? তা মরিচ খেতে দিবে না কেন? এটা কি যন্ত্রণা? মানে এটা কি মানে ফাজলামো করছিলেন নাকি ফান? না না, আমি বিরক্ত মনে করতেছি। আমার কাছে মেয়ে এটা মনে হয়নি, আমার মনে হচ্ছে ওর বাচ্চা। এটা কিসের আমার বাচ্চা? কারণ আমি বুঝি না তো, তখন আমার 13 বছর বয়স। আচ্ছা আচ্ছা। তো আমার আপু তো পেঁচা ধরে বাবুডার আমার একটা থাপ্পড় মারে। থাপ্পড় মারার পর আমি অনেক দূরে যাই, একটা জুতালে বাবুডার ভিক্ষা মারি। অনেক বড় একটা ফিলটাই আসে নাই, মানে বেবি ফিলটাই আসে না। আমার আবার খালতো বোন হয় দুঃসম্পর্ক। কোনো কিছু বুঝে ওঠার আগে বিয়ে, কোনো কিছু বুঝে ওঠার আগে বাচ্চা, মানে আমার কাছে একটা মেন্টালি প্রবলেম মনে হইতো। এটা মানসিক ভাবে সমস্যা। হ্যাঁ, যেমন ওর বাবাকে মানে আমি মানে ওর বাবার সংসারের যে ঝামেলাটা, এটাও আমার কাছে একটা মেন্টালি প্রবলেম মনে হতো আমি আর পারি না। তারপর আমার একটা মেয়ে পেটে আসে আবার, তখন ওই মেয়েটা আসার পরেও মানে আমার প্রচুর অবহেলা, মানে আমার 3-4 দিন ধরে আমি খেতে পাই না। আমার বোন অনেক বাজার সদা দিয়ে পাঠায়, মিনতি দিয়ে, মানে আমার শ্বশুর বাড়িতে আমি কইতে পারবো না কোনোদিন আমি একটা মুরগির মাংসের টুকরা আমার পাতে দিচ্ছে। আপনার জামাই কাজ করতো সে সময়টাতে? হ্যাঁ, পরিবারে ইনকাম করতো। পরিবারে উনি ইনকাম করতো। তার একটা যে মানে কি ইলেকট্রিকের দোকান ছিল, টিভি। বুঝলাম, সে আয় উপার্জন করতো। হ্যাঁ। তো আমার ননাসটা বিদেশ থেকে আসার পর আরো নির্যাতন শুরু হয়ে যায় আমার উপরে। মনে করেন তারা সবাই একটা রুমে বসে টিভি দেখতো, আর আমি পাকের রুমে বসে রান্না করতাম। 3-4টা রুম পার হয়ে বাড়িটা একটু ভয়ঙ্কর, খুবই ভয় পাইতাম। একদিক বাচ্চাদের যখন ওনার 2 নাতনি মানে ওনার বোনের ঘরে যে ভাগ্নি 2টা থাকতো আমাদের কাছে, ওদের টিচার যখন আসতো তখন বাচ্চাদের দিয়ে আমাকে পাকের রুমে বসা রাখতো, বলতো তুই এই ঘরে আর আসবি না, বাচ্চা আমার নাতিকে পড়ার সমস্যা হয়। তা আমি বাচ্চাদের নিয়ে ওখানে বসে থাকতাম, মশার আমাদের খুব কষ্ট হতো। ওরা কান্না করে মুখ যাতা ধরতাম, বাবা কান্না করো না, দাদি বকবো। তো এরকম করতাম। তো এটি কখন আমি লতিফরে বলি নাই, কিন্তু মনে মনে আমার অনেক ভিতরে জখম হয়ে যেতেছে। তো একদিন অনেক কষ্ট থেকে আমি কি খানা দানা এরকম করে আমার প্রতিটা মানুষের কাছে যায় যায় একটা কয়, আমিও সহ্য করতে পারি না। মানুষ আমার এসে অনেক আদর করে, মানুষেরও মিশতে দেয় না, যা এই জীবন আর রাখুম না। তো মনের কষ্টে কি করলাম, ছাদে উঠি যে নিজের জীবন দিয়ে ফেলুম আজকে। তো ওখান থেকে লাভ চাই যে আত্মহত্যা করুন। তখন আমি ভাবি না, আমার না বাচ্চা আছে, আমার 2টা মেয়ে আছে, আমি যদি মরে যাই আজকে আমার মতো ওরা এভাবে জীবন কাটাইবো না, থাক। আসলাম নিচে, আসার পর সারাদিন কাজ করার পর আমি তোকে ভাত খেতেছি। তা এখানে আরেকটা ঘটনা, আমার বাসুরের প্রথম স্ত্রী চলে যায়, আমার শাশুড়ির সাথে ঝগড়া বিবাদ করে একটা বাচ্চা ফালাই দিয়ে চলে যায়। তো এর মধ্যে আমার ভাসুরটাও আমাদের কাছে থাকে, ওই ছেলেটাও থাকে। তো ওনার ওই ছেলেটারা আমি পালি ছোট থেকে, ইসলাম। তো ওরে আমি ভাত খাইতেছি, তো ও আমার আম্মু আম্মুকে ডাকতেছে। আমি আবার সারাদিন পর কাজ করে ভাত মুখে দিছি, আর আম্মুটাকে জবাবটা আমি দিতে পারি না। তো ওনারা কি করে, ও লতিফ আবার এটা ফলো করে কি করে, একটা লোহারি দিয়ে আমার একটা বাড়ি দেয় হাতের মধ্যে। মা ডাকতেছে, শোনো না, কারণ আমার ভিতরে তো কোনো পাপ নাই। আমি ওই যে ভাত মুখে দিছি, সারাদিন পর আমার খুব ক্ষুধা লাগছে, ও যে মা ডাকে আমি খেয়াল করতে পারিনি। আমি কি দেখেন আপনি আমার একটা বাড়ি দিলেন, আমি কি খেয়াল করছি? বেশি কথা কবি না, একটা বাড়ি দিল। তো আমি আবার ওই ব্যথায় কানতে কানতে অজ্ঞানের মতো হয়েছি। এর মধ্যে ওর মায়া আসে, দেখে আমি কান্দি। উনি আবার কি, ওনারে বলা হয় যে আমার মারছে, উনি আবার আমার ওই ব্যথার হাতের মধ্যে টান দেয়, বলে যা ঘরের কাম করগা, এসব নাকি আমি বাদ দে। আবার মাঝে মাঝে বোতলে কিছু পানি পুনি পাইতো, যে যেমন ওনারই মেয়ের ঘরে নাতি পানি খেয়ে ফ্রিজের পানি ফিক্কা মেরে রাখে, ওই বোতলের মধ্যে একটু পানি থাকে। উনি কি করছে, সাথে সাথে যাই বোতলটা উঠে করে যে পরা পানি খায়, আমার পোলারে ভূত বানাইতেছে, নানান ধরনের খারাপ কথা বলে। তো ওই সময় সোনিয়া আবার বলে, ওনার মেয়ের ঘরে 2 মেয়ে, সোনিয়া মুক্তা, সোনিয়া আবার বলে, নানু এই মাত্র বোতলটা আমি রাখছি, তুমি কি বলো মামিরে? চুপ থাকবি, আমি ওর খবর জানি না, এই সেই দুনিয়ার কথা বলে। অথচ ভাইয়া দেখেন, আমার জীবনে তখন আমি ভুল, পাপ, অন্যায়, হিংসা আমার ভিতরে নাই তখন। ওকে, প্রিয় শ্রোতা, আজকে হালিমার জীবনের গল্প আপনারা শুনছেন। হালিমার জীবনের গল্পের অন্যতম একটি অধ্যায় হচ্ছে বিগত রমজান মাসে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ড, যেখানে আমরা দেখেছিলাম যে স্ত্রী নিজ হাতে তার স্বামীকে খুন করেছে। যে রিপোর্টটি আমরা প্রথমেই অনুষ্ঠানের শুরুতে আমরা পড়ে শুনিয়েছি, তার জীবনের অন্যতম একটা অধ্যায় আজকে এই রিপোর্টের সঙ্গে জড়িয়ে আছে। আমরা সেই ঘটনার সম্পৃক্ততা খুঁজতে চাই। এপিসোডটি খুবই 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 গুরুত্বপূর্ণ একটা এপিসোড, কারণ আমরা বলি ঘটনা, কিন্তু বিহাইন্ড দ্য স্টোরি, ঘটনার পেছনের ঘটনা, সেটা আমাদের অনেকখানি অজ্ঞাত থেকে যায়। আজকের এই ঘটনাটি গত রমজান মাসে ঘটে যাওয়া একটি জঘন্যতম হত্যাকাণ্ড। নিজ স্ত্রী কর্তৃক স্বামীকে মেরে ফেলা হয়েছিল পরকীয়া প্রেমের জের ধরে, এরকম একটা রিপোর্ট আমরা পড়েছিলাম এবং সেটা নিয়ে ফেসবুকে অনেক তোলপাড় হয়েছিল। আমরা সেই ঘটনার সম্পৃক্ততা এবং সেই ঘটনার একটা বিশাল অধ্যায় হালিমার জীবনে, তাকে আজকে হ্যালো ঈদ 920 আমরা পেয়েছি, তার জীবনের গল্পে। আপনারা আশা করছি পুরো বিষয়টাই মনোযোগ দিয়ে শুনবেন। জি, আমরা যেখানটাতে ছিলাম যে আপনার শাশুড়ি আপনার সঙ্গে খুব অত্যাচার করছে, তারপর? হ্যাঁ, আমি যখন শীতে অনেক কষ্ট করতেছি, তো লতিফ একদিন একটা সোয়েটার আমাকে বারিন্দাতে ফিকাদা দেয়। তো ওটা দেখে ওর মা অনেক আমার টর্চারিং করে, ও জানে না। তো ও কোনোদিন আমার নিয়ে বের হয় না। তো একদিন বের হয়েছিল, একটা ক্লিপ আমাকে কিনে দিয়েছিল। ওই ক্লিপের জন্য আমার অনেক যন্ত্রণা সহ্য করতে হয়, যেটা ও আজও জানে না।
তো যাই হোক ওর মা আবার ওই বাচ্চাদেরকে অনেক শাড়ি টাড়ি এনে দেয়, পড়লে বসে ও তো আপনাকে অনেক লাভ করতো, তারপরে ও চেঞ্জ হয়ে গেল। প্রচুর লাভ করতো, কিন্তু শাসন করতো, লাভ দেখাইতো না। শাসন করতো? হ্যাঁ, লাভ শাসনটা কি, আমি কখনো তার সাথে অন্যায় করতাম না, সে শাসন করার কোনো মানে লাইন নাই। আর সে আমাকে লাভ করতো, কিন্তু এটা প্রকাশ করতো না। সে বলতো বউদেরকে লাভ করলে দেখাইলে এটা মাথা উঠা যায় এরা। মানে ওনার ভাইয়ের বউর লাইফ দেখে, মানে ওই যে বউ চলে যায় একজন লাভ করার কারণে, এই জন্য সে একটু অনেক কঠিন হয়ে থাকে। কিন্তু আমাকে আপনি ছাড়া তুমিও বলতে দেয় না কখনো। তো যাই হোক, এখন আমার শাশুড়ি এরকম নির্যাতন করে অনেক দিক দিয়ে। পরে আমার ননাসটা বাহির থেকে আসার পরে উনি এমন খাটান খাটায় আমাকে, যে ওর খাটান দেখে মানে আমি আর সহ্য করতে পারি না ওদের কষ্টটা আমি। তো একদিন লতিফের প্রতি ওরা একটা অবিচার করে, খারাপ ব্যবহার করে, যে আমরা নাকি অবহেলা করি বাচ্চাদের। আসলে ভুল ধারণা। তো আমার শাশুড়ি উল্টা আমার বাচ্চা চিক্ষার পরে মরে গেল, সে ধরতে দেয় না কাউরে, ধরবি না, মরে গেলে মরে যাক। তো যে মেয়েটা আমার ননাসের মেয়েটা, ছোট মেয়েটা মুক্তা, না বললেই না, ও মারা গেছে ব্রেন স্ট্রোক করে। ও আমার খুবই লাভ করতো, এবং আমি মনে ওর জন্য কিছুটা বেঁচে ছিলাম। আমি দোয়া করবো যেন বেহেশতবান হয়, মানে খুবই খুবই উপকার করতো আমাকে। তো আমার বাচ্চাটা যখন কান্না করতেছে, আমার শাশুড়ি বলতেছে ধরবি না, ওরা জন্ম দিচ্ছে তোকে খেদানোর জন্য। তো আমিও ঘরে ঢুকলাম, রুটি বানাতে 1.5 কেজি আটা রুটি বানাতে তো সময় লাগবেই। আমি তো ভালো করে বাচ্চা মানুষ, আমি নিজেই। তো বাচ্চাটা আমি রুটিটা নিয়ে এসে দেখেছি আমার বাচ্চা প্রচুর কান্না করতেছে, ও কান্না করতেছে। তো আমার শাশুড়ি পাঞ্চায়েত বাইরে চলে গেল। তাই আমি ওরা বলি, কান্না করলা কেন মা? কয় মা, নানু বলতেছে এই বাচ্চারা জন্ম দিচ্ছে তোদের খেদার জন্য, তুই এই বাচ্চা ধরবি না। তা আমি অনেক কান্না করি যে আল্লাহ, এই দুনিয়া আমার মা নাই, তুমি এমন একটা শাশুড়ি দিলা যারে আল্লাহর কাছে এত চাইলাম, এত ভালো হইব যে সেও এরকম। তো মনে অনেক খারাপ লাগে যে আমার বাচ্চাটার এইভাবে কান্দায়। তো সেই যন্ত্রণা আমার ভিতরে কাজ করতো। আস্তে আস্তে লতিফের ফ্যামিলির প্রতি আমার একটা হিট জন্ম হয়ে যায়, কষ্ট জন্ম যায়। কিন্তু কখনো প্রতিবাদ করি না কারো কাছে। কার কাছে করবো? স্বামীর কাছে বলে এটা ভালো দেখায় না, এটা আমি মনে করতাম। আর সেও এটা কি করবে, কিছু করা নাই, যৌথ ফ্যামিলি। তো উনি চলে গেলে দুনিয়ার বড় বড় কম্বল ভিজাইতো, প্রচুর কষ্ট হইতো ধুইতে। আমার বোনের ঘরের কাজের মানুষ ধরতে গেলে 2 জন, সেও যে দাসীর মতো কাজ করে আসতো আমাকে খুশি করার জন্য। আমার বোনের সাথে জীবনে খেতে পারবো না, আমার বোন 1 কাপ চা ওই বাসা যেয়ে খেয়ে আসছে, দুনিয়ার জিনিস পাঠায় মিন্তি দিয়ে বাজার। কিন্তু আমার বোনে কোনো কান্না ছাড়া চোখে কিছু নিয়ে আসে না। লতিফও অতটা কেয়ার করে না আমার ফ্যামিলির প্রতি। তো যাই হোক, এরকম ভাবে আস্তে আস্তে একদিন ওর বোন আসলো বাড়িতে। আসার পর ওর বোনও নির্যাতন শুরু করে দিল। একদিন আমি এমন চিৎকার দিলাম যে আমি চিৎকার ধরে রাখতে পারতেছি না, কারণ সকাল থেকে রাতের 1টা-2টা পর্যন্ত। আবার রাত্রেবেলা ওনার বোনের তেল মালিশ করে দাও, হাত পা টিপা দাও। তো আমার ভাসুর না সব ফলো করতো, ভাসুরটা খুবই আদর করতো। যখন আমার শাশুড়ি অতিরিক্ত জ্বালাইতো, বলতো মা ভালো একটা প্লেট আপনি ফুটা করেন না, আপনি আমার জীবনটা যা হয়েছে মা, ওর জীবনটা নষ্ট করেন, ওরে কষ্ট দিয়ে না আপনি। আর লতিফ কখনো এটা জানতো না, আমার বাসুর একটু ঘরে থাকতো, তো বাসুর একটু জানতো এটা। তো যাই হোক, এরকম অত্যাচার সহ্য করতে হবে। একদিন আমি যখন চিৎকার পেয়ে গেলাম, লতিফ আস্তে করে আমার নিয়ে বের হয়ে গেলাম, বাসুর বডি নিয়ে আসতে, যে আমি জব করুম যদি ওরা না বেরেবি। আমরা বের হইলাম আমার জীবনে। বের হয়ে আইসা আমরা মাল সামানা সব ফালাই দিয়ে আইসা বললাম, উনি আমার নিয়ে আসলো, 2টা বাচ্চা নিয়ে আসলাম। আইসা রায়ের বাগে বাসা ভাড়া নিলাম। 5 বছর একসাথে থাকি সবাই। এই 5 বছর আমার জীবনে এই ঝড় একটার পর একটা আসি। তো সে আমাকে আলাদা করলো, আসলাম। আসার পর আমরা সালার বিছনায় ঘুমাই, অনেক কষ্ট করে দিন পাঠ করলাম। তারপর আবার রান্না করে ধুমসে রান্না করে আমার বাড়িতে দিয়ে পাঠাতো। লতিফের 2 টাকা ভাঙতো না ঘরে। তো এরকম আপা সবসময় দেয়, মানুষের খুঁড়া দেয়, এক একজন এক এক রকম কথা কয়। দুলাভাই ঝগড়া লাগলে এক একটা করে সপ্তাহ বোনের দিয়ে শেষ করতেছ। একটা মেন্টালি প্রবলেম হয় আমার, যে এরকম উনিও উপার্জন ওরকম করতে পারে না। উপার্জন ভালোই করে, সে একটু ডাবাটা বেশি খেলে, প্রচুর ডাবা খেলতো। হ্যাঁ, প্রচুর ডাবা খেলতো। ফেডারেশন নাম আছে, ওনার খেলতো এখানে। তো উনি বেশি একটা কেয়ার করতো না ফ্যামিলির দিকে, মানে সারা রাতের 1টা বাজে ঘরে আসতো। তো যাই হোক, এখন আমি বাচ্চাদের নিয়ে থাকি, আর আপা রান্না করে পাঠা দেয়, কারণ আমি কুলাতে পারি না তখন বাচ্চাদের। হ্যাঁ, ঘুমাতে উঠে তো সে আমার কোনো হেল্প করতো না, সে তো চলে যেত। আর হেল্প করা তো এটা প্রশ্নই আসে না। সে তো মনে করতো সে রাজা, মানে আমি তার বিবি হিসাবে আমি তার সব কাজ করব। সংসার করতাম কত শুধু, তার সাথে যে একটা যে মনের কথা দেওয়া নেওয়া, এটা আমার জীবনে তার সাথে হয়নি কোনো সময়। তখন মানে ওনার দিক দিয়ে কোনো সেবা আমার কোনো দিক দিয়ে কমতি নেই, কিন্তু আমার দিক দিয়ে অনেক অপূর্ণ আমার ভিতরে, কিন্তু এটা আমি কখনো বলতে সাহস পাই না। যাই হোক, তো এখন ভাড়াটা অনেক বেশি। তো এখন আমার খালতো ভাই বাড়ি কিনছে, তো এখানে দখল করার জন্য, তাড়াতাড়ি যাওয়ার জন্য এখানে আমাদের ওই রুমটাতে আমাদের উঠায়। তো এক সাইডে তাদের অফিসের মাল থাকে, এক সাইডে আমি থাকি। ওই বাড়িটাতে 11 কাঠা জায়গার ভিতরে একটা রুম, চারপাশে বাউন্ডারি। বাড়িটা একটু ভয়ঙ্কর ভাব। বাড়িতে নাকি অনেকটা খুন হয়েছে,
খুব ভয় পেতাম। বাচ্চাদের নিয়ে একেবারে এমন ভাবে, বাচ্চারা ঘুমাই গেলে এমন ভাবে থাকতাম, ভয়ে আমি কাঁপতে থাকতাম কোন আর্মিতে বসে। তো সে আসলে না আমি কোনো যে একটা রাগ বা দেখাতে পারতাম না, ভয় পেতাম, মনেটা মনেই থাকতো। তো একদিন আপার বাসা ঝিমতেছি বসে বসে, রাতের 1টা বাজে, যে এখন আসতেছে না, এসে আমার নিয়ে যাবো, খুব কষ্ট হইতেছে। ওদিন আমার চোখের পানি অজরে পড়তেছে। তো উনি আসার পর, উনি খুব আনন্দময় মানুষ, আসার পর না গান গাই, মানে রিস্কায় উঠে গান গাইতেছে। গান গাওয়ার পর না ওদিন কেন যেন আমার ভিতরে একটু হিট লেগে যায়, আমি একটা ধাক্কা মেরা বসি। ধাক্কাতে সে পড়ে না, সে আমার একটা থাপ্পড় মেরা বসে গাড়িতে। থাপ্পড় মারবার যা গেল সহ্য করলাম। আসার পর ওই বাড়িতে আসলাম, বাসা আসার পর উনি বেল খুলে আমার 2টা বাড়ি মারে। তো বাড়িটা দেওয়ার পরে সে আমার দুঃখটা বোঝে না। তো যাই হোক, এইভাবে দিন যাইতেছে। লতিফ আমার সাথে বুঝতেছে না আসলে সে ভালোবাসে, বাট ভালোবাসাটা যে কিভাবে স্ত্রীকে দেখায়, আপনার সন্তানের সামনেই অত্যাচার করে, মানে ছোট দুটো বাচ্চার সামনেই ছিল না। অত্যাচার না, অত্যাচার বলতে কি, সে ওদিনই মারছে আমাকে। সে কিন্তু গায়ে হাত তুলে যত তাও না, মানে হঠাৎ করে মেরে ফেলে। উনি বিরক্ত করছে এটা, যে স্বামীর গায়ে ধাক্কা দিছো, এত বড় বেয়াদব, তুমি তো আসলে একটা বেয়াদব। এটা মনে হচ্ছে সে স্বামীর গায়ে। আর আমি যে স্ত্রী, 3টা বাচ্চা নিয়ে মানুষের পায়ের সামনে বসে থাকি, ঝিমি, সবাই থাকে ঘুমায়, কিন্তু সে কিন্তু এটা বুঝতেছে না। ও এত রাত পর্যন্ত বসে থাকে, ও আমার ধাক্কা নিলে মারছে, আসলে কি হয়েছে সমস্যা একটু জানি বা একটু বুঝতেছে, এসব বোঝেই না ও। আর আমিও মনের কথা কখনো ওর কাছে খুলে বলতে পারি না। তবে আমার মনে একটা সবসময় একটা জিনিস কাজ করতো কি ভাইয়া, যে আমার একটা মনের মানুষ আসবে কোনো একদিন। মানে এই সংসারে থাকার পরেও আপনার ভেতরে এই জিনিসগুলো কাজ করতো খুব পরে। প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। কারো কারো কান্নার আসলে কোনো শব্দ হয় না, এবং এটা আসলে বোঝানো খুব মুশকিল রেডিওতে, কারণ রেডিও মানে হচ্ছে সাউন্ড নিয়ে এখানে আমাদের খেলা করতে হয়। উনি আসলে বলছেন এবং ফুঁকে ফুঁকে কাঁদছেন, সেই জায়গাগুলো থেকে আসলে আপনাদেরকে বোঝানো খুব মুশকিল। আমি কেন যেন মনে মনে বলতাম, কেউ একদিন আসবে আমার কষ্টগুলো শুনতে, কারণ বোনের কাছে বললে স্বামী খারাপ হয়ে যাবে, আর স্বামীর কাছে বলার মতো সেই এও আমার নাই। তো মনের চাপ। ওনার সাথে আপনার বয়সের ডিফারেন্স কত ছিল? 15 বছর। 15 বছরের মতো ডিফারেন্স। যাই হোক, এখন বোনের এইভাবে দিন যেতেছে। ওই মধ্যে আমি ভাবতাম, আমি একটা অভিশাপে দিয়ে দিছি আল্লাহর কাছে, বললাম যে আল্লাহ, এরা এত দূর নাও যে আমার কাছে না আসতে পারে। অনেক অজরে চোখের পানি ফালায় আমি কান্নাটা করি খুব কষ্ট থেকে। তো আল্লাহর কি রহমত, এর মধ্যে আপা রাজি হয়, বিদেশ পাঠায়, ওনাকে বাইরে চলে যায়। বাইরে যাওয়ার পরে আমি 3টা বাচ্চা নিয়ে ওই ঘরেই আসছি। তখন একদিন একটা ফকির আসে দিনের বেলা। লোকটা এমন ভাবে ঠেলে আমার ঘরে ঢুকতে চায়, আমি ভয়ে পেয়ে তার বাইরে করে যাতায়াত গেটটা আটকাই দিই। কি মনে করে সেইভাবে আসে আমি নিজে যাই না, সন্ত্রাসের মতো ডাইরেক্ট। কেন যেন মনে মনে একটা কষ্ট আসে যে কেমন স্বামী আমার বাড়িতে আমার থুয়ে গেল, কার আসে। এর মধ্যে তার মা আমার ঘরে আসে, আমার কাছে আসে। ওই ভাই বড় বিয়ে করে, ওই বউর সাথে মিলে না, এখন আমার কাছে থাকতো। হ্যাঁ, এখন সে যাওয়ার পর তো নির্যাতন আরো শুরু হয়ে গেল আবার নতুন করে। শাশুড়ি অনেক রকমের ঘরের মধ্যেই করে, কিন্তু কিছু করার নেই কারোর কাছে, কার কাছে বলবো। তো ওর মধ্যে আমার শাশুড়ি চলে যায় দেশে। বাচ্চার বাবা বলতেছে লতিফে বিদেশ থেকে, তুমি দেশে থেকে ঘুরে আসো। তো দেশে গেলাম, আর ওর মামার বাড়ি আমাকে নিমন্ত্রণ জানায়। তো উনি বিদেশ থাকে, তখন তো সবাই আদর করবে স্বাভাবিক। তো ওর মামার বাড়ি গেলাম। যাওয়ার পরে আমার ওই মামা শ্বশুরের 2 ছেলে 1 মেয়ে। ছেলে বড়টা বিদেশ থাকে, ছোটরা নোয়াখালী দোকান না ব্যবসা জানি না। ছোট মেয়ে মানে ওনার মেয়েটা মানে মন ভাবি বলে ডাকে, খুবই আদর করে একটা নাম দেয়, মন ভাবি। তো ও একটা ছেলের সাথে তার সম্পর্ক ছিল, অ্যাফেয়ার ছিল, যার সাথে এখন তার বিয়ে হয়েছে আর কি। তা আমার মোবাইলটা সে সারা রাত কথা বলতো। তো মোবাইল স্বামী বিজি পেলে যে সমস্যা হবে, এটা এই জ্ঞানটা আমার ভিতরে ছিল না। ওকে। হ্যাঁ, ওর সারা রাত ফিস করে কথা বলতো। ওর পাশে কেউ শুইল, কেউ শুনতে পাইতো না। তো পরে একদিন ও আমারে বলে যে ভাবি, আমার ভাইয়ের লোক একটু কথা বলবেন। আমি কষ্ট না, আমি প্রেম করতে পারি না, আপনি একটু কথা বলুন। ও আমার পায়ে ধরে ফেলে। বুঝিনি কাকে, মানে ভাবি মানে দবির? এই দবির নবীর তো নোয়াখালী, নবীরের ছোট বোন। সে অনুরোধ করে। কাকে অনুরোধ করে? আমাকে। ভাবি, মন ভাবি, তুমি তো আমার বান্ধবীর মতো, আমার ভাইয়ের জন্য না আমি না প্রেম করতে পারি না, তুমি এক কাজ করো, ওর সাথে একটু কথা বলো। মানে নবীরের সাথে কথা বলো? হ্যাঁ, কথা বললে ও বুঝবে বন্ধুত্বটা কি। তা আমি না করি, কারণ আমার জীবনে আমি কারোর সাথে চলি নাই ওই সময়, আমি এটা ভাবার মতো না। তা আমি বলতেছি না, এটা সম্ভব না। তো আমার পা ধরে ফেলে। তা আমি বলে আচ্ছা ঠিক আছে। তো ও কি করলো, ও নিজেই যে রিকোয়েস্ট কল কিভাবে দেয় তখন আমি জানতাম না, ও নিজেই কলটা দিয়ে দেয়, রিকোয়েস্ট কল। তো ওই কলটা দেওয়ার সাথে সাথে ওর ভাই ব্যাক করে, আচ্ছা ঠিক আছে দাও। তো আমি ওর অফার দিলাম যে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। মানে নবীরকে আপনি বলছেন যে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে? হ্যাঁ, আপনার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। তো ও আমার দেশটা জিজ্ঞেস করে, আমি বললাম যে তোমাদের বাড়িতে আসছিলাম, তো মিথ্যা আশ্রয় নিতে হয়েছে। ও যা যা শিখে তাই তাই। আমার গলা কাঁপতেছে, আমি বলতে পারতেছি না। ভাবি প্লিজ এভাবে বলো। তো ও যা বলছে তাই বলছে, হ্যাঁ আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। কিভাবে? আমি কি আপনার বোন থেকে নাম্বার
নাম্বার পাইছে। ছোট বোনের সাথে তো আপনার বন্ধুত্ব আছেই, আমার সাথে কি করে হয়? আমি হয়। আমি যখন ঢাকায় এসে পড়বো, আমার নন্দ আমার খুব অনুরোধ করে, ওই যে আমি বলছিলাম যে বন্ধুত্ব, ওই কথারই অতটুকু, আর বলা হয় না। আচ্ছা, না এখানে আপনি আসলে ওনার সঙ্গে বন্ধুত্ব করলে এই আপনার এই ননদকে কিভাবে হেল্প করাবে, আমি ঠিক বুঝতে পারছি। ও আমি বলি তো, ওর কথা হলো বন্ধুত্ব কি সেটা ভাইয়া জানে না, ভাইয়া তো কারোর সাথে চলে না ফিরে না, ভাইয়া বন্ধুত্ব মানে বুঝে না। তুমি ওকে বন্ধুত্ব বোঝাতে পারলে ওর বোনেরটা পারমিট করবে। তুমি একটু ফ্রেন্ডশিপ করো, তাহলে সে বুঝতে পারবে, তাহলে আমি এটা খোটা দিতে পারবো, তখন ও আমার কিছু বলতে পারবে না। এটা লর বুদ্ধি, কিন্তু এইসব কিন্তু আমি কিছু জানি না। আচ্ছা, তো যাই হোক, ওই সময় আমি ঢাকায় এসে পড়ি, আসার পর আসার সময় আমাকে অনুরোধ করে, ভাবি প্লিজ, ওই যে তুমি ফোন দিয়েছিলে আর তো ফোন টোন দাও না, একটু কথা বলো। আমি আচ্ছা ঠিক আছে, এটা বলে ওই তোরে কি, ও কিন্তু প্রতিদিন রাত্রে ফোন দিছে, যে 2 দিন আসছিলাম দেখছে বিজি, ও ভাবছে কি আমি খারাপ মেয়ে, কার সাথে যেন কথা, এদিকে কিন্তু ওর বোন কথা বলতেছে সারা রাত ওই ছেলের সাথে, যার সাথে এখন ওর বিয়ে হয়েছে। অনেকদিন পর হঠাৎ করে 4-5 দিন পর একটা ফোন আসলো ওই নবীরের। ফোন দিয়ে বলে, কেমন বন্ধুত্ব করলেন, এই পর্যন্ত একবার ফোন দিয়ে আর খবর নেন না, আজকে 12টা বাজে আপনি একটা ফোন দিবেন, তাহলে আমি মনে করবো আপনি একটা ভালো বন্ধু যোগ্য। আমি কাছে দেখা যাক দেবো। তো এটা বলার পর আমি ভুলে গেছি, আমার বাচ্চাদের নিয়ে আমি খুব ব্যস্ত, আমার মন টন খারাপ, ভালো লাগে না। তো ওই যে এক সাইডে মাল সামানা থাকে, এক সাইডে আমার ঘর, আর পুরা বাড়িতে আমি খুব ভয় পাই। ওই সময় যদি কেউ ফোন দেয় আমার আপু, আমি খুব মানে আনন্দ পাই, মানে যতক্ষণ কথা বলা তোর মনে কেউ পাশে আছে। তো ওই সময় আমার কাছে কেন যেন এটা একটা প্রয়োজন মনে হয়ে গেল, ও ফোন দিছে, মানে ওর সঙ্গে কথা বলা। কেন মনে হতো যে আমার পাশে কেউ তো নাই, একটু কথা বললে আমি ভয়টা কাটবো, আমার ভয় লাগতো, প্রচুর ভয় পেতাম আমি। একাই থাকতেন বাড়িতে? একা বাড়িতে, 11 কাঠা বাড়ির ভিতরে। 11 কাঠার বাড়ির ভিতরে আপনি একা? একা, একটা টিন সিট বাড়িতে। চারোপাশে বাউন্ডারি। আমার বাড়িতে নাকি খুন হয়েছে। হঠাৎ করে দেখি একটা ফোন বেজে উঠলো রাতের 1টায়। ও 1 ঘন্টা ওয়েট করে, ফোন দিয়ে বলে, কি কেমন বন্ধু, আজকে 6 দিন হয়ে গেল, একটা কলও দেন না, আর 12টা বাজে দিয়ে বলছে, হে বলো না, মাথা তো আমার নাই, কারণ আমার এর কোনো ফিলিংস নেই এর প্রতি। তো দেওয়ার পর আমি কি, ও সরি বলেছে, তো ও অনেক কথা জিজ্ঞেস করলো, একটু সুখে দুঃখের কথা বলে। হঠাৎ করে দেখি কি আমার প্রচুর ঠান্ডা লাগে, এমনি তো ফোন দিয়ে আমার একটু নার্ভাস হয়ে বলে কি, তুমি হাসপাতালে যাও না কেন? আমি কি তুমি করে বললো, একটু টেনশন লাগলাম, কি না তো এটা অন্যদিকে চলে যাবো, এটা তো আমার ঠাট্টা করা ঠিক না, 1 সপ্তাহ হয়েছে মাত্র, 1 সপ্তাহের মধ্যে ওই লক করে, আমি লক করি না। তা আমি না, এটা আমার ভুলে দেওয়া উচিত, এটা সমস্যা হইব। তা আমি ওরা বলি যে, নবীর একটা কথা বলি তোমাকে, তোমার লতিফ ভাই আছে না? হ্যাঁ, আমি লতিফ ভাই ওয়াইফ। আমি গাছের থেকে শুটকি মানে তুমি আমার হালাইলা ভাবি, আর জীবনে আমি তোমার ভাবি বলুম না, খুব কষ্ট পেয়ে যায় কথাটা। তো 1 সপ্তাহের মধ্যে তোরটা কথা হয় না, ওর থেকে ও মনে মনে অনেক কিছু ভাইবা নেয় আর কি। তা আমি ওরা বললাম যে, দেখো এটা সম্ভব না, তুমি আমার বন্ধু আছো, বন্ধুই থাকবা। ফান্ডারে না, আমি ওদের কাছে আবার বলি, ননাসা শাশুড়িরে ব্যাপারটা বলি। ওনারা আবার কি করে, ওরাই আমার ওর সাথে মিশাইতে চায়, কিন্তু ওরা যেটা টেকনিক্যাল বুদ্ধিগত সেটা আমি আর বুঝি না। তো আমার ওর সাথে খালি মিশাতে চায়, বা তুমি ফোন দাও না কেন, মিশাতে চায় মানে কি, মানে কথা বলতে বলে যে, তুমি নবীর একটু খবর লো না কেন, আমার ননাসা বলতেছে। তখন ওরা আমার কাছে থাকে, ওর হাজবেন্ড নিয়ে আমার কাছে বেশিরভাগ বেড়ায় আমার কাছে। তা আমার শাশুড়ি একটু ফোন দেওয়া কইস, তো আমার লাগে একটা শ্রোতা নিয়ে আসতে, সুপারি কাটতে, সে কি জানি বলতেছে আরো। তাই আমি আবার উপলক্ষে ফোন দিলাম, কারণ ফ্যামিলি তো জানি সাপোর্ট। এখন কি করলো ওরা, আমরা একটু বেড়াতে গেছি দেশে, গেছি পরে কি করলো, সবাই দেখে ওরা আমার একটা প্যাচ দিয়ে ফেলতেছে। আর ও অনেক লাজুক একটা ছেলে, না বললি না, আমিও খুব লাজুক, ও লাজুক। আমি কি করলাম, ওরা বললাম, নবী দেখো দেখো এই ঘটনা। ও বলতেছে, হ্যাঁ হালিমান, আমরা আর কথা বলবো না। কিন্তু কথা না বললে কি হইব, এটা মানে আমার একটা ব্রেনটা আঘাত করতেছে। এরা সবাই প্রতিদিনের ঝগড়া হয় একটা নিয়ে, এরা আমার ওটা উঠে দেয়। আমি কিন্তু ওর সাথে কথাও বলতেছি না, চলিও না। এরপরে আমার না একটা মেন্টালি প্রবলেম হয়ে যায়, যেমন আমার ননাসে জামাই ঘরের মধ্যে করে মারামারি, ঘরের মধ্যে খুব একটা ঝগড়া মগড়া করে, এগুলো দেখলে না আমার খুব ভয় কাজ করতো, আমি কাঁপতাম, কার কাছে বলো মনের কথা কেউ তো নাই। পরে এরা কি করলো, একদিন আমার সহ মানে বিরক্ত করতেছে, আমি পারি না ঘরতে বেরিয়ে যাই, এমন অবস্থা, বাচ্চাদের নিয়ে আমি আর পুলিতে পাই না। এর মধ্যে আমি কি করলাম, অসুস্থ হয়ে গেলাম, এমন অসুস্থ হলাম যে আমার হাসপাতাল ভর্তি করতে হয়। আমার ব্রেনটা অ্যাটাক করে, যে এটা কি কইলো আমারে, এটা তো ভালো একটা সম্পর্ক, এটা কিন্তু খারাপ কিছু না। আমি ওর সাথে 2টা কথা নিলে বলছি, পরে আমার ছোট ভাই খারগাছের থেকে, যে আমার ওই যে বললাম আমার ওই মার ঘরে আমার ভাই বোন খুবই, ওই ভাই আবার আইসা দেখে আমার এই অবস্থা, আমার কুলে নিয়ে সিনজিতে করে হাসপাতাল ভর্তি করে। হাসপাতাল ভর্তি করার আমি খালি একটা চিৎকার দিই, নবী তুই একবার আয়, আইসা বইলা যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, প্লিজ তুই বল। তো আমি না আর জীবনে কারোর সাথে মিশতাম না, মানে ওই সময় আর কারোর সাথে মিশবো না, একটা প্রমিস করে এলাম জীবনে, যে দুঃখের সাথে কথা আমি আর কারোর সাথে বলবো না। এটা কিন্তু লতিফ যাওয়ার 6 মাস পরের ঘটনা। 3টা বাচ্চা নিয়ে সারাদিন ব্যস্ত থাকতাম, শাশুড়ির জ্বালা, ননসের জ্বালা আমি আর সহ্য করতে পারি না। আমার ভিতরে দেখি যে ধৈর্যের বাইরে চলে যেতেছে। তখন আমি আস্তে আস্তে বিছনায় অসুস্থ হয়ে গেলাম। কিভাবে একা একা চলতে থাকি, 5 বছর চলে যায় আমার জীবনে এইভাবে, এই কষ্ট বুক করতে করতে। 5 বছর লতিফ আর আসে না, লতিফ এমনি আমার সাথে কথা বলে, লতিফ আবার যথেষ্ট আমাকে বিশ্বাস করে। ও বলে পৃথিবী একদিকে, আমার হালিমনের বিশ্বাস আমার একদিকে, ও একটা পবিত্র ফুল আমার কাছে, কে কি কইল আমার দেখার বিষয় না। ও সবসময় একটা কথাই বলতো, 10-এ 10 কথা বলবো, আমি এক কথাই বলবো, আমার হালিমন সত্যি, আমার হালিমন পবিত্র, ওর কথা একটা ছিল। তাই আমি এটা জানতাম।
কিন্তু লতিফা আমার সাথে কখনো বুঝাতো না যে আমার সে ভালোবাসে, সবসময় একটা অ্যাটাক করে যেত আমার ব্রেনটে। আমি কি দেখো এই বাড়িতে তো আমি আর থাকতে পারুম না, এরা বিল্ডিং উঠাইবো, আমি বাসা ভাড়া নিতে পারি, আমি কি করুম, যাও তাহলে বাসা ভাড়া। অনেক কান্দে কেটে আমি 5,000 টাকা রাজি করালাম এর মাসে দেওয়ার জন্য, তো নিলাম একটা বাসা। তো সেও যখন ছিল তখন খরচটা কম দিয়ে করা যেত, কিন্তু সে যখন চলে গেছে তখন খরচ আস্তে আস্তে বাড়তেছে, ছেলে মেয়ে বড় হইতেছে, কিন্তু সে এটা বুঝে না। সে ডাক্কা দেয় আপার দিকে, আপা ডাক্কা দেয় তার দিকে। তো পড়লাম নি বিপদে একটা। তো একদিন আপার বাসায় গেলাম, যা দেখি ভাই বিশাল বড় একটা মিলাদ হইতেছে। আমার বলে নাই। তো আমি যাই দেখি কি ঘর ভরার জিনিসপত্র মাল সামানা। আমি কে আপারে কি কই, মিলাদ হইব তুই জাগা বাসায়। আমি কে আপা আমি যামকে, কত দুলাভাই দেখলে ঝগড়া লাগে দিব, তুই জাগা, আমি খাবারটা আগে আগে পাঠাই দিমনি। তখন একটা কেমন লাগে যে আমি ওই খানার যোগ্যটাই সব, এখানে থাকাটা যোগ্যটা আমার নাই। আমার 3টা বাচ্চা লয়ে আমি এত আশা করি, মানে আমার কাছে নাই। ওদিন এত কষ্ট লাগছে, পৃথিবীটা লয়ে আমার ভিতরে একটা যন্ত্রণা কাজ করছে। সবাই কেন আমার সাথে এরকম ব্যবহার করে, রাইট? তো রাস্তাতে যখন হাঁটি তখন ভাবলাম জীবনে একটা বন্ধুত্ব মুখের দিকে তাকাইছিলাম যে যেভাবে নবীর আমার একটা ভালো বন্ধু হইব। তখন দেখলাম সে আর সবার মতো। আর আমার বোন, সেও আমার মনের কথা বোঝে না। আজকে তার ঘরে মিলাদ, আমার যোগ্য হয় না দাওয়াতের। আমার বাচ্চারা আমার দিকে তাকালে না কান্না করে দিত, মা তুমি কান্না করে কেন? বাচ্চারা চিৎকার পারে কানতো, একসাথে 3 জনে কানতাম, 4 জনে। ওই ঘরে কেউ নেই যে আমার কান্দন আমার বাচ্চারা শুনতাম, বাচ্চাদের কান্দন আমি শুনতাম। ওদের কান্দন দেখে আমি থাইমা যেতাম। কান্না অনেক আসতেছে, কিন্তু আমি কান্দতাম না ওদের দিকে তাকাই যে বাবা তোমরা কান্দো না, আমি এমনি কাঁদতেছি। ওরা সবসময় দেখতাম আমি কান্দে, এই পর্যন্ত ওরা এখনো দেখে যে আমার চোখে পানি ছাড়া কিছু নেই। তো ও আমার বাচ্চা বড় মেয়েটা একটু মাশাআল্লাহ আল্লাহর বান্দা, খুবই লক্ষ্মী একটা মেয়ে আমার ভাই, না বলে না। আমার মেয়েকে এলাকা এখনো কেউ ভালো করে চেহারা দেয় না, এবং 14 বছর বয়স চলতেছে। খুবই লক্ষ্মী, এবং ইংলিশ মিডিয়াম পড়ে, 7-এ পড়ে, খুবই 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 লক্ষ্মী। তো তখন তার বয়স চলতেছে 10 বছর। তো সে আমার একটা বন্ধুর মতো ছিল তখন থেকেই, আমার খুবই লাইক করে, খুবই ভালোবাসা। তো সে দুলাভাই যখন না থাকতো, ব্যবসা যাইতো, তখন আপার কাছে থাকতো। দুলাভাই আসা রাখতো, আবার আমার কাছে এসে পড়তো। না বললেই না, আমার মেয়েটা আমার মতে একটা অবশ্য হয় যে টাকার অভাবে আজকে আমার বোনের কাছে তার থাকতে হয়, বা বোনের টান তো থাকে। দুলাভাই আশা রাখতে আবার আমার কাছে আইসা পড়তো, মানে আইসা পড়তোই। তো এটা একটু তার জীবনে একটা কষ্ট, আমি জানি। এটা তার ভিতরে একটা বোমের মতো জন্ম হয়ে রয়েছে, এটা আমি বুঝতাম। বুঝলেও কিছু করার নেই আমার, কারণ আমি অসহায়, আমি কোন দিকে যাবো, এই টাকা আমার কুলাইতে পারি না। তখন আমি বললাম আল্লাহ এমন একটা মানুষ আমার জীবনে দাও যে শুধু আমার কষ্টগুলি শুনবে। এটা বইলা বইলা ঘরে আসলাম। যাই হোক গেল অনেকদিন হলো, রাস্তাঘাটে এমন পানি যে বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া আমার বহুত কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমি খুব অসুস্থ থাকি, আমার শ্বাসকষ্ট সমস্যা। আর পেটের মধ্যে একটা রোগ দেখা দিছে, যেটা পানির মতো, পোল্টার মতো। এটা আস্তে আস্তে খালি বড় হইতেছে আমার পেটে। তো এখন এটাও আমি কারো বলতে পারি না, কারে বলুম, কেউ তো হেল্প করবো না আমারে। তো এটা আস্তে আস্তে ভিতরে রোগটা বাড়তেছে, আর আমি আস্তে আস্তে নিঃশক্তি দিতেছি, কারো বলতে পারি না। তো রাস্তাঘাটে প্রচুর পানি। তো এখন আমি ভাবতেছি যে বাচ্চা হলে এত দূরে আসা যাওয়া আমার অসুস্থ হলে অসম্ভব। তো ওই বাসাটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর 5,000 টাকা দিয়ে আমি চলতে পারি না, তখন 6,000 টাকা সে দেয় মাসে, 6-7,000 টাকা করে দেয়। আবার এখন মাও থাকে, আবার মাসে 2,000 টাকা মায়েরও দিতে হয়, আবার ঘর ভাড়া দিতে হয়। এই টাকাটা চলতে হয়, আপা দেয়। তা আপায় আমাকে যেভাবে দেয় ওই টাকাটা আমার জমানো থাকে। এই কদিন আমি 50-60,000 টাকা জমায় ফেলাই। মানে আমি কষ্ট করে ঠিকই চলি, কিন্তু স্বামীর টাকা নষ্ট করি না। আমার একটা উদ্দেশ্য, আমি একটু বিক্রমপুর জমি কিনবো, চাচার উপরে আমার একটু রাখ, আমার চাচার উপরে। যে আমার এখানে একটা কাহিনী আছে, আমার চাচা আমাদের সম্পত্তি মানে যেভাবে হোক দখল করছে, এই জন্য আমার একটা হিট যে আমি দেশে বাইরে একটু জমি করব। তো ওই জন্য আমি টাকাটা জমাইতে থাকি তিলে তিলে। তো ওই টাকাটা আস্তে আস্তে জমাইতে থাকি। তো এর মধ্যে আমি বাসাটা চেঞ্জ করে ফেলাই, কারণ রাস্তার মধ্যে অনেক পানি। তো অনেক দূরে বাসাটা নেই, এক মুদি দোকান, তার পিছনে বাসাটা নেই। তো বাসাটা নেই যখন, ওদিকে আসার সময় বাচ্চাদের স্কুলে যাওয়া আসার সময়, তখন আমি বোরকা পরতাম না, কারণ আমার মনে কোনো পাপ নাই, কোনো ই নাই। আমি কি নেই কি পড়ুম, দরকার কি, আমি ওর ভিতরে ওইসব না, আমি নিজের মনে নিজে চলতাম, কারোর সাথে মিশতাম না। তো বোরকাটা পরতাম না তখন। তো আমি যাইতেছি, একটা ছেলে হঠাৎ আমার দেখে টিস্কেরি মারে, খারাপ একটা কথা বলে, মানে খুব করে। তা আসা যাওয়ার সময় আমি কেয়ার করি না, আমার কথা অনেকে অনেক কিছু বলবো, এটা আমার দেখার বিষয় না। এত কিছু জবাব দিলে আমি কেমনি কি করবো। তো বাচ্চা নিয়ে আমার প্রতিদিন 4-5 বার যাতায়াত করতে হয়, কারণ আমার শাশুড়ি জীবনও বাচ্চা নিয়ে একটু স্কুলে যাবো না, একটা বাজারও করবো না, বাজারও সামলাইতে হয়, প্লাস বাচ্চাও সামলাইতে হয়, সংসার সবকিছু আমার ঘর বাহির সবই। তো আমি আর পারতেছিলাম না, একা 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 যাই, মানে যতবারই বেড়ে এতবারই ছেলেটা আমার রাস্তা দ্বারা আমার টিস্কারি মারে, খুবই জ্বালায় আছি। যাই হোক, মানে ইফটিস করে। হ্যাঁ, এই ছেলেটাকে কি আপনি চিনতেন নাকি যে কেউ এরকম করতো?
যারা তারা ডিস্টার্ব করতো। আমার নতুন দেখছে, আমি এলাকায় নতুন, তখন মাত্র 1 মাস 2 মাস হয়েছে বাসাটা গেছি, ওর মধ্যেই শুরু করে দিছে। তো আমার তো বাচ্চারা সময় একটা 10 বছরের বলে না, ছোট ছোট তখন আমার মেয়েরা, তো এদের নিয়ে আমার প্রচুর হাতে আমি প্রচুর বাচ্চাদের জন্য পরিশ্রম করি আবার। তো এটা আবার অনেকে ফলো করে যে ওর মতো বাচ্চা নিয়ে পরিশ্রম করে আমি জীবনে কম দেখছি, মানে বাচ্চাদের ছাড়া কিছু চিনি না, বাচ্চাদের লাইফ ছাড়া। তো বাচ্চারা নিয়ে যেতাম, কোনো সময় রাতে 9টা বাজে কোচিং থেকে আসতাম। তো যেটা বলছিলেন আপনি, হ্যাঁ, তো আসতে যাইতে ছেলেটা ডিস্টার্ব করে। তো হঠাৎ করে ওই দোকানের দিকে তাকালাম, তাকানোর পর মানে হঠাৎ করে দেখি কি একটা লোক রক্ত মাখা, চোখে চোখ পলো, মনে হলো 1000 বছরের পরিচিত একটা মানুষ। তো দেখলাম নাকের মধ্যে রক্ত, চারপাশে রক্ত, চোখগুলো আমার দিকে এমন ভাবে তাকায় আছে, মনে হয় সেও আমার চিনে, আমিও তার চিনি, কিন্তু ওরকম কোন ইন্টারেস্ট নিয়ে তাকাইনি। তাকানে কেমন যেন মনে হইতেছে মনের ভিতরে, যেটা মনের কথা সেটা বলতে হয়। তাকায় দেখি যে সেদিন যদি এভাবে না তাকাইতাম তাহলে মনে ভালো হতো। তাকানোর পর দেখলাম যে রক্তমাখা একটা লোক, আমি না কেন যেন তার সামনে যেতে মন চাইলো, গেলাম। আমার বিচারটা দিতে কার কাছে বলবো, ওটা আমার ভিতরেই আছে, কিন্তু আমি যখন দেখলাম লোকটারে, আমি বলি কি ভাই আপনার শরীরে এমন রক্তের দাগ কেন? এই যে দেখা হলো জাফরের সাথে আমার। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। যারা প্রথম থেকে স্টোরিটা শুনছেন তাদেরকে আমরা আবারও মনে করিয়ে দিচ্ছি, প্রথমেই আমি দৈনিক যুগান্তর পত্রিকার একটি রিপোর্ট আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম। গত রমজান এটা প্রকাশ করা হয়েছিল এবং সেখানে আপনারা নিশ্চয়ই জানেন যে রিপোর্টটা খুবই দুর্ধর্ষ একটি রিপোর্ট ছিল। স্ত্রী কর্তৃক স্বামী খুন, এবং এই রিপোর্টের সাথে আজকের এই জীবনের গল্পের অনেকখানি মিল আছে। এবং যেই মানুষটিকে খুন করা হয়েছিল সেই মানুষটি হচ্ছে জাফর। আমরা গল্পের এই জায়গাটিতে এসে যে জাফরকে এখানে খুঁজে পাচ্ছি, সেই জাফরটি হচ্ছে ওই পত্রিকায় যে মানুষটিকে খুন করা হয়েছে সেই মানুষটি। এবং হালিমার সাথে আমরা পরিচয়ের এই পর্যায় থেকে বাকি গল্পটুকু আমরা শুনবো মাত্র 4 মিনিটের বিরতির পর। গল্পে আমি আর.জে. কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আজকের এই জীবনের গল্প একটি বিশেষ অন্যরকম জীবনের গল্প। আজকের এই জীবনের গল্প শুরু হয়েছে পত্রিকার একটি রিপোর্ট পড়ে। গত রমজানে যারা এই খবরটি পড়েছেন, অবাক হয়েছেন, ফেসবুকে এটার পোস্ট দেখেছেন, তারা হয়তোবা জানবেন। খবরটি ছিল দৈনিক যুগান্তর পত্রিকার। রায়েরবাগে গৃহকর্তাকে গলা কেটে হত্যা, স্ত্রী পুত্র আটক। আমি খবরটা আরো একবার একটু আপনাদেরকে পড়ে তারপর আবার গল্পে ফিরতে চাই। রাজধানীর কদমতলীর রায়েরবাগ মেরাজনগরে বাসার মধ্যে ঘুমিয়ে থাকা স্বামীকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করেছে স্ত্রী নূরজাহান। সোমবার ভোর রাতে তাকে খুন করে বাসার সিঁড়িতে ফেলে রেখে যায়। নিহত আবু জাফরের বয়স 38 বছর। পুলিশের কাছে গ্রেফতারের পর স্ত্রী নূরজাহান স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বড় ছেলে সাইফুলকেও আটক করা হয়। কদমতলী থানা পুলিশ এ তথ্য জানিয়েছে। এই খবর আরো বিস্তারিতভাবে পত্রিকাতে আছে, কিন্তু খবরের ঠিক এই জায়গাটিতে আমার পড়ার একটাই মাত্র কারণ, আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিয়েছি। খবরটা পড়ি আজকের হ্যালো 920 শুরু হয়েছিল। আমাদের কাছে যিনি জীবনের গল্প বলতে এসছেন তার নাম হচ্ছে হালিমা। যে জাফরকে মেরে ফেলা হয়েছে, তার স্ত্রী তাকে গলা কেটে হত্যা করেছে, সেই জাফরের সঙ্গে তার যেভাবে পরিচয়, সেই জায়গাটিতে আমরা এখন এসছি। গল্পের জায়গাটিতে আমরা ওখান থেকেই যাব। এই জাফর হালিমার জীবনে কি, বা হালিমার তার সাথে পরিচয়, এবং ধীরে ধীরে গল্পের সামনের দিকে এগিয়ে যাওয়া এবং একেবারে শেষ পর্যন্ত। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ আপনারা হালিমাকে চিনেছেন, এরপর জাফরের সাথে হালিমার দেখা, এখান থেকে আমরা আবারও শুরু করছি। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে আপনি যে লোকটাকে দেখলেন একটা দোকানে, এবং তার মুখের ভিতর দিয়ে রক্ত মাখা মুখ, এবং সেই লোকটাকে দেখার পর মনে হচ্ছে যে এই মানুষটা কিছু একটা বলতে চাচ্ছে আমাকে, আপনি ভিতর থেকে এভাবে অনুভব করছেন। ফাইন, আপনি বলুন তারপর। তো আমি ওদিকে হাইটে যেতেছি, যখন ওরা দেখলাম, ওনাকে দেখলাম, দেখার পর আমার না কেন যেন মনে হলো 1000 বছর একটা পরিচিত লোক যে রক্ত মাখা অবস্থায় কিছু বলতে চায় আমাকে। আমাদের তাকায় আছে, আমিও তাকায় আছি। আমি কিন্তু গেছি আমার কথা বলতে, এখন থেকে সে তার দিকে আমি অবাক হয়ে গেলাম। সামনে যে বললাম, ভাই আপনার কি হয়েছে, কি সমস্যা কি আপনার, আপনার এরকম রক্ত মাখা ভাই, মানে আমি এটা মানে মানুষ হিসেবে মানুষকে যেভাবে জিজ্ঞেস করে এরকম জিজ্ঞেস করতেছি। তো উনি বলে কি, না আসার খেয়ে পড়ে গেছে তো এই জন্য এটার স্পট। আমার বান্ধবী ছিল পাশে, হুমায়রা, ও আবার বলে জাফর ভাই কি হয়েছে, আপনি একটু বেরেন তো। ও আবার চিনে, কারণ ওর বাড়ি আর ওদের বাড়ির পাশাপাশি। তো ও বলে ভাই একটু আসেন তো। পাশে আবার আরেক বর্ণনা আসছিল, উনি আসেন তো, টাইনে বের করে ফেলছে। আপনার কি হিসেবে দিত, আপনি আসেন, দোকান বন্ধ করেন। মানে ওরা করুণ অবস্থা দেখে ওরা টাইনে, জাফরের দোকান ছিল, হ্যাঁ মদের দোকান ছিল, তো এরা একটা জায়গায় হাতটাতে নিয়ে গেল, ভাই দোকান বন্ধ করেন, আপনার সাথে কথা আছে। আপনার চোখ দা পানি পড়ছে। রুনু আপা, না বললি না নাম, রুনু আপা বলতেছে ভাই আপনার লোক কথা না বললি না, আপনি আমাদের বলবেন আপনি কি হয়েছে। এই হারিমা তো, এই হুমায়রা তো আজকে এর কথা জানবো। রুনু আপাটা কে ছিল? রুনু আপা হলো হুমায়রার ননাস।
মানে আপনার বান্ধবীর ননাস। হ্যাঁ, আচ্ছা। ওরা মনের কথা বের যত না করবো তখন ছাড়বো না রে। ভাই বলেন না প্লিজ, বলেন রুনা করতেছে বা আমার বান্ধবী বলতেছে, ভাই রে বড় কষ্ট থেকে চোখের পানি আসে। কি কই যে তোমাদের দেখি স্বপ্ন দেখে যেতেছি, আরো মানুষ সংসার করে কিন্তু আমার মতো সংসার কজন করে যায় না। আমি 14 বছর সিঙ্গাপুর ছিলাম, 13 বার সিঙ্গাপুর থেকে আসা হয়েছে, লক্ষ লক্ষ টাকা আমি আমার ফ্যামিলিতে দিছি। আজকে আমি একটা এসে ব্যবসা নিয়ে বসে, আজিরাও বসে রইনি, ঘরে এত কিছু করি তাও বোর মন পাই না। সে আজকে আমার গায়ে হাত উঠেছে, এর মতো দুঃখের কথা কারে বলুম আমি। তো এটা বলে সে কান্না করে, চোখের পানি পড়ে। তো আমি না তাকায় থাকি, আমি বলি মানুষের স্ত্রী এমন হয়, আমি তাকায় থাকি নির্বাক ভাবে। ওরা প্রশ্ন করে কেন ভাই, কেন মারলো আপনারা, আপনি কোন না ভাই। তো হুমায়রা আবার বলতেছে জাফর ভাইরে যে আমরা দেখতেছি না, যে লক্ষ্যটা মানুষ সারাদিন দোকানের মধ্যে কাজ করতে থাকে, এটার উপর হাত লড়তে থাকে, এই কাম ওই কাম ওই কাম, আর কোনো ফ্যাশন নাই, কোনো ই নাই, এটা লুঙ্গি সাধারণ লুঙ্গি পরে এটা ই পর কিভাবে চলে, এর মতো লুক হয় নাকি সাদা সিধা, এরা এইভাবে কি হয়েছে ভাই বলেন। ওর একটা কথা আছে, এটা ও বলে না। ও বলে যে এমনি আমার এরকম আঘাত করেছে, আচ্ছা কি করলে আমি ওর মন পামো, ওদেরকে জিজ্ঞেস করে ও কি চাই এটা খালি পূর্ণ করবেন, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবো। সবাই ভালো বুদ্ধি দিল। তা আমি এর মধ্যে বললাম কি, ভাই আপনি তো অনেক বছর বিদেশ ছিলেন, হয়তোবা তার মনটা একা থাকতে থাকতে জম ধরে গেছে হয়তোবা, কারণ আমি আমারটা চিন্তা করছি, জম ধরে গেছে হয়তোবা তার মনে অনেক কষ্ট আছে। ভাই আপনি তার মনে কোনো কষ্ট দিয়ে কোনো কাজ করেন না। খালি এতটুকু কথা বলে বাস আয়সা বললাম। সে আমাদের টাকা থেকে বললো কি, উপর দিকে সাফালে নিজের বুকে পড়বো, এটা করে কথা শেষ করে। কারণ সে তখনও কিন্তু তার কথাটা বলে না। 3 জন নারীর সামনে কথাটা বলবো একটা লজ্জার বিষয়, ঘরের কথা বাইরে করতে চায়। তো যাই হোক, তার নিজের উপরে হিসাবে আমি মনে মনে একটু ভাবলাম কি, লোকটাই মনে অপরাধী, এটা আমি ভাবলাম। আচ্ছা। কিন্তু দেখে মনে না সে একটা অপরাধী লোক। তার চোখের পানি, তার কথাবার্তা, তার চাল চলনে, যা আমার বান্ধবী তো শুনতেছি খুব ভালো লোক, এখানে কোনো সন্দেহ কিছু নেই। তো এর মধ্যে আসে পড়ি ঘরে উড়িয়ে যাবে। তো যখন আমি দোকানদার সামনে যেতে লই, তখন হাজার কামে থাকলে হঠাৎ করে একটা চোখ আমার দিকে পড়ে, তাকাইলো ওইভাবে তাকায় থাকে না, দেখে সুরালায় আমি ফলো করি না। তো যাই হোক, আমি বাচ্চাদের নিয়ে আসা যাওয়া সময় ছিল আমার টেস্ট করে। তখন আমি কি করলাম, চিন্তা করলাম লোকটা তো ভালো, আমার বান্ধবী বলছে আমি ওনার কাছে বিচারটা দিব, যে ছেলেটা আমার যাইতেছে বিরক্ত করে, মেয়েটা আমার বড় হইতেছে, 10 বছর বয়স চলতেছে, আর আল্লাহ দিলা বয়স উপর দিকে, এখন যদি লোকটা টেস্ট করে মাইসা মানে কি করবো। তো আমি তারা যাই বলি, ভাই একটা কথা কি, আমি এই ছেলেটা না আমার খুব ডিস্টার্ব করে। তো উনি বলতেছে আচ্ছা আমি বলে দিই মনে, এটা বলে আমি এসে পড়ি। তো ওই ছেলেটা আবার দেখে আমি ওনার সাথে কথা বলি, যে জাফর ভাই ওর নাম্বারটা আমি একটু জোগাড় করে দেন। এই ওর স্বামী বিদেশ থাকে, মেয়েটা একটু অসহায় টাইপের, অন্যরকম, মেয়েটা সবার মতো না, তুই ওরা ডিস্টার্ব করিস না। আমরা তো বিয়ে করি নাই, এর লাগে আমাকে মূল্য নেই, আপনারা বিয়ে করছেন এর লাগে আপনাকে মূল্য, এই কথা কাছে ওরা জায়গা। তো এই ছেলেটা কি করে, একটা কে ছিল ছেলেটা, ওর বাড়ির পিছনে, ওর বাড়ি মানে আপনাদের ওই এলাকাতেই থাকতো, এলাকায় থাকে ছেলেটা, মানে তারপর কাজ চালিয়ে যেতেছে, এই খারাপ খারাপ কথা বলে। আমি মানে আর সহ্য করতে হতেছে না। আমি ছেলেটা এরকম করে, ভাইয়ের কাছে বিচার দিলাম, কিছু হলো না, আমি আবার যাই বিচার দিলাম, ভাই ওরা বলেন না আমার ডিস্টার্ব করতে না। তো উনি না ওরা বলে, এই তুই ওরা ডিস্টার্ব করিস না, দেখ। তো ও না একটু রাগ হয়ে যায়। তো একটা জাল টাকার লোড ও আবার জাফরের দোকানে দিয়ে দেয়, পরে জাফরে দেখি এটা জাল টাকার লোড। কাই তুই যে জাল টাকার লোড দিলে এই টাকা তুই নিয়ে যায়, এই টাকা ছাড়া তুই ছাড়া কেউ দেখ না, 1000 টাকার লোড এই পর্যন্ত সারাদিনে আসে না আমার কাছে। ছেলেটা কি গেল, ওর উপরে চেষ্টা গেল গা, ওর উপরে চেতা, মানে ওরা আমার একটা ফালানোর জন্য চেষ্টা লেগে আছে। তা আমি তো আর জানি না, ও জানে না, আর আমার লোক ওর কোনো জাফরের লোক সম্পর্ক না। আমি আসা যাওয়া বাচ্চা লই ব্যস্ত। তো ছেলেটা কি কেমন বিপদে ফালামো ধরে তুই কুলাইতে পারবি না, আমাদের বলতেছে। তা আমি না খেয়াল করি না, আমি কি এত বড় একটা কথাগুলো আমার মেয়ের নিয়ে আবার কোনো ক্ষতি করে। আমি আমার বান্ধবীর কাছে বললাম, হুমায়ের কাছে, হুমায়রা এই ঘটনা। তো ওকে দাঁড়া, ও তো আমার ছোটবেলায় ওরা প্যান পড়তে দেখছি, এই ছেলে এমন করে, দাঁড়া আমি ডাক দিতেছে, এই দিকে তুই ওরা আফা ডাক। কয় না, সবার আফা ডাকলে বউ কম করে, ওরা আমার ভালো লাগে। ওকে, হ্যাঁ, আজ থেকে 4 বছর আগের ঘটনা। কর আমার খুব ভালো লাগে। তো ও কাকে থাপ্পড় দিম দেরা, এটা দুষ্টুমি করে বলে বলে ও চলে যায়। তা আমি এসে পড়ি, আমি কই যাক ও তো এটা বলেই দিছে গেল। এর মধ্যে ও আবার টিটকে শুরু করে দেয়, এমন বিপদে ফেলামো গেরা কল তো উঠতে পারবে না। তো আমি না ভয়ে থাকি খুব, কিন্তু আমার কাজ আমি 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 করি, কারোর লগে আমার কোনো কথা নেই, কোনো চলাফেরাও নাই। কিন্তু ছেলেটা মানে এক একজনের লগে গল্প করে আর এক একটা করে জাফরের লগে আমরা মিলায়। কিন্তু জাফরের সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক না। ওই যদিও কোনো সদার প্রয়োজন হয়, কারণ পাশের দোকান থেকে তো আর সামনে পরের দোকানে এসে যায় না, যায় কারণ আমার ঘরের দরজার সামনে তার দোকান। তো এইভাবে দিন যেতেছে। এখন সে যখন আমি আসা যাওয়া করি ওই একই কথা। তো আমার বান্ধবীর বললাম, বান্ধবী ওই যে রুনু আপা, বান্ধবী ননাস, উনি আবার পাশের বিল্ডিং এ থাকে। হ্যাঁ, তো এখন ওই ছেলে কি করে, ও
ওই ওর ওয়াইফের কাছে যায় খারাপ কথা বানায় কয় আপনি একটু ফলো করেন, সন্ধ্যার সময় দেখবেন ওর সাথে অনেক আড্ডা মারে, মানে জাফরের সাথে। হ্যাঁ, ওর বাসা যায় আড্ডা মারে আর মোবাইলে অনেক কথা কয়, আসলে কিছুই না। এদিকে আমি কিছু সদায় আনতে হঠাৎ করে জাফর ভাই আমার বলে কি হালিমান তুমি ঘরে যাও, আমার একটা ফোন দিও তো বোন। আমি কেন ভাইয়া, কয় তুমি দিও। এরপর এর মধ্যে মানে একটা কালো লোক আইসা আর বলে কি জানেন ওই বিল্ডিং, ওই যে রুনাপা যে বিল্ডিং এ থাকে, ওই বিল্ডিং এ না পাশের ফ্ল্যাটে একটা ছেলে বেসালা থাকে, একটা মেয়েরা আনছে জায়গায়, এনে পুলিশ মিলিশ আইছে। এই কথাটা শোনার উদ্দেশ্য হলো যে আমার যেন ফোন দা বলে আমি যেন ওই বেতে না যাই, কারণ রুনাপা আছে, রুনাপা আমার খুব আদর করে, আমার বান্ধবীর আমাদের মাঝে যে ফোন দা ডাকে, তো উনি আমাদের ফোন দা সাবধান করবো, ওদের ফল হলো ফোনটা আমার দিবে আর ওর বউকে দেখাবে, এটা হলো ওদের উদ্দেশ্য। তো ও কি করছে, আমি যখন দোকানে সদান দিয়েছি কি কয় বই না একটা ফোন দিও তো আমার, আমি কেন কয় কি একটা কথা আছে তাড়াতাড়ি ফোনটা দিও। তা আমি গ্লুপটা নিয়ে কয়েলটা নিয়ে তাড়াতাড়ি এসে পড়ি, এসে কয়টা ধরে আমি ফোন দিই, কি হচ্ছে ভাইয়া, কয় কি ওই 5 তলায় তোমরা যেও না, আমি কেন কখনো বলো পুলিশ শুনে চাইবো এই ঘটনা, এখানে ওই রুনু আপার পাশের ফ্ল্যাটে এরকম এরকম ঘটনা শুনছি, একটা লোক এসে আমার বললো। আমি আরে কিসের, আমি ওই বাড়িতে যাম কি করতে, তো আমি বলি না ভাই সমস্যা নেই। এই কইতে কইতে একটা মহিলার চিল্লান ওই দোকানের ভিতরে, ও কিন্তু দোকানে আমার খালি কথাটা বলতেছে, এর মধ্যে এই প্রথম ওর সাথে আমার কথা মোবাইলে, এর মধ্যে কি হলো মহিলা ওর কলার ধরে দোকান থেকে বের করে ফেললো। আপনি কিভাবে জানলেন? মোবাইলে শুনতেছি আমি। আচ্ছা, মানে দোকান পরবর্তীতে আপনি জেনেছেন? হ্যাঁ, পরবর্তীতে আমি অর্থে শুনছি। ও যখন বলতেছে এই তুই কথা বলতেছ বেয়াদবের মতো যত সব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছে, খারাপ খারাপ ব্যবহার। জাফর খুবই লাজুক একটা লোক, ও খুব সম্মান নিয়ে থাকে, কারণ ওর অনেক কষ্টের ভিতরে কিন্তু কারো কাছে কয় না, ওর ইজ্জতের ভয়ে, ইজ্জত যেন বাইরে না শুনে কেউ, সেই ইজ্জতে কিন্তু বাইরে করে দিল। কিন্তু ও কিন্তু আমার ভালো করে জানো না, ছিল না, আমি ওরা চিনি না জানি না, কিন্তু ও জানে আমি একটা মেয়ে হিসাবে খুব ভালো, ও আমিও জানি ওটা ছেলে হিসাবে ভালো, কিন্তু আমাদের সাথে চলাফেরা নেই। এদিকে মহিলা এসে রাস্তা বেরোলো, আর ওই ছেলেকে গেল বন্ধু বান্ধব 20-30 জন একখানে মিলাই নিল। ওই যে ছেলেটা মহিলাকে গেল ওই ছেলের বাড়িতেই, পিছনে আবার ছেলেটার বাড়ি জাফরের দোকানের পিছনে, ওই দোকানের সামনে লয়ে গেল ছেলেটা, ডাক দেয় ওই ওর বউ, নেওয়ার পরে খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজ করে বলতেছে ওরা ডাকান আমারে, আমার বাচ্চা রয়েছে ঘুমায়া। মানে এই ছেলেটা যতটুকু বুঝি যে আপনাকে যে ছেলেটা ডিস্টার্ব করতো, সেই ছেলেটা জাফরের বউকে গিয়ে কোনো না কোনো ভাবে আপনার সম্পর্কে কান পড়া দিয়েছে, কান পড়া দিছে, এবং ওই কান পড়া অনুযায়ী ওর বউ ওখানে এসে দাঁড়ায় আছে ওর দেখার জন্য, ওই লোকের কথা মতো এসে দাঁড়ায় আছে। আর যখন দেখেছে মোবাইলে কথা বলছে তখনই মোবাইলটাও কথা শুরু করছে কিভাবে, কারণ তো বলে কথা কেন, ওই যে একটা লোক পাঠাইয়া আমার কথা কইছে, মানে ওইভাবে সিস্টেম করছে। এটা ও জানে না, আমিও জানি না, পরে জানি ব্যাপারটা আমরা। তো আমার যখন ডাকাইলো বাসা, আমি তো পুরো হাত পাকা পায়ে, এটা কি হইতেছে, পুরো এলাকা গরম হয়ে গেছে। তখন একটা সিন কেমন হইতে পারে, আমার মনের খবরটা কেমন হইতে পারে, আমার ভিতরে তখন এত কষ্ট লাগতেছে বলে, ঢাকায় নিয়ে সবার সামনে একটা ভরা মজলিসের সামনে আমার বসায় খারাপ খারাপ ব্যবহার, যে মহিলা অনেক খারাপ খারাপ। তখন আমি আর সহ্য করতে, তখন খালি জাফর একটা কথা বলে যে ফেরেস্তার মতো মেয়েটারে অপবাদ দিও না, তোমার আল্লাহ দোহাই লাগে নূরজাহান। ও শোনে না, ও খারাপ খারাপ গালি দিয়ে আসতে করে আমার এক থাবর লাগাই দেয় জোরে, মানে জাফরের বউ নূরজাহান এমন ঠাড়া একটা থাবর দেয়, আমার জীবনে মনে হয় কি ওই দিন আমার মতো অসহায় কেউ হয় না, আর এত বড় অপমান পৃথিবীতে আর হয় না, কারণ আমার মন তো নিষ্পাপ, আমি তো এটা কিছুই জানি না। তখন এটা অনেকে জানে ওখানে, কিন্তু ওরাই আবার আমার জীবনে এখন বড় একটা ই করে রাখছে, যেটা আমি আজকে বলতে চাই এই জন্যই যে সবাই জানুক। তো যাই হোক, লোকটা নূরজাহান থাবর মারে আমার হাতে, 4 বছর আগের ঘটনা, তো আমার এখানটা কেটে যায়। আর এটা আপনার তো পাশাপাশি বন্ধুলা ভাই ছিল, ওরা কি ওই সময়টাতে হেল্প করতো? না না, আমি কারো জানিনি, কেন জানি না, এটা তো ইজ্জতের ব্যাপার। আমিও ভয় পেতাম, মানে যদি একবার গেলাম আর পাবো না, আমি এই ইজ্জতের জন্য অনেক যুদ্ধ করতাম সব সময়। তখন ওই মুহূর্তে আমি কাঁদতেছি, 2 হাত এমনি চোখ ঢাইকে আমি কাঁদতেছি, আর সব মহিলারা পুরুষেরা বলতেছে তুমি জাফরের সাথে কেন সম্পর্ক করলা, এই সেই অনেক কিছু। জাফর বলতেছে না, আপনারা যার কথা শুনতেছেন এই ভুল শুনছে। জাফর তখন এটা বলে আর চোখ মুখ একেবারে গোলা হয়ে যান, আমার দিকে অসহায়ের মতো তাকায় থাকে, যে ওর চোখের দৃষ্টিতে আমি তখন বুঝি যে আমার কিছু করার নেই, তুমি আমার ক্ষমা করো আলিমা, এরকম কিছু আমি বুঝতেছি তার চোখে। তখন আমি একটা জবাব দিলাম যে নূরজাহান ভাবি, আপনার একটা কথা বলি আজকে, আমার স্বামী যে সুন্দর তার পায়ের যোগ্য আপনার স্বামী না, এই কথাটা আমি তারে বললাম। বলার পর প্রতিটা মানুষ তালি দিল, আবার সাথে সাথে মহিলায় মাপ চায় আমার কাছে। মাপ চাইলে কি আর আমি ইজ্জতটা ফিরে পাবো? ওই যে রটনা তো রটে গেছে, সবাই খালি ছড়া কান্না ঘুষা, আর আমি এই থাবর খেয়ে ঘরে আসলাম। কত বড় যন্ত্রণা হইতে পারে ওদিন, যে চাইছিলাম মরে যাবো। বাসায় এসে বাচ্চা আমার দিয়ে তাকাচ্ছে, আমার গাল লাল হয়ে গেছে, বলতেছে মা কি হয়েছে। তখন কেমন ঘৃণা লাগে যে আমার বাচ্চা প্রশ্ন করে, আমার ইজ্জতে একটা গালি পড়ছে, আজকে পাপ করিনি, কোনো কিছু করিনি, আজকে আমার নামে এত বড় একটা গীবত। মানে আমি চাইতেছি আমি আজকে ফাঁসি দিয়ে মরে যাবো।
পরে ভাবলাম না, আমার ফ্যামিলিতে এরকম না, আমি একটা মিথ্যা অপবাদ নিয়ে মরে যাবো। আমি যদি মরে যাবো করবো জাফরের সাথে অবশ্যই তার কলঙ্ক কিছু ছিল, নাহলে মুখ দেখাতে পারি, এই জন্য মরে গেছে। পরে বাসায় আসলাম, 4-5 জন লোক আসলো, এসে বললো আপু একটা ঘটনা হয়ে গেল এরকম, আপনি মাইন্ডে নিয়েন না। মনে মনে ভাবলাম যে মুখে একটা কথা হয়ে গেল, আজকে হয়ে যায়, আজকে যে আমার ইজ্জতটা গেল, এটা কে আমার ফিরিয়ে দিবে ইজ্জতটা? আজকে সমাজ সবাই একটা 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 কথা বলতে পুরো এলাকা হয়ে যাবো। আর ঠিক তাই হয়েছে। এখন ঘরের বেরোলে বেশি কানাঘুষা করে, আর সেও বেরোলে এরকম করে, সে দোকানটা ছেড়ে দেয়, আমিও সাথে সাথে বাসা ছেড়ে দিই। বাসা ছেড়ে আমি আমার এলাকায় এসে পড়ি। আপনার আর এই কথাটা বলি না, কারণ সে অনেক কষ্ট পাবে, বাজে অনেক ঝগড়া বিপদ হতে পারে, এটা মানিজ্যতার ব্যাপার। কান্না করার পর আমার বাচ্চা আবার বলে দেয়, আম্মু আম্মু একটা মহিলা না আমার আম্মুর মারছে। তো এই কথা বলার পর আমি আরো কান্না করি। আপা কয় কি আমার বোনের মারছে? আমার বোন। এর মধ্যে আমি যখন ঘরে কান্না করি, সকালবেলা আমার বান্ধবী ওই যে মায়েরা ও আসে, আসার পর ওরা ফোন দেয়নি, ও শুই না তো পুরো মাথা খারাপ হয়ে যায়। আমার বান্ধবীর গায়ে থাপ দিচ্ছে, আমার হাত ধরে টাইনে না কায় এই মহিলা এত। যখন জাফরের দোকানের সামনে যেতেছে, জাফরের কাকি বোন এটা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট, কি করুম? কয় আপনি আসেন আমার সাথে, আসেন দোকান বন্ধ করেন, আমার বান্ধবীর ইজ্জত মানলে একটা কথা, আপনি আসেন আসেন মেয়ে আসেন। এরপর পারেন ও মেয়েরা লাই বেড়ারে ওরে দূরা। পরে ওই বাড়িতে গেলাম, যাওয়ার পর আমার বান্ধবী ডাইরেক্ট যায় থাবল লয়ে যায়, তোর মতো মহিলা থাবরান দরকার, তুই আমার বান্ধবী ফুলের মতো জীবনে চরিত্রে কালি দিস, তুই যদি আজকে আমার লেগে কইতে আমি বিশ্বাস করতাম, তুই কারো লেগে কইছিস তুই জানোস? এই কর গালে জুতা লেগে গেছে, যে তোর গালের মধ্যে জুতা দিয়ে মারলো শিক্ষা হইব না। তো জাফর কাজ দে দৌড়া দুটা বাড়ি, ও যা কাজ করছে হুমা যা বলার বাইরে, ও চোখের পানি ছেড়া দেয়। আমি হুমারে টানি, কয় চার চুপ থাক, তুই বেশি চুপচাপ থাকস তো আর বেশি সম্মান দাস, এই লেগে তোর আজকে এই অবস্থা। এরপর আমাকে থাক, এরপরে ওর বউ কি করে কান্না কাটা করে দেয়, ওর একটা কাজই কান্না করে দেওয়া, কান্না করে ওর কাছে মাপ চায়, বোন মাফ করে। ওর বড় বোন এলে কি কাজ করলে কি তুমি করতে না, মাফ করতে না, সুন্দর কথা ভালো কথা বলছে, বড় বোনের হিসাবে আমি তাবুত দিছি, থাক আমার মাফ করে দাও, কিন্তু ইজ্জতটা কে দিব? এই কথাকে আমরা এসে পড়ছি। তো ওর বউ পরে কান্না করে জাফর কাছে বলে, জানো এরকম এরকম ওই ছেলেটা এসে আমার বলে, জানো এই ছেলেটা তোর ডিস্টার্ব করতেছে, এই ঘটনা তুমি আমার আগে বলো না কেন? তো যাই হোক, ওর বউ ভাইলটা ওর সাথে ঠিকই কথা বলেই করে। যাই হোক, এখন ওর বউ বলে এখন থেকে আমি হালিমনের বোন ডাকুম, বোন থাকবো, ও আমার কাছে আসা যাওয়া করবো। নূরজাহান বলে, কিন্তু নূরজাহান যেটা বলে এটা একটা পলিটিক্স খাটায় বলে, কারণ নূরজাহানের লাইফে একটা ঘটনা আছে, সেটা ওর সাথে এক ছেলের অ্যাফেয়ার 14 বছর যাবত, যার পরে ওইটা নিয়ে ওর মারামারি করা হয়। ওই যে একদিন আমি রক্তমাখা দেখলাম ওর প্রথম দিন, এইটা নিয়ে ওর মারামারি হয়েছে, কারো বলতো না কথাটা। তো যাই হোক, নূরজাহানের পলিটিক্স হলো যে আমি যদি জাফর দেওয়ার একটু পেঁচাতে পারি, তাহলে আমার জীবনে একটা অংশ পাইলাম, তাহলে আমার নিয়ে ও কিছু বলতে পারবো না। মানে আলটিমেটলি জাফরের সাথে যদি আপনার একটা ঝামেলা তৈরি হয় বা এক ধরনের সম্পর্ক তৈরি হয়, সেটা আলটিমেটলি ওনার জন্য পজিটিভ হবে। তারপর কি করলো, আমি বাসা আসলাম, আসার পর তো আমার কান্না থামে না, আমার ভিতরে খালি ওই যন্ত্রণা আগুন জ্বলতে থাকে। কি হইলো এটা? বোনের কাছে বললাম, বাচ্চা যেটুকু বলছে অতটুকু শুনছে। আমার বোন আসছে, আসার পরে জাফর বলতেছে, আপনার লেগে আমার বোন যে অপমানটা হইলো, এটা কি হইলো? এর মধ্যে আমি কই আফা, ওই যে ওই ছেলেটা এরকম করছে, ওই ছেলেটা কি করো কতটি লোক মুখলে আমার সামনে আইছে। তবে সেদিন এটা মানে আমার কাছে অবাক করে দিল, জাফর কি করলো আমার সামনে দেয় হাত দুটো এমনি বাড়ায় দেওয়া, দাঁড়ায় বলে কি করবি তোরা ওরে, আর কত ক্ষতি করবি ওর? আমি সামনে দাঁড়াইছি নিয়ে আমার মেয়ের এসে ওর মার, এই কথাটাও বললো। বলার পর আরো 3-4টা মেয়ে এসে ছেলের নামে বদলাম করলো কতদিন। এর মধ্যে ছেলেটার বড় ভাই আসে, আবার আসার পর ওর একটা থাবর মারে ছেলেটাকে। হ্যাঁ, থাবর মারার পর ছেলেটা আরো যায় চিন্তা। তা আমরা বলি মারার দরকার নেই ভাই, একটু বুঝাই দেন আমাদের সাথে যদি এমন না করে, আর আমার জীবনে যে ক্ষতিটা করলো এটাকে আমি আর ফিরে পাবো? জাফর আফার কাছে মাপ চা, আফা মাফ করে দেন, বাদ দেন আফা, আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা ওর জীবনে একটু হয়েছে, আফা মাফ করে দেন। 1 বছর ওর সাথে আমার কোনো কথাবার্তা হয় না, কিন্তু জাফরের ঘরে কিন্তু অলরেডি ঝগড়া আসছি ওই ছেলেটা নিয়ে, যার সাথে ওর ওয়াইফের অ্যাফেয়ার, ওই ছেলের সাথে এবং আরো কয়েকজন সাথে তার অ্যাফেয়ার। তো এটা নিয়ে সবসময় জাফরের সাথে অ্যাটাক হয়। তো একদিন আমি ওই যে আমার একটা স্বপ্ন, বিক্রমপুর আমি জমি কিনবো, ওই যে আস্তে আস্তে কষ্ট করে টাকা জমাইতেছি, দিদা আমার স্বামী আমাদের পদ্মা সেতু নাম শুনছেন, পদ্মা সেতুতে আমরা কিছু টাকা পাইছি বাপ মার চাচাই অনেকভাবে এটা খেতে চাইছে। যাই হোক, আমার একটা বুদ্ধির কারণে টাকাটা ফিরে আসছে, এর থেকে চাচতো বেড়া আমার প্রতি অনেক বিলা, যে টাকাটা তারা খাইতে বলো না, যার নামে আছে সে তো পাবেই, যতই তারা ডাইকা রাখুক, সত্য জয়তা হয়। এখন আমরা মানে জমিটা আমি কিনবো, আমি দেখছি। এখন আমি মেয়ে মানুষ, আমি টাকা দৌড়াদৌড়ি করা খুব কঠিন। তো আমার ভিতরে একটা হিট কাজ করতো, আমি জীবনে বড় হয়ে দেখাবো আমার চাচারে, আমার ফ্যামিলিরে, সবাইকে দেখাবো। তারা তো আমার খবর লয় না, কেউ আমার দেখাও না। আজকে আমার অর্থ নাই দেখে আমার মূল্য নেই। তো আমি আস্তে আস্তে ওই সেতু টাকাটা পাওয়াতে আমার বোনের বাগেরটা আমার দিয়ে দেয়, ওটা আমাকে দেয়। আর আমি যে কষ্ট করে টাকাটা জমা দিয়ে আমি 1 ঘন্টা জায়গা কিনি বিক্রমপুর। জায়গাটা কিনতে গেলে কাগজপত্র সম্পর্কে আমি বুঝি না, তা আমি জানি জাফরে আবার জায়গা জমিন কিনছে, আমি জানি লোকটা খুব ভালো। তো আমি যে ভান্ডারে আমার দলিল করবে, এই ভান্ডারের পরিচয় আবার উনি একদিন আমাকে দিছে, মানে মোহরি। হ্যাঁ মোহরি।
তো ওই লোকের কাছে আমি যাই, মুহুরীর কাছে। আমি ভাই আপনি একটু জাফর ভাই নাম্বারটা লিখে দেন তো। এখনো কাগজটা আমার কাছে আছে, নাম্বারটা লিখে দেয়। 1-1.5 বছর পরে এই ঘটনা হওয়ার পরে এর ঘরে কিন্তু আগুন যাইতেছে আমার নিয়ে, আর আমার ভিতরে কিন্তু কষ্টটা রয়ে গেছে, কিন্তু নাম্বারটা দেয়। আমি এখন কি করবো, আমার তো উপায় নেই। ওর মধ্যে আমার দুলাভাই, যে বোনের কারণে আমি বাঁচতাম চলতাম ওসিল্লায়, সে বোন জামাই বিছনায় পড়ে যায়, সে বাইরে থাকে। 3 বছর পরে আসে, সেই 20 মিনিটের মাথা সে বেরিয়ে স্ট্রোক করে বাংলাদেশে পৌঁছানোর পরে, ঘরে আসার পরে। এর মধ্যে জমিটা আমি যখন কিনতে যাব, জাফর বাইরে আমি ফোন দিলাম, ভাই এই ঘটনা। বোন তোমার যে কোনো বিপদ পড়ুক তুমি আমার বলবা। খুব খুশি, আপনার একটা ফোনের আশা আমি খুব ছিলাম। আচ্ছা ঠিক আছে আমি যাবো, আপনার উপকারটা যদি আমি করতে পারি আমি অনেক খুশি। এদিকে কিন্তু 4 বার তালাক দেয় তার ওয়াইফরে, মৌখিকভাবে। আমার সাথে পরিচয় আগে 3 বার দেয়, এরপর 1 বার দেয়। আচ্ছা, এটা জাফর নূরজাহানকে তালাক দিয়েছিল মৌখিকভাবে, কিন্তু কাগজে কলমে। এবং এই তালাকটা মৌখিকভাবে দেওয়ার পরেও তারা একসাথে ঘর সংসার করে, একসাথে সংসার করতেছে, বাচ্চাদের দিকে তাকায়া। কিন্তু এটা সম্পূর্ণরূপে স্বামী স্ত্রীর মিল মহব্বত নাই। কেন নাই? ওই মহিলা আমরা বুঝতেই পারছি, কিন্তু ধর্মীয়ভাবে প্রথমবার তালাক দেওয়ার পরেই তো আলটিমেটলি সংসার করার কোনো সুযোগ নাই মৌখিকভাবে তালাক দেওয়ার পরে, যদিও এটা একটা সামাজিক নিয়ম আছে, কিন্তু ধর্মীয় দিক থেকে এটা সম্পূর্ণরূপে অবৈধ। হ্যাঁ বলুন। তারপরে জাফর একটা রোগ ছিল, ওর পায়ে ব্যথা ছিল, প্রচুর ব্যথা ছিল। ওর একটা রোগ, মাঝে মাঝে 20টা ওরা আসলে ও ল্যাংড়ায় ল্যাংড়ায় বাথরুমে যায়। ওই সময় মহিলা কি করতো, বাইরে চলে যেত, ওর প্রতি কেয়ার করতো না। তো ওই যে আমি ফোন দিছি, দেওয়ার পরে ও না বলে, বোন আমার পায়ে তো প্রচুর ব্যথা আছে, আমি যাবো। তো আমার লয়ে গেল, যাওয়ার পর জমিটা আমার যেভাবে কিনা যায় সুন্দরভাবে করে দিল। আমি আবার জিজ্ঞাসা করে গেছি আমার স্বামীরে যে এরা নিয়ে কাজ করতে চাই, সে বলছে আচ্ছা যাও। মানে আপনার স্বামী পারমিশন? হ্যাঁ পারমিশন নিয়ে গেছি। আবার এটা আমি আবার ফ্যামিলির পারমিশন নিয়ে গেছি, কারণ কেউ যদি একটা কথা বলে, কারণ আমি এদিক দিয়ে খুব সতর্ক। তো জমি 4 কোণা 4টা এল করে না, এল এর মধ্যে সে আমার নাম আর লতিফের নাম লিখলো, হালিমা লতিফ। এখনো সে নামটা আছে। আর আমি আবার অপর সাইডে ইটার ভিতরে লিখলাম শুধু জাফর। সে আমার বললো এই তোমার নাম লিখো না কিন্তু। আমি না আমার নাম লিখবো কেন? পরে একটা নিঃশ্বাস দিল, দেওয়ার পরে কাছে চলো। পরে আমি কি করলাম, ঢাকা আসলাম। আসার পরে লতিফে আমার ফোনটা আমাকে পায় না। আমি না খুব ক্লান্ত যাই, কারণ 2 দিন থাকতো। জাফর আবার আইসা পরে, এর মধ্যে আইসা পরে আমার শাশুড়ি অনুরোধ করে। আমার শাশুড়ি আবার একটু টেকনিক্যাল বুদ্ধি করে যে ওর দাম একটু পেঁচাইবো, মানে ওই যে নবীর একবার পেঁচাইছে, এখন আবার আরেকটা বুদ্ধি দিক দিয়া। হিন্দি সিরিয়াল পুরোপুরি ফেল করছে আজকে। কিন্তু কথা হচ্ছে যে একজন মানুষ, এই সবকিছু শেষে একজন মানুষের হত্যা, একজন মানুষের গলা কেটে ফেলা নিজ স্ত্রী কর্তৃক, এবং সাংসারিক টানাপোড়েন বা যেটাই হোক না কেন, এখানে হালিমার যে পার্টটা বা হালিমার যে মানে এক ধরনের এখানে জড়িয়ে পড়া, সেটা কিভাবে কতদূর যাচ্ছে আপনারা এতক্ষণে কিছুটা হলো টাচ করতে পেরেছেন প্রিয় শ্রোতা। আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, আমরা শেষ পার্টে ফিরে আসবো। আপনারা যেটা জানতেন যে গত রমজানে নটারোদা যখন গিয়েছে তখনকার রাতের এই ঘটনা, আমরা এক্সাক্ট ডেটটা এই মুহূর্তে মনে করতে পারছি না। পরবর্তীতে ফেসবুকেও আপনারা এই বিধ্বস্ত ছবিটা অনেকেই দেখেছেন, একটা গলা কাটা লাশের, এবং যেটি করেছিল তার স্ত্রী বটি দিয়ে খুন করা, এবং যুগান্তর এটা নিয়ে রিপোর্ট হয়েছিল, অনেক পত্রিকাতে হয়েছে। রায়েরবাগে গৃহকর্তাকে গলা কেটে হত্যা করা হয়েছে, স্ত্রী পুত্র আটক, এবং পরবর্তীতে স্ত্রী নূরজাহান এটার সাক্ষ্য দিয়েছিল। আমরা ঘটনার রেজাল্ট অনেকখানি জেনে গিয়েছি কি, কিন্তু রেজাল্টের দিকে যাচ্ছি আমরা, কেন কিভাবে ঘটনাটা ঘটলো আমরা ফিরে আসতে চাই ঠিক রাত। তারপর জমি ওখান থেকে আমার শাশুড়ি ওরা বলতেছে, জাফর আজকে তো মাপটা হইলো, কালকে তো বাউন্ডারি হইব, তো থাকবো, তুমি তো চলে যেতেছ, তো বাবা কালকে এসে দেখে যাবো, আমরা মহিলা মানুষ কেমনি কি করুম। তো ও আবার ইট সব কিনে দিয়ে গুছগাছ করে দিয়ে আসে, ও চলে আসে, কারণ ওর ওয়াইফ ও সবসময় সন্ধ্যার মধ্যে ঘরে থাকতে হইব, খুব ডেরিং। ও চলে গেল। চলে যাওয়ার পরে আমি তো একা একা কাজ করতেছি। পরের দিন সারাদিন রোদ্রে, এই দিনও রোদ্রে ওই দিনও রোদ্রে। বিকেল বেলা ও আসে, ওই যে আমার শাশুড়ি বলে দেয় তুমি আসবা, কিন্তু অনুরোধ করে দেয়, তো আসে। আবার একটা ময়াও কাজ করে যে মেয়ে মানুষটা একলা আসবো, আবার ও তো খুব ভীতু টাইপের। আমি নিয়েও আসি, দেখেও আসি। যখন ওই যে কাজ হয়, কাজ হওয়ার শেষে আমি এখন চলে আসবো, জাফর বলতেছে যে আমি তো চলে যাবো, আমার সাথে আসেন। তা আমার শাশুড়ি বলে আমি আজকে যাবো না, তুমি চলে যাবো সাথে। তো এটা বলে আমরা আইসা পড়ি। তা আসলাম, আসার পরে আমার 4 দিন ধরে লতিফ ফোন দেয় না বিদেশ থেকে। তখন আমার ভিতরে খারাপ লাগে। ওদিন আমার শাশুড়ি প্যাস লাগিয়ে দিছে যে তোমার ও তো এরকম জাফরে আইসা নিয়ে গেল, যে যেই লোকটা কাজে আসছে ঠিক আছে, কিন্তু পরের দিন আবার যায় আনা, তার মানে কি? এটা খুব মায়া জিনিস কাজ করতেছে, সেটা ভাবে নিছে। আর তার মা বলে হ্যাঁ নিতে আসছে, কি করুম। ওর মা এটা আর বলে না যে আমি বলছি আসতে, অনুরোধ করছি, এটা তাকে লুকায়। তো এদিক দিয়ে আমার 4-5 দিন ফোন দেয় না। আমি আবার কি রে ফোন দেয় না কেন, মাস শেষ হয়ে গেছে, টাকা পয়সা দিতেছে না, বহুত খারাপ লাগতেছে। পরে আমি ফোন দিছি, কয় জানো হালিমান, তোমার পাশে যদি কেউ বসে না, তাহলে আমার মনে হয় কি তার থেকে মরে যাওয়া ভালো। আমার মানে জাফর বলছে, লতিফ, সরি বিদেশ থেকে বলে। আমি কেন? কয় যে লোকটা তোমার সাথে গেছে ঠিক আছে, আমি তো অনুমতি দিচ্ছি, কিন্তু পরের দিন সে আনতে যাও, তার মানে কি তার ভিতরে বিশাল বড় মায়া জন্ম হয়ে গেছে, এরকম কিছু। অবশ্যই তোমার দিকে একটু নজর দিছে, তাকাইছে, তার ভালো লাগছে, বা একটু
এরকম কিছু বলে। আমি সিসি এটা আপনি কি বলতেছেন, এই ধরনের কথা আপনি বললেন না, আল্লাহ বেড়া যে বলছি এইগুলোর কথা বলেন, আমার ভিতরে এসব কিছু নাই। তো উনি এটা বললেন আমার লোক খুব খারাপ ব্যবহার করে। তা আমি অনেক হ্যাঁ আপনার স্বামী হ্যাঁ খুবই খারাপ ব্যবহার করে। তা আমি খুবই চেতে যাই, আমি ঘর থেকে বেরিয়ে চলে আমি এত বড় কথা আমি ওনারা বিয়ে করে ফেলাম রাগে বলতেছি। তো এর মধ্যে কি করলো, আমি ওই যে যন্ত্রটা নিয়ে আমি কাঁদতে থাকি, প্রচুর কান্দিতে। এর মধ্যে একটা মহিলা আমার মেয়ে সুমি, আমার জগিং করতাম তো সকালবেলা হাঁটতাম, ওই যে আমার পায়ে একটা রোগ হয়েছিল, এর মধ্যে ওই রোগটা আবার একটা সমস্যা দেখা দেয়, আমার প্রচুর অবস্থা খারাপ, আমি হাসপাতালে যাওয়ার অবস্থা। তো এর মধ্যে জাফর আমার করে কি, জাফরের কাছে আমি বলি ভাই আমার না এরকম এরকম রোগ, আমি কি করতে পারি, এটা সিদ্ধান্ত নিলাম। কয় তুমি এক কাজ করো হালিমা, আমার বোন তো হাসপাতালে যেতেছে 8 দিনে, তুমি 8 দিনে আসো, আমি তোমার একটা চেক আপ করে দিই, আমার বোনরা যেতে হইতেছে, আমার বোনের সাথে তুমি যাইবা। তো ওর বোনটা আমার সাথে দেখা হয়, আমার বাড়ি দেখা হয়, আমার বড় বোন খুব আদর করে, আমার কাছে খুব ভালো লাগে, ফ্যামিলি ভাবে খুব আদর করে আমার খুব ভালো লাগে। আবার ওর বাড়িতে আমার নিয়ে যায় নূরজাহান, আমার মানে নূরজাহান এসে আমার নিয়ে যায় একদিন, বোন হিসাবে সম্মান দেয় খুবই করে। নূরজাহানের পলিটিক্স কিন্তু অন্যরকম, নূরজাহান এসে নিয়ে যায়, হ্যাঁ নূরজাহান আইসা আমাকে নিয়ে যায়, ওর আগে এর ঘটনার আগে একবার এসে আমার নিয়ে যায় ওর বাড়িতে। ওর ঘর ওই বাড়ি থেকে নতুন বাড়িতে যখন আসবে, বিল্ডিং এর কাজ চলতেছে ওর 7 তলা বিল্ডিং এর, মানে 3 তলা হয়ে যায়, 3 তলায় উঠবে মাল সামানে, তখন আমার আনে, আমি আসার পরে প্রচুর কাজ করি ওর ঘরে। মানে আমার কথা হলো নূরজাহান আমার জানা ভাবে সত্যিকারই বোন, ওর সাথে আমার কোনো বৈধ সম্পর্ক নেই। তো নূরজাহানের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। তো জাফর আমার ওদের বাড়িতে আমাকে নূরজাহান 2 দিন ধরে রাখে রাত থাকার জন্য। আমি আইসা পড়তে চাই, জোর করে ধরে কান্নাকাটি শুরু করে দেয়। তো আমি না বাধ্য হলো, আমি কারো কান্না দেখলে সহ্য করতে পারি না, আমি কাছে ঠিক আছে। তো 4টা-5টা রুম, তো ওদের রুম আরা থাকে, আমি ওদের বাচ্চা কাচ্চা সব লয়ে আমি থাকি। ওর মেয়ে, বড় মেয়েটা আমার মেয়ের সমানই, আর আমি ওর ছেলে সব, আর বড় ছেলেটা আলাদা রুমে হয়। তো শুইতাম। জাফর একেবারে আপন মানুষ যেভাবে দেখে সেভাবে দেখতো, একেবারে মনে হতো আমার রক্তের কেউ ওরা। তো ওর বোন আসছে এর মধ্যে, আমার লোকে ভালো পরিচিত। তো ওর বোনরা আমি বলি কি আপা আমার বলে জানো হালিমা, এর মধ্যে দুঃখ প্রকাশ করে, ওর বউটা দেয় না, ও সুখী না প্রচুর। মানে এর মধ্যে জাফরও আবার ঝগড়া বিপদে তো বোনের কাছে সব বললো, মারামারি হানাহানি চলতো ঘরের মধ্যে সবসময়। তো ওর বোনে কিছুটা বুঝতে পারে, ওখানে প্রকাশ করে দিল আমার সামনে। প্রকাশ করার পর জাফর কান্না করতেছে, চোখে পানি পরে। আর আপা একটা কথা কই, এই যে মেয়েটারা দেখতেছো না আপা, ও আমার জন্য একদিন চরম অপমান হইছে। আমি যদি কোনদিন না থাকি আমার জায়গায় ওরা দেখবা, তোমাদের কাছে একটা অনুরোধ আজকে, এটা করে চোখের পানি পড়তেছে ওজোরে। আর বলতে আপা আমি তো সুখী না কোনোদিনই, তোমরা তো দেখো কহ ভাই। ওর বোনও কাঁদতেছে, ও কাঁদতেছে হাসপাতালে বসে। তা আমার ওই ফাঁকে জাফর কি করলো, 100 টাকা একটা টিকিট করে আমার পেটটা হাসপাতালে এনে দেখাইলো। হালিমা কিছু মনে করো না, তোমার আমি একটু। তা আমার কাছে কেন যেন মনে হলো এটা আল্লাহর রহমতে দাঁড়াইছে, কারণ আমি অনেক ভুগতেছি এটা নিয়ে, কেউ কেয়ার করে না। ওনার কাছে ফোনে বলি কয়েকবার, উনি অতটা কেয়ার করে না। তো আমার কাছে মানে এটা অবহেলা পাত্রের মতো ছিলাম তখন আমি। তো উনি ডাক্তারখানা নেওয়ার পর ডাক্তারে বলে কি, ইমিডিয়েটলি মামনি তোমার অপারেশন করতে হবে, নাহলে বড় ধরনের কোনো ক্ষতি হবে তোমার। পেটের মধ্যে এত বড় হয়ে গেছে একটা চাকা। আমার না ভয় লেগে গেল, আমার 3টা বাচ্চা আছে, আমার যে বিছনায় থাকে আমি এর মতো মানে হয় না। ওর বোন কিন্তু শুনলো ওর থেকে, ওর বোন আমার উল্টা আমার বললো, বোন তোমার স্বামী তো অনেক বছর ধরে বিদেশ থাকে, উনি বিয়ে শাদী করে ফেলছে নাকি? আমি না এরকম কিছু না। কতদিন হয়েছে ওনার ওই সময় বিদেশ থাকা? ওই সময় তার 6.5 বছর 7 বছরে পড়ছে। কয়বার আসছে? একবারও না। 7 বছরে একবারও আসেনি? না, সে 8 বছর বিদেশ থাকে, 8 বছরে একবারও আসে না। মাই গুডনেস। ওকে বলুন তারপর। হ্যাঁ, তারপরে ও জাফরও ভাবে কি যে লতিফ আমার জীবনে কেউ নাই, এরকম ভাবেই দেখছে আমারে। আছে থাকলেও মনে হয় বিয়ে শাদী করেছে, ও আমার এটা বুঝতে দিত না। আবার আমি যদি কোনোদিন কান্দতাম, করতো এই কান্দো কেন, হয়তো বা ও কোনো প্রবলেম আছে, বা এসে বুঝাইতো, কোনোদিন নেগেটিভ ভাবে নিত না, পজিটিভ ভাবে দেখাইতো আমারে। তো যাই হোক, আমারে বললো ওর বোনের সামনে এটা বলার পর, অপারেশনের জন্য বললো ডাক্তারে, বলার পর আমি বাসায় আসলাম। এখন এত টাকা আমার কে দিব? দতিবে কান্না করে বললাম যে দেখেন, আমি যদি মরে যাই আপনি একটা বউ পাইবেন, কিন্তু আমার সন্তানটাকে মা পাইবো। অনেক কান্না করি, গোনার পর উনি বলে 1 মাস পরে দিমুনি। আমি 1 মাস, ডাক্তার বলছে ইমিডিয়েটলি তাড়াতাড়ি। আমি একদম বিছনায় পড়া থাকি। আর এর মধ্যে আমার শাশুড়ি কদিন পর আসলে আমার মানে নানান ঝগড়া বিবাদ, এগুলো আবার জাফর মানুষের থেকে শুনতো। কেমনে শুনতো? জাফর না আমার ফলো করতো না, কাছ থেকে দূর থেকে ফলো করতো মানুষের দ্বারায়। তো একদিন জাফর রাস্তাতে হাইটা যেতেছে, এক মুরব্বী বলে, জানো ওই যে একটা শাশুড়ি আছে না, কি কারণে একটা কথা হচ্ছে, কয় ওই শাশুড়িটা না এর মতো বিখ্যাও যারা হয় না, এই যে মেয়েটা যে কষ্ট করে, এর মধ্যে আবার তোমার বউ করলো আঘাত, এই মেয়েটা যে মরে যায় না একটু বেশি। তো জাফর না ওদিন জাফর কান্না করে দেয় মহিলার সামনে, ককে আসলো। তো জাফর না একটা ফিলিংস জায়গা যায় যে আমার প্রতি কথা কইবো, আমার পাশে দাঁড়াইবো, আমার
পাশে একটা সঙ্গ হইব, এরকম একটা মায়া মমতা জায়গা যায়। তা আমার যখন অপারেশনের সময়টা হয় তখন আমার পাশে কেউ নেই। লতিফ 1 মাস পর টাকা দিব। তো জাফর বলে আমি তো বাড়ির কাজ ধরছি, সব টাকা তখন ওর বাড়িতে চলে যায়। ওর ফ্ল্যাট বিক্রি করার জন্য চেষ্টা করতেছে, 2 তলার ফ্ল্যাটটা বিক্রি করবে। আর দেশের বাড়িতে ওরা 1 কোটি টাকার সম্পদ আছে, কিন্তু ওরা বিক্রি করবে না। ওর বাবার নামে দিয়ে নিচ্ছে বাইরে থাকতে, ওরে বিক্রি করবে না। কিন্তু এখানে যে ফ্ল্যাটটা আছে, ফ্ল্যাট বিক্রি করা ওই করবো। ওর ঘরে ভাতের চালও নেই, এমন একটা অবস্থা। সব 7 তলা পুরো টেনে ফেলছে, 3 তলা কমপ্লিট হয়েছে। এবং ওদের সাথে আমার ভালো একটা সম্পর্ক, কিন্তু ওর ঘরে অনেক ঝগড়া বিবাদ হয়, কিন্তু ও আমার বলে না কখনো। আর আমি অতটা যাই না। ওর বউ এসে কদিন পর আমার টাইনে টাইনে নিয়ে যায়, কিন্তু আমি যেতে চাই না, কারণ আমি একটু এড়াই চলি। আমার বাচ্চাদের নিয়ে তো আমি পারি না, আমার শরীর অসুস্থ থাকে, আমি কোন সময় ওদের মন রক্ষা করুন। যাই হোক, এখন আমার হাসপাতাল যেতে অপারেশন হয়ে পড়েন, আমি কেউ পাই না। আপা তো ব্যস্ত খুবই, আপার সংসার নিয়ে, বাচ্চা নিয়ে, আপার হাজবেন্ড অসুস্থ হাসপাতালে। তো এখন আমি কোন দিকে যাবো? পরে এলাম আমি জাফরে জানালাম, জাফর আমি আছি না পাগল, আমি যেহেতু আছি তোমার টেনশন কি? তো এর মধ্যে আমার হাসপাতাল ভর্তি করায় লতিফে 25,000 টাকা দেয়। এর মধ্যে আমার পাশে কেউ নাই, হাসপাতালে আমি একা একা যাই। ডাক্তার বলে রুগী কোথায়? আমি কি বলো, তুমি রুগী? তোমার পাশে দিয়ে কেউ নেই? আমি না, আমি রুগী। অসম্ভব জিনিস তো, নিজের অপারেশন নিজে করতে এলো, কেউ নাই। পরে আমি অপারেশন রুমে যখন যেদিন আমার অপারেশন, তখন আমি জাফরের অনুরোধ করি, ভাই আমি জাফর আপনি কি আমার পাশে একটু থাকবেন? আমার পাশে কেউ নাই, আমি খুব অসহায়, আমি খুব কান্না করে দিই তার কাছে, প্রচুর কান্না করি। সে আমার ধরে কে, এই পাগল আমি আছি না, আমি আছি, আমি একজন দুঃখী, তুই একজন দুঃখী, আমরা আমাদের পাশে আল্লাহ স্যার, আমরা আছি দুজনের পাশে দুজন, তুই টেনশন করিস না, তুই যা অপারেশন রুমে। যখন অপারেশন রুমে যাব, তখন দেখলাম দরজার সামনে শুধু ওই ব্যক্তিটা, আমি আর কেউ পাইলাম না। এই তখন আমার বিয়ের বয়স চলতেছে 12 বছর, 1 যুগ। তো 1 যুগের মধ্যে আমি যে সাধনাটা করে আসছি এই ফ্যামিলির জন্য, যে পরিশ্রমটা আমি করে আসছি অবস্কালের থেকে, কিন্তু ওই সময়টা আমার কাছে কেউ নাই, ওই ফ্যামিলি কেউ ছিল না, কেউ না, কেউ না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রিয় শ্রোতা। মানুষের যখন খুব সেন্সিটিভ টাইম যায়, সেই সময়টাতে যে মানুষটা পাশে এসে দাঁড়ায়, তার প্রতি এক ধরনের বড় রকমের দুর্বলতা তৈরি হয়, এবং এটা সব মানুষের জন্যই সত্য। আজকের এই জীবনের গল্পটা অনেক অনেক অ্যাঙ্গেল থেকে গুরুত্বপূর্ণ। একজন মানুষকে খুন করে ফেলা শুধুমাত্র নয়, একজন মানুষকে জীবনতেও মেরে ফেলা, কিংবা তার চাইতেও বেশি কিছু, অনেক কিছুই পাওয়া যাচ্ছে আজকের এই জীবনের গল্পে। এবং দিস ইজ রিয়েলি রিয়েলি মানে হার্ট টাচিং। আপনি যেটা বলছিলেন, তারপর তো অপারেশন ঢুকতে আমার ডাক দিল, ডাক দেওয়া কি, এদিকে আসো হালিমন, আজ থেকে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি কোনোদিন ভাববা না তুমি একা আছো। এরকম কান্না করে দিল আমার 8টা দুরা। আর আমিও না অনেক কান্না করলাম, মনে হলো কি বাবা মার ঠিকানাটা বুঝি এখানেই পাইলাম, আর কারোর মধ্যে পাইলাম না। তো গেলাম অপারেশনে, যখন ঢুকি তখন ভাবলাম যে মানুষের অপারেশন ঢুকতে গেলে দেখি বউ আদর করে, শাশুড়িরা মায়ের আদর করে ধরে কান্না করে, স্বামীরা আদর করে বুকে নেয়, আমার কেউ নাই এই মানুষটা ছাড়া আর আল্লাহ ছাড়া। আমি আবার ঢোকার আগে একটা কথা বলছি তারে, আমি যদি অপারেশন রুমে চোখ মেলি, যদি আল্লাহ আমার বাঁচায়, তাহলে সবার আগে যেন আমি আপনার চেহারাটাই দেখি, সেটা বলে আমার মনের গভীর থেকে, কেননা সেই আছে ওই জায়গাটায়। তো গেলাম, তো উনি সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করে ওই গেটের সামনে বৈশা বৈশা, খাওয়া নাই দাওয়া নাই। সে কি করলো, ওই যে যখন আমার দেখানো একটা লোক তো দেখতে দেয়, ওই যে ওই কথাটা কিন্তু তার সাথে আমার ছিল ঢুকার আগে, যে আপনি কিন্তু, আমি যে না চোখ মিলে আপনাদের দেখি, ও কিন্তু ওই আসে কিন্তু বসে আছে সকাল থেকে একদম বিকেল হয়েছে, ওর খুব খারাপ আছে। তো একটা ফোন এসে, ওর বউ একটু ফোন দেয়, দূরে বাইরে গেল গা। এর মধ্যে আফা যায় ঢুকে দেখালে, ও আয়সা কি করলো, আফা আপনি দিয়ে খেলাইলেন, মানে ও খুব পাগলের মতো করতেছে, আফা আপনি দিয়ে খেলাইলেন, মানে ও কথাটা রাখতে পারলো না, খুব মানে চোখ মুখ লাল হয়েছে, আর চোখ জল এসে পড়ছে, পানি এসে পড়ছে। আফা না হাইসা দিচ্ছে এক হিসাবে, মানে ও একটা পোলাপানের মতো কাজ কাম করতো, আর খুব অবুজের মতো কাজ করতো, মাঝে মাঝে কথাবার্তা বলতো। তো যাই হোক, আমার অপারেশন বের হয়ে আসার পর, রুমে আসার পরে ও বাসা চলে যায়, আমার লোকের দেখা হয় না। ওর রুমে কিন্তু ঝগড়া আসছে, সারাদিন আসে, অশান্তি আসে, ওর ছেলে ওর গায়ে হাত উড়ায়, মেয়ে টর্চারিং করে, ওয়াইফ টর্চারিং করে। এই ধরনের সংসারের থেকে তো একজনকে সময় দেওয়া বহুত কষ্টের ব্যাপার। তারপরে ও দিত একটা ভালো মানুষ হিসেবে। আমার শাশুড়ি কিন্তু যখন শুনছে আমার অপারেশনের কথা, আস্তে করে ঘরতে বেরিয়ে গেল। আর যখন আমি বাসায় আসলাম, তখন তার ছেলে তারে পাঠাইছে আমার দেখতে। সে কি করছে, আইসা এমন টর্চারিং শুরু করে দেয় আমারে, দরজা মজা লাগাইয়া মরিচ তালা শুরু করে দেয়। আর আমার অপারেশনটা মানে হওয়ার পর কাঁচা না, মানে আমার প্রচুর শ্বাসকষ্ট উঠে যায়। ওই যে অনেক মেডিসিন টেডিসিন পাই, এই জন্য আমার শ্বাসকষ্ট যায়, আমি মানে মরে যাওয়ার অবস্থা। সে কি করে মরিচ তালে রাতের 1টা বাজে, এবং দরজা জানলা আমার মেলতে দেয় না। আমি খুব কঠিন অবস্থায় আছি। তো এদিন ভাবলাম যে আজকে যদি আমার মা হইতো তাহলে কেমন করতে পারতো। আমি প্রচুর কাঁদতেছি আর করতেছি।
তো সারা রাত আমার ঘুম আসে না। আমি কি করছি, টিভিটা সাইডা মানে সাউন্ড মুট করেছে। সে আমার এমন একটা জারি মারলো যে রিমোটটা হাতে পড়ে যায়, আমি একটা সিবরি খেয়ে উঠি। মানে তার ভাষা খুব খারাপ, পরে খুব খারাপ ব্যবহার করলাম। আমি তাড়াতাড়ি টিভিটা বন্ধ করে দিলাম। অন্ধকার রুমে একটা মেয়ে মানুষ, শ্বাসকষ্ট, তার প্রচুর পরিমাণে অপারেশনের রোগী, চারপাশে সব বন্ধ, তার কি অবস্থা হইতে পারে তার, এটা কি একবার ভাবা যায়? এটা কি যে একটা কষ্ট করে বললাম। তখন আল্লাহরে বললাম, আল্লাহ আমার মৃত্যু দাও, এই সংসার আমার আর ভালো লাগে না। তারপরে লতিফ আমার কয়েকদিন ধরে ফোন দেয়, আমি ফোনও ধরি না, কষ্টে আমি ধরুন না। যা, এরকম স্বামী দরকার নেই আমার, যে স্বামীর এত বলতেছে আসে না। আর সবাই বলে বিয়ে করে ফেলছে, এর মাও মাঝে মাঝে বলে যে মনে হয় বিয়ে করে ফেলছে। এর সাথে আমি রাগ করে কথা বলি না। এদিকদা সংসার আর্থিক অবস্থা পুড়ে গেলাম অনেক। এদিকদা ওর মা একটা অভ্যাস কি, 4-5 পদের তরকারি নাহলে ভাত খায় না। আর এত দামের বাজারে তার এই মুহূর্তে সম্ভব না আমি এত কিছু মিলানো। হ্যাঁ, তো আমি যখন এই অপারেশন অবস্থায় গিরি গিরি বৃষ্টি হইতেছে, আমি কি করলাম, এই অপারেশনে পেট ধুইরা আস্তে আস্তে বাজারে যাই, বাজার করি, বৃষ্টিতে ভিজে যায়। এটা আবার জাফর ফলো করে দূর থেকে, কারণ ও যে বাজারে বাজার করতো আমি সেই বাজারে, একই বাজার। ও দূর থেকে দেখে না, ওর খুবই কষ্ট লাগে যে এই মেয়েটারে আমি অপারেশন করে আনলাম, আজকে ওর পাশে কেউ নাই, আজকে একটা ফ্রিজ থাকলো তো সেইটা বাজার তাইতে না। আর শাশুড়িরা এত জ্বালায়, শাশুড়িরা তো পারে একটু বাজারটা করতে, ওকে করে একটা ফ্রিজ কিনে নিয়ে আসে আমার বাড়িতে। এইখানে আবার আমার একটা মায়া লেগে যায়। আমি না, এই ফ্রিজ আমি নিতে পারবো না। হালিমন, কত টাকা কত মেয়ে করি, কুত্তা কুকুরে খাওয়াই, কোনো মূল্য পাই না, জানোয়ারের মতো রূপ করে সবাই আমার সাথে। আমি বুঝি তোর দুঃখটা, তুই আমার প্লিজ তুই ফ্রিজটা গ্রহণ কর। আমি না, আমি এটা গ্রহণ করতে পারবো না। ফ্রিজ দেয়, জানি আমি বাজার না বাইরে হইতে হয়, যে অপারেশন যে আমার, এই জন্য। তো ফ্রিজটা আমার ঘরে দেওয়া হয়, ওয়ালটন ফ্রিজ কিস্তিতে নেয়। ও অনেক কষ্ট মধ্যে থাকে, ওই কারণ ওর ফ্ল্যাট বিক্রি করতে হইতেছে বাড়ির কাজের জন্য। তা আমি চিন্তা করলাম, আসলে আমি প্রচুর কষ্ট হয় আমার, শ্বাসকষ্ট লয়ে অপারেশন লয়ে রাস্তা বের হইতে। তো কেউ তো বোঝে না, বা আমার বোনও একদিন এসে আমার বাসা চুক্তি দেয় না, কারণ সেও ব্যস্ত তার সংসার নিয়ে, তার স্বামীর অবস্থা খুব খারাপ। এখন আপার পাশেও কেউ নাই, আপার সংসারটা উপরে দিতেছে। এখন আমারও সংসারের জামালা আমার গাড়ায় পড়তেছে, আপা যে হেল্পটা করতে পারতেছে না। লতিফ যে টাকা দেয় সেটা তো আমার হয় না, আমি কোন দিকে যাবো? এখানে বাচ্চা ইংলিশ মিডিয়াম পরীক্ষা 2,000 টাকা লাগে, প্রতি মাসে 7,000 টাকা লাগে ওর পিছনে। এটা আপা দিত, এটা দেওয়া বন্ধ হয়ে যায়। এখন আমি এদিকে দিব না সংসারে চালামো? আর জমানার তো কোনো ভ্যালু লেছে, কোনো ইয়ে নেই আমার। এখন আমি পুরো যেটা ফেরে ফ্রিজটা কিনে দিয়ে আবার কি করে মাঝে মাঝে বাজার করে গেটের সামনে ফালা চলে যায়। ও আমার বুঝতে দেয় না, কিন্তু অনেকে কই বাজার কার। ও ফোন দিয়ে বলে, হালিমা আল্লাহ দোহাই লাগে তুমি বাজারটা ঘরে নাও, আল্লাহ তোমার দেখো তুমি এর সময় বাইরে হও না, তোমার সমস্যা হইব। তো আমার কাছে নিজের কাছে খুব খারাপ লাগে যে একটা পরপুরুষ, মানে লোক ভালো, মানুষ তো খারাপ ভাবে, মানুষ খারাপ ভাবে। ও তো আমার বাজারটা দেয়, আমি কিভাবে নিব? আপনি তো আপনার জায়গায় অসহায়, সমস্ত রকম ভাবে অসহায়, সমস্ত ভাবে অসহায়, কেউ আমার পাশে নেই। না দুলা ভাই বেডে পড়া, বাবা তো থাকে সৎ মায়ের ঘরে। না, বাবা মারা গেছে এর মধ্যে, বাবা এর মধ্যে মারাও গিয়েছে, আরো আগে লতিফ যাওয়ার আগে মারা গেছে, আর মারা গিয়েছেন। যাই হোক, সে পাঠাতে আমরা আনিনি এখানে। এবং সব দিক থেকে অসহায় একজন মানুষ। স্বামী 8 বছর যাবত দেশে ফেরেন না, 6-7 বছর যাবত তখন কোনো খোঁজ খবর নেই। খোঁজ খবর বলতে দেশে ফেরেন না, দেশে ফেরে না, টাকা পয়সা দেয়, মানে যেটা আমার বাচ্চাদেরই হয় না। হ্যাঁ, দিস ইজ ভেরি টেরিবল মোমেন্ট। একজন লোক তাকে হেল্পের হাত বাড়িয়ে দিয়েছে এবং ওই মানুষটা সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্টে তখন পাশে। ওই মানুষের প্রতি সফট কর্নার জন্মানো খুবই 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 স্বাভাবিক। আমি ঠিক জানি না সামনের দিকে কি হয়েছে, বাট আমি শুনতে চাই। হ্যাঁ, বলুন। তারপরে আবার এই দিকে দেখি আফা কান্নাকাটি করে, মোবাইলে ফোন দিতে। আফার কাছে কি আমার কষ্ট বলবো না তারটা শুনবো? শাশুড়ি করতেছে অশান্তি। আমার একটা মার প্রতি ভালোবাসা অন্যরকম, যে আমার মা যদি থাকতাম এরকম করতাম। তো এটা না, আমার শাশুড়ির প্রতি অনেক দেখাইতাম। তো 7 বছরের 7টা ঈদ গেছে এবং কোরবানি নিয়ে তো 14 ঈদ গেছে, 2টা ঈদ বছরে, তাই না? তো প্রতিটা ঈদ দিয়ে আমি তার কাপড় চোপড়টা রেডি রাখতাম। সে কি করতো, আমার প্রতি ঈদে কাম দিত আমার শাশুড়ি। তো ওই ঈদে আমার না, আমাকে এবার ঈদে যেন সে কোনো পয়েন্ট না পায় আমার, সে তো টাকা দিতেছে না। এখন আমি জাফরে বলি, জাফর এটা বন্ধুর মতো, সে আমার তো এই অবস্থা। এখন আমার যদি আমি ছায়া বলাস না বানাই দিই, তাহলে কাপড় দিয়ে ফিনবো না, প্রতি বছর ঝগড়া করে। আর 25 রোজা 20 রোজার পরে তো ছায়া বলাস বানাবে না। এখন আমি কি করুম? কই লতিফে তো টাকা দিব, এখন আমি তোমার কিছু টাকা দিই, তুমি মার্কেট করো, পর আমার দিয়ে দিও। আমি না না, কয় কি না তুমি নেও, তুমি আমার দিয়ে দিবা, সমস্যা কি? আমি আচ্ছা ঠিক আছে। মার্কেটে গিয়ে গেলাম আমার বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের 2জন ড্রেস কিনে দেয়। আর ওনাদের আগে কাপড় কিনি, সবাই জিজ্ঞেস করে যে সবচেয়ে ভালো শাড়ি কোনটা। একটা মুরব্বী জিজ্ঞেস করে, ওনার এটা গোলাপির মধ্যে হালকা ঘিয়ে গেল শাড়ি আনি। আনার পর উনি সবাই বলে লাল একটা বেনারসি আনছে আমার লেগা। এই ঘটনা পোলার কাছে ফোন দেয়, পোলা তো যা তা করে আমার লোক ব্যবহার করে। এরকম এরকম কত কত দিন যেতেছে, হঠাৎ আমার কেমন লতিফ একটা ঘৃণা এসে পড়ে, সংসার আমি আর চালাতে পারতেছি না। এদিক দিয়ে আবার আমার আপার কি হয়, দুলাভাই নিয়ে হাসপাতাল যাওয়ার একটা মানুষ নাই। এর মধ্যে আমি জাফরের ফোন দিলাম, জাফর ভাই আমার দুলাভাই নিয়ে হাসপাতাল যেতে হবে, কেউ নাই পাশে, আপা অসহায়।
তো পরে আমার জাফর এসে কি করে কুলে করে নিয়ে হাসপাতালে নিয়ে যায় দুলাভাইরে, এবং কুলে কুলে লয়ে এলে দূর পরে প্রতিটা হাসপাতালে। এবং আর্থিকভাবে আমরা খুব কষ্ট করি, যা লতিফা একটু হেল্প করে না, যে এই বোন এত হেল্প করে এর প্রতি 2-1 টাকা যে হেল্প করে সে করে না। টাকা দিয়ে তো দেশের বাইরে গিয়েছিল, বিদেশে হ্যাঁ, গিয়েছিল। আমার বোনের টাকা দিয়ে দেশে বাইরে যায় এবং টাকা সে দিয়ে দেয় 2 বছর পর, কিন্তু দিয়ে দিলেও তারপরে যে রান্না করে যে এত খাওয়াইতো এত দিত, এখন না বিছনায় পড়া সে আমাদের দিতে পারে না। তো এখন সেই বোনের জামার প্রতি সে যে 10,000-5,000 টাকা হেল্প করবো, একটা চালার বস্তা কিন্তু বা একটা হেল্প কোনো দিকে না। তো জাফরের কি করে কেন জানো, ওই সময় আমাদের প্রচুর হেল্প করে, যে এই সময় ওদের প্রচুর করুণ অবস্থা, আফার কান্নাকাটি, আফার বেহুশের মতো, আমি অসুস্থ, আমিও বেহুশের মতো, এদিক বাচ্চারা, আমার বাচ্চাদের লেখাপড়া, আমি আর কুলাইতে পারি না, একটা মানুষ তো দরকারি। তো জাফর যেভাবে লোলা দৌড়াতো, এটা দেখেন আমার না কেন যেন এটা ভিতরে জায়গা নিয়ে ফেলছে, যে জাফর আমার পিছে মানে আমার চারপাশে বুঝাইতো যে ও অনেক যন্ত্রণাময়, কিছু কিছু বুঝাইতো যে আমি তোমার চাই, আমি তোমার বিয়ে করতে চাই, এরকম শয়তানি করে অনেক সময় বলে ফেলতো। আমি বললাম সে এই ধরনের কথা বলবেন না, এই ধরনের সাবধান করতাম বা শাসন করে নিতাম, অনেক সময় শাসন করতাম। আমি কোন সময় ওই ধরনের কোনো মানসিক ভাবে নিতে নি না, ওই জায়গাটা মানে নিতামই না। তো পরে কি করছে, একদিন ও যখন হাসপাতালে দুলাভাইকে নিয়ে গেল, ওইটাতে আমার মানে এইভাবে দৌড়াদৌড়ি করতেছে, অনেক টাকার সাথে হেল্প করতেছে, আমি অবাক হয়ে গেলাম যে এই মানুষটা কিসের কারণে আমার এত উপকার করে। আজকে আমার স্বামী, যার জন্য আমার শৈশব থেকে আজকে এই পর্যন্ত, সে আমার পাশে নাই। আজকে এত ডাকলাম, এই অসহায় অবস্থা সে নাই, তার ফ্যামিলিতে কোনো হেল্প নাই, এখন আমি কি করুম। তার লতিফা আবার কি জন্য টাকা পাঠায়, আমার বলে কি বুঝে চলবা, হ্যাঁ 10,000 করে তখন টাকা দেয়। তারপরে তো আমি বললাম কি 15,000 টাকা দিলে আমার সংসার চলে না, বাচ্চার তো 7,000 টাকা যায়, 6-7,000, আবার আপনার মা যদি আমার গা থাকে, আমার অবস্থা খুব খারাপ, আমি খাই না খাই দিন চালা, কিন্তু হ্যাঁ থাকলে আমি পারুম না। তো সে না এটা মানে সে ভাবতো ওই আগের সদাই বুঝি, আগের সময় দিনই বুঝি, অল্প টাকাটা সব হয়ে যায়, সেইটা মাথায় নিত না, আসতে বলে যে আসবো না। তা আমি এটা কেমন যন্ত্রণা, এটা আপার যন্ত্রণা, এটা আপার চোখের পানি যায় দেখে আবার মরিচ দিয়ে ভাত খায়, সেটা আমার ব্রেনটা এত আঘাত করে যে আজকে জাফরের জায়গাটা এত শূন্য, বুকটা ওর কষ্ট, চারপাশে হাহাকার। আমার বান্ধবী আমাকে কসম দেয় যে তুই বলিস না ঘটনাটা, এরকম এরকম জাফর একদিন জাফর প্রচুর আমার পিছে, মানে আমি যে কেয়ার করতাম না, এই জন্য জাফর ওর কাছে যেই কামতো, মানে জাফর যে কোনো ভাবেই আপনাকে বিয়ে করতে চাইতো, আমার কাছে নিতে চাইতো, যে ওর পাশে তো কেউ নাই, আমি ওর পাশে দাঁড়াতে চাই, ও তো এত অসহায়, আমিও অসহায়, তা আমরা একটা ঘর বাঁধি, যেহেতু আমিও সুখী না সংসারের দিকে, মানে ও তো ওর বোর মন পাই না, ওর বউ ডাইরেক্ট ওই লোকের সাথে খুব ভালো অ্যাফেয়ার, মানে ও জানে ওরে, এর মধ্যে আবার ওর বউ ফ্ল্যাট বিক্রি করে 9 লাখ টাকা নেয়, মানে অত্যাচার করে প্রচুর ঘরের মধ্যে। ঠিক আছে, আমরা ওই সিনারিটি জায়গাটা এবার নাই বা গেলাম, কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছি যে উনি সাংসারিক ভাবে কোনোভাবেই হ্যাপি ছিলেন না, সেটা প্রথম পরিচয় থেকেই বুঝতে পেরেছি। তো যাই হোক, ও কি করলো, বলে যে হুমায়রা ওর বল না, ওর জন্য এইভাবে কষ্ট না করে, ও যেন আমার জীবনে আইসা পারে। তো হুমায়রা ভাই কয় কি, আপনি একটা পাথরের পাল্লায় পড়ছেন, ওর জীবন ওর মন নরম করবো না, এই দিক দিয়া ওর বাচ্চা সন্তানরা অনেক ভালোবাসে সংসারে, ও দেখেন না কিভাবে পরিশ্রম করে সংসারে, এরকম কেউ করে, হ্যাঁ আমি খুব ধন্য, এমন একটা স্ত্রী লতিফ পাইছে যার মূল্য লতিফ দিতে পারতেছে না, এইটা যদি আমি পাইতাম আমি মাথায় রাখতাম, ওরা বল না। তো ও কি ওর একটা পলিটিক্স করে কিনা আমি জানি না, ও আমার বলে কি, হালিমা ওর বাবা আমার মারা যায় কদিন আগে, তোর একটা কথা বলে, আমি কি, ও আবার আমার স্বামীর সাথে মাঝে মাঝে কথা বলতো লতিফের সাথে, তো আমার কি জানো আমার সিনটা কেন বন্ধ করছে, আমি কেন কয় লতিফা আমার বিয়ে করতে চাইছে, তুই কিন্তু আগে কসম দেয় যে কারো বলবি না। আমি এবার হাইসে উড়া দিই, কারণ আমার ভিতরে কিন্তু খেলতেছে যন্ত্রণাটা, কিন্তু আমি বলি না, কারণ এরা শুরু করা যাবো না। আগে ধর ফান করছে, তুই এখনো সময় আছে, জাফরের বিয়ে করে 8 বছর হয়ে গেছে, তোর এই যে তোর 17 বছর বয়সে তোর থুয়ে গেছে, আজকে তোর একটা পূর্ণ বয়স যা দাঁড়াইতেছে, এখন তোর প্রতি কি কেয়ার করতেছে সে, একবারও সে আসে না। তুই একবার চিন্তা করতো, তখন না ভিতরে একটু ব্রেন্ড লাগে কথাটা, যে দুলাভাই বিপদে, আমি অপারেশনের রুমে, ওর একটা ফ্যামিলি আসলো না, আজ পর্যন্ত একটু হেল্প করলো না কারো আমার ফ্যামিলির প্রতি, এত পাওয়ার পরে একটা সন্দেহ ঢুকে যায় ভিতরে, কষ্টটা ওর বুঝতে দিই না, আমি ওর একটু ই করে বুঝতে আসে পারে, কেন ফাইজলাম গেছে। পরে দিদি আবার দুলাভাইয়ের অবস্থা খুব খারাপ, জাফর যেভাবে খাটে ওটা দেখেন আমার এত মায়া লাগে বলার বাহিরে। আবার আমাদের প্রতিটা মানুষের, মানে আমার আফার ঘরে আমি একদিন দেখি, আফা যায় দেখি কি মরিচ, আমার ঘরে কিন্তু অভাব, আমি যাই দেখি আমি হেল্প করুম কি দিয়া, যা দেখি আফা মরিচ দা ভাত খেতেছে, আমি দেখি আমার যে বোন মাংসের চাকা দিলে ই করতাম, আমি ওর ঘর থেকে মাংস চুরি করে মাইছেড়ে দিতাম, চাল চুরি করে মাইছেড়ে দিতাম, মাইছেড়ে হেল্প করতাম। আর সেই বোন আজকে এত কষ্ট করে সাথে সাথে ব্যাক করে ঘরে এসে আমি লতিফের খালি এতটুকু বলি, আমি 15,000 করে টাকা চাই, কেন চাই, আমি যেন একটু আফারে হেল্প করতে পারি। তো আমি তাতে 15,000 টাকা চাই, সে বলে ঠিক আছে 15,000 টাকা দেবো, তুমি তো অনেক জমিদারি চলা চলতেছো, এরম চলা আমি পছন্দ করি না, তোমার শুধু রাখছি আমার বাচ্চাদের জন্য, নাহলে তুমি যেভাবে চলো, যেভাবে টাকার লেগে আমার টর্চারিং করো, এইভাবে মানুষ রাখে না বউ। আমি অনেক জমিদার, মানে খুব খারাপ ব্যবহার করো আমার সাথে।
মানে আমি জানি মনের কষ্টতেই করছে বা যাই করছে যাই না, আমার কাছে খুব বেরিনটে লাগে যে এত কষ্ট করে চলি, এত পরিশ্রম করে, তারা বুঝতে দেই না, ফ্যামিলিরে বুঝতে দেয় না, বাচ্চাদের এত সুন্দর করে গোছায় চলতেছি, ছেলে মাদ্রাসায় পড়াইতেছি, 2টা মেয়ে 6 থেকে 7 উঠতেছে, ভালো রেজাল্ট করতেছে ইংলিশ মিডিয়ামে, আর সে কিনা আমার এইভাবে বলে। ইংলিশ মিডিয়ামে 3 বছর ধরে তখন বাচ্চার দায়িত্ব নিছি আমি, এর আগে আমার বোনই সব খরচ করছে সবার প্রতি। তো এখন আমি মানে মনের কষ্টে আমি তারপরে একটা হিট এসে পরে আমি ডিভোর্স করে দেব। তুমি যখন সবসময় আপার দিকে ডাকো, আপাও তোমার দিকে ডাকায়, এখন তো আপার কিছু নাই, আমি কার দিকে যাবো? তো যাক, তোমারও মুক্তি করে দেওয়া যায়, আফারও মুক্তি করে দেওয়া যায়। মনে একটা কষ্ট, আফার আবার একটু বললাম, আফা তোমার বাড়িতে আমার একটা রুম দিবা, তাহলে মনে হয় আমার কথা হলো আমার আফার লগে আমি এক লগে খামো, তাহলে হয়তো বা ঘর ভাড়া বাইচে গেলে আমরা একসাথে রান্না বান্না করে খেতে পারো, তাহলে একটু কেটে যাবো। আফা না আমার লগে খারাপ ব্যবহার করে, কয় তোর জামাইরে পাইলা তোর জীবনে নষ্ট করে দিছি, এখন তোর গরুটায় আরো জীবনটা নষ্ট করে দিন, দরকার নেই, তুমি দূরে আসো, এমনি থাকো, তুমি বোন তোমার প্রশ্রয় দিন, তোমার জামাইরে আমি আর প্রশ্রয় দিতে পারবো না। এইভাবে সে কথাটা বলে বিরিনতে লাগে যে আমার বোন তার আমার স্বামীর জন্য কি আমাকে রাস্তাঘাটে পড়ে থাকুন দেখে কি সে আমার মূল্য দিব না? আমার কাছে এত খারাপ লাগলো, যা তোদের যদি দিয়ে তাকে আজ পর্যন্ত একটা ভুল কাজ করলাম না। আমি রাস্তার মধ্যে পাগলের মতো হাঁটতেছি আর কান্না করতেছি, যে লতিফ আমার মোবাইলে খারাপ ব্যবহার করে আমার সাথে, কয় তোমার মতো স্ত্রীকে নিয়ে আমি সংসার করি ঠিক কা, খুব খারাপ ব্যবহার করে। তখন রাস্তা হাঁটি আর কই, এর মধ্যে জাফরে আবার আফা ফোন দেয়, দেখো জাফর হালিমনের মনের অবস্থা খুবই খারাপ, চিৎকার করে কানলো, দেখলাম গর্তে বেড়ে গেল, ও কোনো অ্যাক্সিডেন্ট নি ঘটালে ভাই দেখতো। তো জাফর আবার জানতো আমি একটা জায়গায় সবসময় বসে কান্না করতাম, তো ও মাঝে মাঝে দেখতো ওই জায়গায় কান্না করতাম, মানে ওই জায়গায় কি করলো, জাফর গেল, যা দেখে হ্যাঁ আমি ওই জায়গায় বসে কান্না করতেছি, পরে যায় বলে হালিমা শুনো, পুরুষ মানুষ যখন বিপদে থাকে অনেক জ্বালাই থাকে, হয়তোবা জিদ্দের মাথা তোমার কথাই বলছে, হয়তোবা মনের কথা না। আমি দেখেন আপনি তো আমার মনের কথা জানেন না, আমার ভিতরের খবর জানেন না, আপনারা কইতে পারি না, কারণ আমি শুরু করতেও চাই না। হালিমান এরকমই মানুষের জীবনটা হয়। আজকে দেখো নুরজাহান আমি এত ভালোবাসি, 14 বছর সিঙ্গাপুর থেকে 13 বার আসি, 5.5 ভরি স্বর্ণ গায়ে দিছি, আমি 20 লাখ টাকা পাঠাইছি, আজ পর্যন্ত তার কাছে আমি সকালের নাস্তাটা পাইলাম না, একটা কাপড়ও সে আমার আজ পর্যন্ত দিয়ে পড়াইলো না, সে কোনোদিন আমার মূল্যই দিল না স্বামী ভাবে। এই যে পায়ের বাতা ঘরে পুরা থাকে, সে আমার কেয়ারই করে না। হ্যাঁ, আজকে তুমি সংসারের লেগে এত করতেছো, তোমার স্বামী মানিক চিনলো না, আজকে তুমি আমার জীবনে জড়া যদি যাইতা তাহলে মনে ভালো হইতো। আমি দেখেন এই ধরনের কথা কই না। তো আমার ভিতরে কেমন একটা হিট আসে, আমি লতিফে আমি ডিভোর্স করে দিই, এসে যাই ডিভোর্স করে দিই, কোর্টে যায়। কোর্টে গিয়ে আপনি ডিভোর্স করেন? কত তারিখে করেন এটা, কোন সালের? আমার খেয়াল নাই, ডিভোর্স নামে লেখা আছে 2014 বা 2015, আমার মানে এটা দেখতে হবে, এই মুহূর্তে মনে নেই। আচ্ছা, এই মুহূর্তে মনে নেই। ওকে ফাইন, আপনি আমাকে একটু জাস্ট বলেন যে আপনার সন্তানরা এর ব্যাপারটা জানতো যে আপনি আপনার হাজবেন্ডকে ডিভোর্স না? আমি কারোর সাথে ব্যাপারে শেয়ার করি না, ভিতরে জ্বলতেছি, আপারও শেয়ার করি না, কেউ কারো না। কিন্তু লতিফটা বলি, তোমার আমি মুক্তি দিয়ে দিচ্ছি, তুমি ডিভোর্স করার পরে ভালো থাকো, সুখে থাকো। তোমার ডিভোর্স করার পরে সেটা বলেন? ডিভোর্স করার আগে তো তাকে বলেছিলেন? হ্যাঁ, আগেও বলছি যে তুমি আমার হারাইবা, যে এইভাবে লাইট দিতেছো আমার কেয়ার করতেছো না, একদিন তুমি কাঁদবা, দেখো তুমি কাঁদবা। তো উনি অতটা কেয়ার করতো না, ও কোনোদিন কল্পনাই করে না আমার এইটা। তা আমি ভিতরে আমার যে ভিতরে যে জখমটা জমে গেছে এত বড়, ও ভাবতে পারেনি। তো যাই হোক, আমি ডিভোর্স করে দিই, কারণ আমার সাথে যেটা হইতেছে ও দেখতেছে না, ও খালি শুনতেই আছে, আর শোনা জিনিসটা কিন্তু আঘাত তো লাগে না, যারা চোখে দেখে, যারা বুক করে তারাই বুঝে। তো পরে আমি কি করলাম, ডিভোর্স করে দিয়ে আইসা বাসায় আমি অজরে চোখের পানি ফালাই, কিন্তু বুঝতে দিই না। ও যে টাকা দেয় এটা বাচ্চাদেরই চলে, আমার লাইফ চলে না। তো জাফর ব্যাপারটা জানা যায় যে আমি ওরা ডিভোর্স দিই, 4 মাস উপরে চলে যায়। জানার পরেও জাফর আমার বলে, তুমি এটা কি করছো হালিমন, তো তুমি আর ডিভোর্স করছো, তুমি আমার বিয়ে করো। আমি বলছি না, আমি আপনার বিয়ে করে আমি চাই না। তো জাফরের ওয়াইফ আবার এদিকে কি করে, জাফরের একটা সিন আবার আমি একদিন চোখে দেখি, জাফরের ওয়াইফের একটা সিনটা হলো, জাফরের ওয়াইফের একদিন রায়েরবাগ আমি দেখি একটা পুরুষের সাথে, জাফরের ওয়াইফে কি করে আমিও দেখে ফেলাই। দেখালার পরে সে আমার বলে, ওই জাফরের নুরজাহানের এক ভাইয়ের বউ আছে আমার মতো নাকি চেহারা, তো ওই ছেলেটা ভাবে কি আমি ওর ভাইয়ের বউ। দেখে আরে ভাবি, ওই ছেলের নাম হচ্ছে রতন। তো রতন দেখে বলে, আরে ভাবি আপনি এখানে। তো নুরজাহান আমাকে চোখটি বিদায় বলে কি, তুমি তোমার ভাবতেছে আমার ভাইয়ের বউ, তুমি কিছু বলো না। তা আমি কি, আমার ছেলে আবার মাদ্রাসা যাওয়ার রাস্তা, তো ওই জন্য আমি ওইখানে দেখা হয়ে যায়। তো পরে এলাকায় বলতেছে, কয় আরে ভাবি আপনি। তো নুরজাহান বলতেছে, তো জাফরে ওরা নিতে বলছে, মানে ওরা নিয়ে যেতে চায় আমার বাসায়। তাই আমি কই, তো যান, সমস্যা কি। তো জাফরের সাথে এর মধ্যে আমার আগে একটা কথা হচ্ছে, জাফর যখন বলে যে এই ছেলের সাথে ওর সম্পর্ক, তো এই ছেলের লাগে প্রতিদিন ঘরে মারামারি। তাই আমি আবার একটা বুদ্ধি দিলাম যে ভাই, যেটা ও এইভাবে নেয় সেটা আপনি ফ্রি ভাবে নেন, তাহলে আর সংসারের গঞ্জাম হবে। যেহেতু ছেলেটা বিয়ে করছে, ছেলের ঘরে 2টা বাচ্চা আছে, অবশ্যই ওরা বিয়ের দিকে আর যাবে না, অবশ্যই ওদের একটা সম্পর্ক আছে, ফ্যামিলি ভাবে নিয়ে গেলে আর কোনো সামলা থাকবে না, এই পরামর্শটা তারা দেই। এই
পরামর্শটা সে আবার কাজ করে যে তাহলে তার সংসারটা টিকে। তো সে ওর বলার পর ওই কি করে ওই ছেলেটা আনতে যায়। ছেলেটা আবার টাইটেল মাওলানা পাস, খুব বুদ্ধিমান। ছেলেকে তুমি তো গোবরে পাড়া দিতেছো, তুমি আমার নাও মানে আমার ধরা খাওয়াই দিতেছো, আমার সামনে বলে। তো ছেলে ভাবে আমি ওর ভাইয়ের বউ, ওই যে চেহারা মিল আছে। তো এই জন্য কি করে অনেক টাকা মিষ্টি মিষ্টি কিনা লইয়া চায় ওর বাসায়। নেওয়ার পরে মানে নুরজান আমাকে বলে তুমি বলবা ওর সাথে আমার অনেক ঝগড়া হয় জাফরের সাথে, তুমি বলবা ওরে। আমি না, আমি মিথ্যার আশ্রয় নিলাম না, জাফর ভাইয়ের মতো লোকই হয় না, আমি এই মিথ্যা বলতে পারবো না। তো ওই ছেলেটা আবার না যাইতে চায় না। এই লেগে কি করে যে হোটেলের ভিতরে যে গ্লাসটা থাকে না কাচের, ওই ছেলের বুকে মারে, তোর জন্য আমার জীবনটা শেষ, তুই 14 বছর ধরে আমার প্রেম করস, এখন ভাবলস এখন যাবি না কি লেগা, এই ধরনের কথা বলাতে ছেলেটা কাছে চলে যাবো। তো মিষ্টি মিষ্টি কিনা দেয় যখন গাড়িতে উঠে, ছেলেটাকে আমি এখন যাবো না। তো বলে কি তোর লেগে আমি আত্মহত্যা করবো। লক্ষ্মী তুমি আত্মহত্যা করো আমি বাঁচুম, এই কথা বলে রতনে। তখন আমি না অবাক হয়ে তাকায় থাকি, আসলে তো জাফরের কথাই সত্য। মানে আমার ভিতরে এখানে জাফরের জন্য আরেকটা মা জন্ম হয়ে যায়। তখন বাসায় আসি, আসার পর দেখলাম ওর ছেলে মেয়ে এত ভালোভাবে এই লোকটারে পায়। জাফরের মানে ওখানে অপরিচিত একটা লোক, জাফর 3 বছর ধরে বাংলাদেশে আসছে। ও তখন ও তো 14 বছর সিঙ্গাপুর, 14 বছর 13 বার আসে। তারপর ওর বাচ্চারা ওই লোক রতন ডালি এমন ভাবে হাবুডুবু খাইতেছে, মানে জাফর চোখের পানি অজহরে পরে আমাদের তাকায়, দেখো তুমি তো বলছিলে হালিমা, এই যে দেখো এবার সহ্য করুন কেমন দেখো। তো ওর চোখের পানি দেখে না আমিও ভাবি যে আসলে আমরা দুটা মানুষ না, ঘর দিক দিয়ে এত অসহায়। তো যাই হোক, ওই যে তালাক দিয়ে আসলাম, জাফর এর মধ্যে আমার বললো যে তুমি তো জানো আমার মনের খবর সবই দেখছো চোখে, তোমার কিছু দেখা বাকি নেই, আমারও দেখা বাকি নেই, তো আসো আমরা বিয়ে করি। তো বিয়েটা তখন আমি কেন রাজি হইলাম, এর আগে কিন্তু নাহলে 4-5 বার বলে, কিন্তু আমি রাজি হই না, অনেক ভাবেই বলে। আমার শাশুড়ি একদিন আমার ডাইরেক্ট বলে লতিফ বিয়ে করে ফেলছে। লতিফ বিয়ে করে ফেলছে? হ্যাঁ হ্যাঁ, পরে আমাদের আমিও ভিতরে একটা হিটাইসা পরে। তখন পর্যন্ত আপনার ছেলে মেয়ে জানে না যে আপনি আপনার স্বামীর সাথে ডিভোর্স? না, মানে তার বাবার সাথে তাদের সম্পর্ক ছিল সেই তখন কথা বলে, কথা বলে যাচ্ছে, বাবাও জানায়নি? না, বাবাও জানে না, আমিও জানি না। লতিফের আমি বলি মুখে মুখে, লতিফ বিশ্বাস করে না। তখন লতিফ বিশ্বাস করে না, ও বলে যে আমার এটা হয় না ওর দ্বারায়। পরে আমরা কি করি, লতিফে মানে আমার সাথে মানে ওর মানে না দেখতে ওর সাথে মানে ওর একদিন আমি আবার ফোন দিয়ে বলে কি আপনি কি আমার প্রতি মায়া মমতা নাই? শোনো কেমনে মায়া থাকবো, কোনো মায়া লাগে না তোমার আমার। তো শোনো, বিড়াল পারলো না তারে মায়া লাগে, যদি না দেখতে কারোর সাথে চলাফেরা না তখন মায়া মমতা আউট অফ মাইন্ড, চোখের আড়াল তো মনের আড়াল। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তারা বলে। এই কথাটা আবার আমার বিনটা কাজ করে যে দেখতে দেখতে মায়া লাগে। তা আমারও জাফরে দেখতে দেখতে মায়া লেগে গেছে, আর ওরা না দেখতে মায়াটা চলে গেছে। এটা ওর কথার সাথে আমার লাইফের লগে মিল পাওয়া যায়। তখন আমি যখন ডিভোর্স দিলাম, তখন জাফর তো জানে আমি একটা অসহায়, আমি তোমার বাচ্চাদের দায়িত্ব নিবো, আগে থেকে বলতেছি, তুমি তো রাজি হও না, তুমি এখন রাজি হয়ে যাও, দেখো আমি মরে যাবো তোমার ছাড়া, আমি তোমার ছাড়া বাঁচব না, তুমি রাজি হও। কিন্তু তারপরও আমার কাছে মনে হয় এটা ভুল হইব, এটা ঠিক হইব না। কিন্তু কেন যেন মনে হয় লতিফ আমি মুক্তি দিয়ে দিই, ও বাইচা যাক, ওর তো টাকার তো হিসাব, ও বাইচা যাক। আমার বোনেরা যখন এত নিজের বাড়ির প্রতি এত মায়া, আমার প্রতি কোনো নেই, যা ওরা সবাই বেঁচে যাক, আমি আমার বাচ্চাদের নিয়ে বাঁচতে চাই। কারণ বাচ্চাদের নিয়ে আমার একটা প্রথম থেকে একটা আইডিয়া, আমি বাচ্চাদের বড় করতে হবে যে কোনো মূল্যে। আমার ছেলের মাদারনিকে ভর্তি করেছে, এখানে আবার জাফর একটা মায়া লাগাইছে, ওর ভাঙা পাওলে 4 তলা উঠতো নামতে ব্যাগলি। আমার ছেলের যত কষ্ট আছে ও করতো, জীবনে লতিফের ফ্যামিলি থেকে একটা হেল্প পাইনি আমার বাচ্চাদের দেখার, বা আমার ফ্যামিলি থেকে কেউ একটু হেল্প করে না। কিন্তু আমার বাচ্চা চোখের পানি যত আছে জাফর মুছতো আর আমি মুছতাম। এইখান থেকে আমার ভীষণ মায়া লাগায় আব্দুল্লাহের এই ব্যাপার থেকে আর আমার অপারেশনের ব্যাপার থেকে, এই 3টা জায়গা থেকে জাফর আমার মনে জায়গা করে নেয় অলরেডি। তখন তার সাথে আমার বিয়ের কথা চলে যায় এবং আমরা কোর্টে যাই বিয়ে করি। কত তারিখে বিয়ে করেন? এপ্রিলের 6 তারিখে। কোন বছর এটা? 2015 সাল চলছে। হ্যাঁ, এই তো বেশি দিন না তো। মানে 2015 সালের এপ্রিল মাসের 6 তারিখে বিয়ে করেন আপনারা? এপ্রিল মাসের 6 তারিখে? হ্যাঁ। ঘটনাটা ঘটেছে জুনে, তাই না? মানে 1 মাস পরেই। ওকে প্রিয় শ্রোতা, আমরা রাত 2টোর পরেও কিছুক্ষণের জন্য নিতে হবে আমাদেরকে, কারণ আজকের স্টোরিটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্টোরি এবং হেল 8920 তে দ্বিতীয়বারের মতো আমরা এই কাজটি করছি। আর খুবই গুরুত্বপূর্ণ একটা স্টোরি, আপনাদের সবাইকে বলবো শেষ পর্যন্ত শোনার জন্য, কারণ শুরু থেকে যারা শুনছেন তারা তো নিশ্চয়ই জানেন যে আজকের স্টোরিটা কতটা গুরুত্বপূর্ণ। আর যারা এই মুহূর্তে যোগ দিয়েছেন তাদেরকে আমরা বলবো যে ফেসবুকে চলে আসুন, কিছুটা হলেও আপনি আপডেট পাবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টোরি। আমরা কথা না বাড়িয়ে আবারও চলে যাচ্ছি হালিমার কাছে। হ্যাঁ হালিমা, যেখানটা আমরা ছিলাম, এপ্রিল মাসে আপনি যখন বিয়েটা করলেন, আপনি তো জানেন যে ওনার স্ত্রীর কাছ থেকে উনি কিভাবে প্রহৃত হন, কিভাবে মার খান। এই ঘটনা যদি ওনার স্ত্রী জানে, সেক্ষেত্রে ওনার কি হতে পারে? একটা তো আজ করাই যাচ্ছিল, হ্যাঁ, তারপরও রাজি হওয়া, এবং সেক্ষেত্রে একটা অল্টারনেটিভ প্ল্যান থাকতে পারে। আমি স্বীকার করে নিচ্ছি দুজনেই আপনারা খুব ডিফিকাল্ট সিচুয়েশনে আছেন। আপনার জায়গা থেকে সাংসারিকভাবে আপনি হ্যাপি না, এবং যথেষ্ট লজিক আছে এই ভদ্রলোকটিকে বিয়ে করার। একইভাবে ওনার জায়গা থেকেও
সাংসারিকভাবে উনি সুখী না, ওনার জায়গা থেকেও যথেষ্ট লজিক আছে আপনার প্রতি দুর্বল হওয়ার, ঠিক আছে, কিন্তু সামাজিক বাস্তবতা তো আপনারা অস্বীকার করতে পারবেন না। তার একটা ছেলে মেয়ে আছে, বড় একটা ছেলে আছে, কয়েকটা ছেলে মেয়ে আছে, 2-3 জন বা, এবং তার স্ত্রী বিভিন্নভাবে তার উপর টর্চার করেন। আপনি বলছিলেন ছেলেও নাকি গায়ে হাত তোলেন। সে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর মতো অবস্থায় তার পরিবারের মধ্যে নাই। এই অবস্থায় যদি আপনি তাকে বিয়ে করেন এবং সেটা যদি সামাজিকভাবে জানাজানি হয়, তার জন্য, তার জীবনের জন্য একটা বড় হুমকি হতে পারে। সেই মুহূর্তে আপনাদের কোনো অল্টারনেটিভ কোনো প্ল্যান ছিল? হ্যাঁ, প্ল্যান ছিল যে ও আমার যখন শুনতে পায়, আমি ওর কথাটা আমি জানতে পাই প্রথমে, আগে আমি তো বলি না বা আমি ওর একসেপ্ট করি না। ওর বাড়িতে আমাকে একদিন নেয়, ওর চাঁদপুর, ওর বাড়ি, ওর বাপ মার কাছে। তো ওর বাবার একদিন আমার বাড়িতে আনে, ঘোরার মধ্যে বাইনা নিয়ে যাওয়ার, 2 বোনের সাথে দেখা হয়, ভাইয়ের বোনের সাথে দেখা হয়। এর মধ্যে জাফরের বিয়ে করতে আমি রাজি না দেখে ও বিষই না কিনে রাখে ঘরে, ড্যারিং একটা বিষ। তো ওর ভাইয়ের বোঝ একদিন আসে আমার বাসায়, আমি বলি ভাবি বিষটা না আপনি সরালেন, ওর খাড়ে নিচে আছে দেখেন। ও আমার বলে যদি আমি না বাঁচতে পারি ওদের জ্বালায় আমি আত্মহত্যা করুন, এটা ওর ফ্যামিলির জ্বালায়। তো এইটা আমি আবার ভাবিরে বললাম, ভাবি আবার ওই বিষটা সরাই ফেলায়। আচ্ছা, তো এইখানে একটা ঘটনা রয়ে গেছে। তা আমার ভিতরে আতঙ্ক যে আমি যদি ওর জীবনে না যাই, জানি ও আত্মহত্যা করবে। না সেটা ঠিক আছে, ওটা ওই বেশি না আমার প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে যে আপনারা তো নিজে টিকতে হবে বিয়ে করার পর। হ্যাঁ, আমি বলি এটা বলতেছি। কোনো অল্টারনেটিভ আমাকে জাস্ট অ্যান্সার করেন, কোনো অল্টারনেটিভ প্ল্যান ছিল কিনা? লাইক এখান থেকে আপনারা ভেগে অন্য কোথাও চলে যাবেন বা অন্য কোথাও গিয়ে স্থান করবেন। ওর সংসার যখন জানবে যে আপনি, হ্যাঁ এই কথাটা আসতেছে সামনে আসবে কথাটা। তো আমি ওর বাড়িতে, আমি আমার কথা হলো আগে ওর বাপ মার অনুমতি নিতে হবে আমার, কারণ যেহেতু ও অনেক নির্যাতন অবস্থা, স্যার এই বড় অনেকবার তালাক দিচ্ছে, ওই বউটার চোখে দেখছি পরকীয়া প্রেম এবং অন্যজনের সাথে অবৈধ সম্পর্ক, এবং তার প্রতি কোনো ফিলিংস নেই, এবং 9 লাখ টাকা তাতে নিচ্ছে, এবং ঘরে ডাকাতি করাইছে। সে ডাকাতি করে শেষের নগর না, সে আত্মপ্রবোধ করছে ওই মহিলা। অনেক গল্প আছে যেগুলো আমি অনেক কিছু বলতে পারতেছি না, সময় নেই। তো এখন ওই মহিলা ওর বাড়িতে গেলাম, বাড়িতে গেলার পর ওর বাবা মা আমার দিকে সন্তুষ্ট, খুশি। ওর বাবা মার কাছে কান্না করে জানো কি বলে, আমার ডাকার পর তুমি মা রাজি হয়ে যাও, আমার তোমার এতদিনের অবস্থা তোমার যেভাবে বলে বাবা মা বিশ্বাস করে। ও বলে যে আমার ছেলেটা জীবনে সুখী না। ওর মা আমার দূরে চিৎকার করে কান্দে, আমার ছেলে জীবনে সুখ দেখিনি আমি, মা তুমি রাজি হও, তোমার সবকিছু আলাদা করে দেবো। তা আমি না খালি অজরে চোখের পানি ফেলালাম যে এমন জীবনে সে কেন আইলো, আমার 3টা বাচ্চা আছে, আমি তো এদেরকে কান্দিতে পারবো না। আর আমার বাচ্চারা অনেক আশায় রয়েছে, বাচ্চা বাবা নিয়ে মার্কেটে যাবো, বাবা নিয়ে খাবার খাইবো, বাবা নিয়ে এতদিন পর বাবা আসবে, এটা আশা। এইটার ভাইবা না আমার চোখ অজরে পানি পড়ে। যাই হোক, মা আমার নিচে বলে কি মা তুমি রাজি হয়ে যাও বিয়েটায়, আমার ছেলে তোমার অনেক সুখী করবো, তুমি আমার ছেলের দিকে তাকাও। আমি কিছুই বলি না। তখন তো আমি লতিফকে ডিভোর্স দিয়ে দিছি, তখন আমি রাজি হই ওর বাপ মার কথায়, এবং ওদের ভালোবাসায় আমি পাগল হয়ে যাই যে এই ভালোবাসায় তো আমি জীবনে চাইছিলাম, যেটা আমি জীবনে পাইনি। রাজি হলেন, বিয়ে করলেন, আপনি যেটা বলছিলেন এপ্রিল মাসে বিয়ে করলেন 2015 সালে। হ্যাঁ, ওই যে আমার প্রথম কাবিন যেটা, জি সব আমি দেখেছি, সব চেক করেছি, সব আমার কাছে আছে। প্রিয় শ্রোতা, ডকুমেন্টস গুলো ফেসবুকে দেওয়া আছে, আপনারা চাইলে দেখার জন্য চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, স্পেলিংটা হচ্ছে HELLO8920, পেজটি হচ্ছে RJ কিবরিয়া নামে। আপনারা যারা ঘটনা একেবারে শুরু থেকেই শুনছেন তারা কিছুটা হলেও আজ করতে পারছেন যে ঘটনার রেজাল্টটা আসলে কেন ওদিকে গিয়েছে বা কি দাঁড়িয়েছে। আমরা আগাচ্ছি আরো সামনের দিকে। হ্যাঁ বলুন। তারপরে এপ্রিল মাসের 6 তারিখে আমাদের বিয়ে হয় জজকোর্টে, 5 লাখ টাকা কাবিনে বিয়ে হয়। আমার ওই বান্ধবীও ছিল। মৌখিকভাবে জাফর তার স্ত্রী নূরজাহানকে বেশ কয়েকবার তালাক দিয়েছে। হ্যাঁ, এবং তাদের সাথে মিলামিশাও নেই, আলাদা আলাদা তা থাকুক, কিন্তু একটা কাগজপত্রের ব্যাপার আছে, একটা আইনি ব্যাপার আছে। সেই ব্যাপারে কি সে কোনো পদক্ষেপ নিয়েছিল না? জাফরের কাছ থেকে আইনি ভাবে তাকে তালাক দেয়া, কাগজপত্রের মাধ্যমে তালাক দেয়া, যেটা আপনি করেছেন, এটা কি করেছিল জাফর? না, জাফর এটা উকিলকে বলে যে আমি এরকম নির্যাতন হইতেছি ওর দ্বারা, যে কোনো মতে মানে এরকম আমি ওর তালাক মুখ দিচ্ছি। লোকটা বলে তো আপনিও তালাক দিয়ে দেন, যেহেতু এইভাবে অশান্তি, কোন দিন কোন ঘটনা হয়, মেয়েটার মাঝখানে বিপদে পড়বো, কয় হ্যাঁ আমি দিব, কিন্তু আমার বাচ্চাগুলোর একটা সেটেল করে নিও। কারণ হালিমানের একটা সেটেল করে তাকে তালাক না দিয়েই, না দেয়া বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আইনি ভাবে তালাক না দিয়েই আপনাকে বিয়ে করেছে, এবং সেক্ষেত্রে প্রথম স্ত্রীর পারমিশন সে নেয়নি। দিস ইজ টু বি, যা ঘটনা তাই। হ্যাঁ, ওকে, বলুন। তারপর না, এটা বারবার বলছে যে তুই যদি আমার এইভাবে জ্বালাস আমি কিন্তু আর বিয়ে করে ফেলবো। সেটা তো মানুষ ঝগড়ার সময় অনেক কিছুই বলে, সেটা অনেক কিছুই বলে, বাট বিয়ে করতে যাওয়ার আগে বলা সেটা অন্য জিনিস। হ্যাঁ বলুন। তারপর জাফরের বিয়ে করার একটু কারণ আছে, ও বিয়েটা কেন করে। ও কিন্তু যত যাই হোক, ও কিন্তু বিয়ে ফ্রিতে, মানে বিয়ের আশাটা ছিল না। নূরজাহান রে রতন রে ও একসাথে দেখে এক ঘরে, ওটা দেখার পরে স্ত্রী আর যার সঙ্গে ওনার পরকীয়া ছিল তাকে এক ঘরে দেখেছে। পায়ে প্রচুর ব্যথা, ও এমন একটা অবস্থা, এক ঘরে থাকে, এর মধ্যে আলাদা রুমে ওদের দেখার পর ব্রেন আউট হয়ে যায়, প্রচুর কান্না করে, এত কান্না করে যেহেতু বলার ভাই। তখন আমি ওরা বুঝ দিই, তখন আমি ওরে রক্ষা করার জন্য আমার কেন যেন মনে হয় এটাকেই আমার রক্ষা করা উচিত। দুটো জিনিসই আমরা এগ্রি করে নিচ্ছি। একটা হচ্ছে আপনার জায়গা থেকে আপনি অবশ্যই অন্য একটা মানুষের জীবনে যাওয়ার জন্য আপনার যে অবস্থা ছিল সেটা এনাফ ছিল। হ্যাঁ, আপনি আপনার চুজ করাটা আরো আগে উচিত ছিল, আপনার যে ঘটনা আমি শুনলাম।
এবং একই সাথে জাফরের জায়গা থেকেও সেটা সত্য, কিন্তু আপনি যেভাবে আপনার স্বামীকে তালাক দিয়েছেন কোর্টে গিয়ে, করে আপনি একটা আইনি পদক্ষেপ নিয়েছেন, কিন্তু জাফর সেটা না করেই আপনার কাছে আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে। দিস ইজ আ বিগ পয়েন্ট। আমি বলছি না ভুল হয়েছে না মন্দ হয়েছে, বাট দিস ওয়াজ যেটা ঘটনা ঘটেছে সেটাই। হ্যাঁ বলুন। তারপর জাফর আমাকে খালি এতটুকু বোঝায় 3টা বাচ্চা আমি অসহায় করতে চাই না, আর আমিও এটা মানতাম। আমি যদি জোর করতাম ও করে দিত তালাক, কিন্তু ওর কাছে তখন মানে ও আমাকে একটা মানে বহুত মূল্যবান জিনিস ভাবতো, যে ও একটা অসহায় মানুষ, ও তো জীবন 4 বছর ঘুরে ওর আমি রাজি করতে মানে পারি ও না। যেটা চেয়েছিল যে আপনাকেও থাকবে, প্রথম স্ত্রীও না, থাকবে। প্রথম স্ত্রী থাকবে, তবে বাচ্চাদের জন্য থাকবে, এবং যা লাগে পরিপূর্ণ দিবে, কিন্তু স্বামীর ভালোবাসা তাকে দেবে না। এই জন্যই দিবে না, কাগজে কলমে তালাক হবে না। হ্যাঁ, তারা কোনোদিন মূল্য দেয়নি। আজকে তার এই জীবনের পর্যায়ে হলো, কারণ হলো তার মানে কাগজে কলমে কোনো তালাক হবে না, বাকি কি হবে না হবে সেটা পরের বিষয়। তো তারপরে আমরা বিয়ে করি, বিয়ে করার পর বাসায় আসি, আসার পর ওরা ছোট ভাইয়ের বাসা যাই, হাবিব নাম, না বললেই না। তো ওই ছেলেটা আবার ওর মনের কথা সব জানে, ছেলেটা 3-4 দিকে তাল দিয়ে চলে, যেমন ওর ওয়াইফের লগে ভাবলে চলে, মনের কথা সব জানে, ওরটাও জানে, যাই না আবার সব কথা ওরই বলে, কারণ ওর সাথে কোনো বেমানি করে না, ওর সাথে সব কথাই শেয়ার করে। তো এর মধ্যে ওই ছেলেটার বাড়িতে যায় আমাদের ওই দিন রাত থাকা হয়। আমরা দুজনে ফ্রেশ হয়ে নামাজ পড়লাম, নামাজ পড়ে দুজনে হাতে দুজন রাইখা আমি বললাম যে জাফর, ছোট থেকে বড় হয়েছে একটা আশা ছিল যে স্বামীর সংসার করবো, অনেক সুন্দর করে তার ভালোবাসা পাবো, সেটা যেন আমি তোমার থেকে পাই, তুমি যেন কোনোদিন অবহেলা না করো, আমি তোমার কাছে কোনো অর্থ সম্পদ চাই না, হালিমার এতদিন যা হয়েছে অনেক যুদ্ধের বিনিময়ে আমি তোমার পাইছি, এখন তুমি আমার সাথে সংসার করবা, সুন্দর করে আমি করব, আমি জীবনে যে অভাবটা আমার সেটা তুমি পূর্ণ করবো, তোমার অভাবটা আমি পূর্ণ করবো, আর 3টা বাচ্চা নিয়ে তুমি টেনশন করো না, আমার 3জন তোমার 3জন, আমাদের 6টা বাচ্চা, এই 6টা বাচ্চার ভবিষ্যৎ নিয়ে এখন আমরা থাকবো, আর কিছু না। তুমি জীবনে আমার কাছে আসো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া, এই প্রথম মনে হয় জীবনে আমি কিছু পাইলাম আল্লাহর কাছে, এটা বললো, সান্ত্বনা দিল, দিয়ে সাথে সাথে বাসা চলে গেল। ও দিন আসার কথা না, শ্বাস করে ও হঠাৎ করে দেখি আয়সা বললো 12টার দিকে, আয়সা আমার একটা তবজি দিল, যে তবজিটা আমি নিয়ে আসছি সাথে। তো সে আমার এই তবজিটা হাতে দেওয়ার পর আমার বললো, তুমি এটার মূল্যটা কি বুঝলা? আমি এটা কোটি কোটি টাকা দাও, এটার মূল্য পাওয়া যায় না, এত বড় একটা মূল্যবান জিনিস আপনি আমাকে দিচ্ছেন। সে অনেক খুশি হয়ে গেল। আমার বললো কি, আমি তোমার একটু শাড়ি পরা দেখতে চাই। আমি কাপড় পরলাম, আমার সাথে ছিল একটা কাপড় পরলাম, পরার পর আমার পা ধরে সালাম করলাম, ও খুব খুশি হয়ে গেল, এত খুশি হলো বলার বাহিরে। তো যাই হোক, ওই দিন আমরা ওই বাড়িতে ছিলাম একদিন। তো সকাল ভোরে ও বাচ্চা, ওর মেয়ে আবার ও স্কুলে না নিলে স্কুলে যাওয়া হয় না, পরীক্ষা না দিলে, ওর নিয়ে গেলে পরীক্ষা দেওয়া হয় না, কারণ ওর ওয়াইফ 12টার আগে ঘুম থেকে ওঠে না, ঠিক আছে, এবং কোনোদিন নাস্তা বানায় না, ওই নাস্তা বানায়। তো ওর একটা টেনশন, ও ভোরে ওটা চলে যায়, ও যায় নাস্তা বানায় বাচ্চারা স্কুলে দিয়ে, ওই স্কুলে দেওয়ার পথে আবার আমার কাছে আসে। তখন আমি মনে মনে যখন চলে যায় তখন ভাবি, মনে হয় অনেক কিছু বুক করতে হবে আমার জীবনে, এটাই আমার দিকে আসা, তো এটাই আমার গ্রহণ করতে হবে, ওটা আমি কোনো ই না, ওর কষ্ট মানে আমার কষ্ট, ভালোবাসা পাইলে ওখানে কষ্টটা কোনো কিছু না। এদিক দিয়া আমার মেয়ের কথাটা শুনে ফেলায়, মানে আপনি তাকে বিয়ে করেছেন এটা জেনে ফেলায়। আমি বলে দিছি ডাইরেক্ট, বলার পরে আমার মেয়ে কান্নাকাটি প্রচুর, আর আমার ব্রেনটা যেন কেমন কাজ করে, কি আমার মেয়ের আমি এটা কি করে হয়, আমার মেয়েটা কষ্ট পেল, এটা তো আমি ভাবিনি আগে, এরকম ওর দিকে তো ভাবিনি, কিন্তু ওরে একটা কান্না একদিন আমাকে দুর্বল করে, যে মা প্রতিদিন 10 টাকা নিয়ে যাই, সবাই মুরগির রোস্ট কিনে খায়, ইংলিশ মিডিয়ামের স্কুলের ছাত্রী আমি, 10 টাকা করে কি পাওয়া যায় মা, এ কেন কান্না করে, ওই কান্নাটাতে না আমি ভাবলাম আমার মেয়ের জন্য আমি সব পারবো। তো ওই কথাটা আমি ভাবি, মা তোমার জীবনটা তো সুন্দর করতে চাই আমি চাই না তোমার বাবার দিয়ে তোমাদের জীবনটা নষ্ট হোক, আমি চাই তোমার জীবনটা, আমি তোমাদের 3জনের জীবনটা তো সুন্দর হইবা, আমার জীবন যাওয়া হইব। মা গো তুমি তো আগুনের ঘর বাইছে নিলা, এই আন্টি তো ভালো না। তো মেয়ের অনেক কষ্ট হয়ে গেল, মেয়েরা খুবই কান্না করলো, অনেক আমিও কান্না করলাম। ওই সময় আমি প্রচুর মেন্টালি অবস্থা আছি। লতিফ কথাটা জানলো, লতিফ সাথে সাথে 8 বছরে সে আসতে পারে না, কিন্তু তখন সে অসুস্থ হয়ে গেল, কি যেন একটা খাইছে, তখন সে বিলিভ করেছে হ্যাঁ যে কি হারাইলাম। তখন সে বলে, আমি তো ঘুমান্ত ঘরে ছিলাম হালিমন, তোমার ভিতরে এই জিনিসটা কাজকে তুমি এতদিন কেন বললো না আমারে? আমি বললাম যে আপনি তো জীবন ভরে আমার পা দিয়ে ঠেললেন, আমার মনের মূল্যটা বুঝলেন না, আপনার টাকাটা তো প্রয়োজন, টাকাটা নিয়ে আপনি থাকেন, আপনার জীবন সাথে যদি পারেন তারা সুখী রেখেন, এই কথা আমি তারা বললাম। সে বললো তুমি ছাড়া আমার জীবন সাথে কি হইতে পারে না। সে সাথে সাথে ওইখানে অসুস্থ হয়ে যায়, হাসপাতালে থাকে। হাসপাতাল থাকার কারণে তাকে আবার ওই কি সিস্টেম যেন করে, তাড়াতাড়ি সে ভিসাটা পাওয়া যায়, ভিসা পায় না, মানে আর কত টাকা লস দিয়ে যেন সে বাংলাদেশে আসে। বাংলাদেশে আসে কিভাবে জানো, মানে আমাদের এপ্রিলের 6 তারিখ
তারিখে বিয়ে হয়, 12 তারিখের মধ্যে সে আইসা পড়ে। আসার পরে তো এখন আমি এটা ঝামেলায় পড়ে গেছি। ওর তালাক দিছি, ও মানতে রাজি না। এখন তো জাফরের ফ্যামিলিতে সে সুখী না, জাফর আমার জন্য পাগল, এখন তো ও পাগল। আমি এটা মানে যন্ত্রণায় পড়ে গেছি। জাফর আর ও দুজনে পায়ে হাতে ধরে। ও বলে ভাইরে আমার বউ, আমার 3টা বাচ্চা আছে, তুমি মাফ করে দে আমার বউ। এখান থেকে আবার জাফরা বলে না রে ভাই, আমি ওর ছাড়া বাঁচুম না, তুমি এতদিন কেন আসো নি, তোমার এত ডাকছি, আমিও ভাবছি তুমি বিয়ে করছো। ও ভাবছে তুমি যদি ওর প্রতি একটু মায়া মমতা দেখাই দাও, তাহলে আমরা জীবনে এতটা এই কাজটা করতাম না। তুমি কেন হলে না ভাই, আমি পারলাম না হালিমন্ডে দিতে। এই দুজনের মধ্যে একটা বিয়ে চলতে থাকলো। জাফরের ওয়াইফ নূরজাহান বলল যে হালিমন্ডে যদি ডিভোর্স না দাও, আমি ওরা গুন্ডাদা মেরে ফেলাম, আপনাকে গুন্ডাদের মেরে ফেলবো। তো জাফর আবার এই জিনিসটা খুব ভয় পেত, কারণ ও খুব ড্যারিং একটা মহিলা, ও জানে আমার উপর টর্চারিং কর, জীবন ভর করছস, অরণ্যও করছস, ওর এলাকার মধ্যে যেন ও না চলতে পারে এইভাবে করছস, এখন যদি তুই ওরা মারাস ওর বাচ্চাটিকে দেখবো। কয় না, আমি ওরা মেরে ফেলাম, ওরা ডিভোর্স দিবা তুমি আজকের মধ্যে। আর প্রচুর পরিমাণ ওরে শরবত খাওয়াইতো, যেটা কুফুরের চালান দিয়া, মানে ওরা কাব্য করে ফেলতেছে। দিক দিয়ে ও অসুস্থ, ওই যে ছবিটা তো দেখা যায়, প্রচুর অসুস্থ হয়ে যায় ও। ওই যে ওটা কিন্তু আমাদের, ও যখন একবারে মরার অবস্থা তখন ওই ছবিটা তো ওরে ওই যে গুরুস্থানে যায় মরা 40 দিনের লাশ উঠাইয়া ওইখানে তাবিজ দিয়া ওই 40 দিনের লাশটা উঠাবে, কন্ট্যাক্ট করছে। তারপর তার বুকের ভিতরে তাবিজটা দিবে, তারা আবার কবর দিবে, এমন একটা কন্ট্যাক্ট করে ওর ওয়াইফ। এটা আবার জানা যায় হাবিবে, মানে তাবিজ কবজ করে ওকে যে কোনো ভাবে হোক দুর্বল করবে। আর সম্পত্তির জন্য প্রচুর চাপ দিতেছে আগের থেকেই, সম্পত্তি ওর নামে লিখে দেওয়ার জন্য, মানে ওই স্ত্রীর নামে লিখে দেওয়ার জন্য। তো আরো জাফরও জানে সম্পত্তি লিখে দিলে ওর লাইফ থেকে চলে যাবো। আর সম্পত্তি ওকে আমি সিমেন্টের বস্তা 7 তলা মাথায় লে উঠাইছি। এই ছেলে একদিন কইতারবো না একটু পানি দিছে, এই বউ কইতারবো না একদিন একটা ইট ছড়াইছে। কয় ছেলে মেয়ে ছিল না? 2 ছেলে 1 মেয়ে। তো এই সংসারে কেউ একটু কইতে পারবো না যে এলাকার মানুষ জানে যে 1 ফোঁটা পানি ওই বাড়িতে তারা পরিশ্রম করছে বা একটা ইট এইখান থেকে সরাইছে। আমি 7 তলা সিমেন্ট বাইয়া 7 তলা উঠাইয়া আমি নিজে রাখছি, টাকা সেভ করার লাগে আমি কত হেল্প করছি, কষ্ট করছি এই সংসারের জন্য। আজকে আমি এই বাড়ি ওর নামে লেখা দেবো, ও চলে যাবো ওই লোকের লগে, এরপর আমার সব শেষ। হ্যাঁ, আমি এত কষ্ট করছি, যদি কিছু করে থাকতে আমার বাচ্চালে আর আমার হালিমন্ডলে আমি থাকুম। আমি যেটা বুঝতে পারছি যে ওনার প্রথম স্ত্রী যিনি ছিলেন, উনি যতটা না বেশি ওনাকে পাওয়ার জন্য, ওনাকে লাভ করেন, এইটা প্রকাশ করা শুরু করলেন, তার চেয়ে বেশি প্রকাশ করা শুরু করলেন ওনার প্রপার্টিগুলো যেভাবেই হোক যাতে হাত ছাড়া না হয়। আর জাফরও জানতো যে এটি যেদিন পাইবে দিনে আমরা মেরে ফেলবো, আমরা সরাই ফেলবো, কারণ জাফর তো ওরা জানে। আর এর মধ্যে 2বার ওরা গলায় দড়ি দিয়ে ওরা মেরে ফেলতে লইছিল। একবার বোতল দিয়ে বাড়িতে 3 ঘন্টা বেহুশ থাকে, ওর ছোট বাচ্চার টিচার আবার দেখে জিনিসটা, এবং বাড়ির মানুষ আর পায়ে ধরে মাপ চাইতে চায় না। আরেকদিন গামছা দিয়ে দড়ি দিয়ে ওরা পেঁচা জিব্বা অর্ধেক বের করে ফেলায়, তারপরে ও তারে করে না, কিন্তু ওর ভিতরে আস্তে আস্তে ওর মনটা উঠা যায়। কিন্তু ওর বড় একসময় অনেক ভালোবাসতো, আস্তে আস্তে মানে ওর ভিতরে একটা হিট এসে পড়ে যে এত আর কত সহ্য করবো আমি, 22 বছরের সংসার আর সহ্য করার মতো না, এত বছর ধরে সহ্য করে যেতেছি।